Welcome to another solved class of renal system. You have given the exam এবং পরীক্ষায় আপনারা দেখেছেন যথারীতি আমরা এসব টপিকসগুলো কভার করেছি। আপনারা টপিকসগুলোর উপর যখন পড়বেন তখন এমফাসাইজ করবেন, এগুলোই আমাদের সাজেশন। তো এইসব টপিকসই আমরা টাচ করার চেষ্টা করেছি এবং আজকে কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম জিনিস আমরা আলোচনা করব এক্সেপ্ট দ্যাট রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস এগুলো কিন্তু আমরা যখন রেসপিরেটরি সিস্টেমের প্রশ্ন করেছিলাম সেখানে কোশ্চেন দিয়েছি, সেটার সাথে আলোচনা করেছি। রেসপিরেটরি সিস্টেমের যে টপ 10 আর হচ্ছে সলভ ক্লাস হয়েছিল সেটাতে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস অন্যভাবে আমরা হাইপারভেন্টিলেশন হিসেবে আমরা এখানে ডিসকাস করেছি, তাহলে ওই কথাগুলো ওখানে চলে গিয়েছে। আর এর বাহিরে বাকি জিনিসগুলো আমরা টুকটাক এখানে আনার চেষ্টা করেছি। তো এইগুলোই হচ্ছে আপনাদের রেনাল বডি ফ্লুইডের দুইটা বড় চ্যাপ্টার। এখান থেকে হচ্ছে যা যা জিনিস আপনাদের লাগবে মিনিমাম এইসব জিনিস আপনারা জানার চেষ্টা করবেন। আশা করি এইগুলোর বেশিরভাগ জিনিসই আজকে আমরা সব ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা মূল ডিসকাশনে চলে যাই। So this one was the first question following on the part of juxtamedullary nephron present in the cortex. তাহলে এই কোশ্চেনটা আসছে হচ্ছে আসলে অ্যানাটমিক্যাল অর্গানাইজেশন থেকে। জাক্সটামেডুলারি নেফ্রনের কোন পার্টগুলো হচ্ছে কর্টেক্সে থাকে, জাক্সটামেডুলারি নেফ্রনের কোন পার্টটা কর্টেক্সে থাকে। তাহলে প্রথমে আমরা জানি there are two types of nephron. Nephron কি? Nephron is a functional unit of a kidney and there are two types of nephron, namely cortical nephron এবং juxtamedullary nephron. তাহলে একটা নেফ্রন আমরা জানি এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি, এখানে পাশাপাশি দুইটা নেফ্রন দেখানো হয়েছে। একটা নেফ্রন দেখেন সেটা কর্টেক্সের শুরু মেডুলার কিছু অংশ পর্যন্ত গিয়েছে, while another nephron is which starts in the cortex and goes deep into the medulla, যেটা deep into the medulla যায় সেটাকে আমরা juxtamedullary নেফ্রন বলি। এই juxtamedullary নেফ্রনের দেখেন যে পার্টটা আসলে এর ভিতর থাকে, যেটা goes into the medulla, যেটা ইউজুয়ালি হচ্ছে লুপ অফ হেনলির যে পার্টটা সেটা আসলে এখানে থাকে। আর হচ্ছে দেখেন আলটিমেটলি এই যে আমরা জানি এটা একটা রেনাল কর্পাসেল, যেখানে গ্লোমেরুলার টাফট অফ ক্যাপিলারি আছে, বোমেন্স ক্যাপসুল আছে। বোমেন ক্যাপসুলের পরে হচ্ছে এই যে কনভলিউটেড টিবিউল, মানে যে কনভলিউশনগুলো আছে সেগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এবং পরবর্তীতে এগুলো হচ্ছে লুপ অফ হেনলি হয়ে যখন আবার চলে আসে তখন একটা কনভলিউশন ফর্ম করে, সেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। আর আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিবিউলের পার্টটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের বা রেনাল কর্পাসেলের এই এরিয়াতে, যেখানে গ্লোমেরুলার টাফট অফ ক্যাপিলারি ঢুকে সেটার সাথে রিলেটেড। তাহলে এখানে ডিস্টাল কনভলিউটেড টিবিউল আসে, যেটা পরবর্তীতে আলটিমেটলি কালেক্টিং ডাক্ট হয়ে কালেক্টিং টিবিউল হয়ে চলে যায়। তাহলে দেখেন মেডুলাতে কোন অংশটা গেল, মেডুলাতে গেল হচ্ছে লুপ অফ হেনলি এবং হচ্ছে এই যে কালেক্টিং ডাক্টের পার্টটা হচ্ছে আসলে মেডুলাতে থাকলো। দুই নেফ্রনের ক্ষেত্রেই বোমেন্স ক্যাপসুল বা রেনাল কর্পাসেলের পার্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউলটা কর্টেক্সেই থাকে। আর মেডুলাতে হচ্ছে এটার পুরো লুপ অফ হেনলিটাই থাকে, এটার লুপ অফ হেনলির অর্ধেকটা যায়, ম্যাক্সিমাম অংশই কর্টেক্সের মধ্যে থেকে যায়। তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে ফলোয়িং আর দ্য পার্ট অফ জাক্সটামেডুলার নেফ্রন প্রেজেন্ট ইন দ্য কর্টেক্স। তাহলে কর্টেক্সে আমরা কি পেলাম? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউল। কালেক্টিং ডাক্ট, অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, এগুলো কোথায়? এগুলো হচ্ছে মেডুলার ভেতর। Following cells are present in the juxtaglomerular apparatus. So one important anatomical structure that is present in the kidney is the juxtamedullary apparatus. Juxtamedullary apparatus are a collection of some specialized cells which have some specialized function in the renal system. তাহলে এখানে তিন ধরনের সেলকে আমরা স্পেশালাইজড সেল বলছি। একটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা, দেন there are some juxtaglomerular cell also known as the granular cell, and finally there are some extraglomerular cell which are known as the mesangial cell can also be is also known as Lasix cell or Polykison cell। তাহলে পরীক্ষার স্টেম যে কোনো ভাবে আসতে পারে। দেখেন এই ছবিতে আমরা কি দেখাচ্ছি, এই যে আমরা একটা রেনাল কর্পাসেলের যে অংশ সেটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তাহলে জুম করে আমরা দেখব এখানে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের একটা অংশ আসছিল আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল আছে। তাহলে দেখেন একটা বোমেন্স ক্যাপসুল তার ভিসেরাল প্যারাইটাল লেয়ার নিয়ে এখানে আছে,
একটা টাফট অফ ক্যাপিলারি এখান থেকে আসছে এফারেন্ট আর্টারিওল হয়ে, আমরা জানি যেটা আসে সেটা এফারেন্ট আর্টারিওল, এসব হচ্ছে এখানে টাফট অফ ক্যাপিলারি ফর্ম করছে। এখানের সাথে আবার বোমেন্স ক্যাপসুলের যে ভিসেরাল লেয়ার সেটার মধ্যে হচ্ছে ফুড প্রসেস অফ পোডোসাইট থাকে, তাদের সবগুলো মিলে হচ্ছে একটা গ্লোমেরুলার মেমব্রেন ফর্ম করে, যে মেমব্রেনের মাধ্যমে আলটিমেটলি ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন হওয়ার পরে যে ফিল্ট্রেটটা ফর্ম হয় সেটা বোমেন্স ক্যাপসুলে চলে আসে এবং আলটিমেটলি সেটা এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলটা এখানে শুরু হলো, সে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস হয়ে সেটা চলে যায় এবং ফার্দার সামনে গিয়ে বিভিন্ন ধরনের সিক্রেশন আর রিঅ্যাবজর্পশন হয়ে ফাইনাল একটা ইউরিনের কনস্টিটিউয়েন্টটা আমরা ফাইনালে ঠিক করি। তাহলে এখানে যেটা আমরা দেখছি যে এটা রেনাল কর্পাসেলের সাথে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের যে অংশটা এসে রিলেটেড হয়, এই ঠিক এই জায়গায় ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের যে অংশটা এসে রিলেটেড হয় তার যে টিবিউলসের যে এপিথেলিয়াম সেটা হচ্ছে একটু মডিফাইড বা স্পেশালাইজড। এই এপিথেলিয়ামটা স্পেশালাইজড অ্যান্ড দিস স্পেশালাইজড এপিথেলিয়াল সেল ইজ নোন এজ দ্য ম্যাকুলার ডেন্সা সেল। এই ম্যাকুলার ডেন্সা সেল হচ্ছে ফর্মস দ্য পার্ট অফ আওয়ার জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই ম্যাকুলার ডেন্সা হচ্ছে ফর্মস দ্য পার্ট অফ জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস অ্যান্ড দিস ম্যাকুলার ডেন্সা হ্যাজ সাম স্পেসিফিক ফাংশন, যেটা আমরা সামনে ডিসকাশনে দেখব। আরেকটা যেটা বলা হচ্ছে আপনার গ্র্যানুলার সেল বা জাক্সট্রাগ্লোমেরুলার সেল, যেটা হচ্ছে আপনার জাক্সট্রাগ্লোমেরুলাস, যে গ্লোমেরুলাসের ওখানে এটা থাকে, এটাকে বলা হয় গ্র্যানুলার সেল, যেগুলোর কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর এফারেন্ট আর্টারিওলার ব্লাড ফ্লোটা মেনটেন হয়। আর একটা হচ্ছে আপনার এক্সট্রাগ্লোমেরুলার, সো জাক্সট্রাগ্লোমেরুলার যে সেল, এগুলো হচ্ছে আসলে সিক্রেটারি সেল, এগুলোর থেকে সিক্রেশন হয়। ওয়াইল মেসেঞ্জিয়াল সেল, যে এক্সট্রাগ্লোমেরুলার যে মেসেঞ্জিয়াল সেল, এখানে ভিতরে দেখেন গ্লোমেরুলাসের বাহিরে কিছু মেসেঞ্জিয়াল সেল থাকে। এই মেসেঞ্জিয়াল সেল যেহেতু দেখেন ক্যাপিলারিটাকেই সারাউন্ড করে আছে বিভিন্ন জায়গায়, তাহলে এই মেসেঞ্জিয়াল সেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর হোল ক্যাপিলারির প্লেক্সাসের একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় বা এফারেন্ট আর্টারিওলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন ডিপেন্ড করে। তাহলে এই মেসেঞ্জিয়াল সেলগুলো হচ্ছে কন্ট্রাক্টাইল সেল এবং এগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। এই জি ক্যাপিলারি দিয়ে কতটুকু ব্লাড ফিল্ট্রেশন হবে, যেটাকে আমরা জিএফআর বলি, সেই জিএফআর বা কতটুকু ফিল্ট্রেশন হবে, ফিল্ট্রেট ফর্ম করবে, এই জিএফআরটা মেনটেন হয়। তাহলে তিনটা সেলেরই ফাংশন অনেক ইম্পর্টেন্ট। দেখেন ইলাবোরেট একটা ছবি আমরা দিয়েছি, আমরা দেখাচ্ছি আপনাকে এখানে ছবিটা এফারেন্ট আর্টারিওল এবং এফারেন্ট আর্টারিওলকে অনেকগুলো ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করছে। এখানে মেসেঞ্জিয়াল সেল এই ক্যাপিলারিগুলোকে সারাউন্ড করে আছে, ইনক্লুডিং এফারেন্ট আর্টারিওল। সো দেয়ার কন্ট্রাকশন রিল্যাক্সেশন ক্যান মেনটেন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা আমরা বুঝলাম। আর হচ্ছে আমাদের এখানে ম্যাকুলার ডেন্সা, এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে অংশটা আসছে তার এপিথেলিয়াল একটা মডিফিকেশন হয়, যে ম্যাকুলার ডেন্সা সেলের স্পেসিফিক কিছু ফাংশন আছে আমরা দেখব। আর জাক্সট্রাগ্লোমেরুলার কিছু সেল থাকে যাদের কিছু সিক্রেটারি ফাংশন রয়েছে। এই তিনটা সেল মিলেই হচ্ছে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। যথারীতি এই ডিসকাশনও the red marks are those which came in the exam. So macular densa is the modified epithelial cell of the distal convoluted tubules, and the main function হচ্ছে it is involved in, এটা মুখ শব্দটা মনে রাখবেন, tubulo-glomerular feedback response। আমরা জানি রেনাল আর ব্রেন সার্কুলেশন, আমরা এই কথাটা আমরা টপ 10 ক্লাসে বলেছি যে রেনাল এবং ব্রেন সার্কুলেশন, দুইটা সার্কুলেশন এমন যারা হচ্ছে নিজেদের ব্লাড প্রেশারকে অটো রেগুলেট করতে পারে, এবং রেনাল সার্কুলেশন তার ব্লাড প্রেশারকে 80 to 180 মিলিমিটার অফ মার্কারের মধ্যে মেনটেন করে। এই মেনটেনেন্সটা করা হচ্ছে থ্রু দ্য হেল্প অফ দিস ফাংশন অফ ম্যাকুলার ডেন্সা। ম্যাকুলার ডেন্সা করে কি, যখন একটা ইউরিন বোমেন্স ক্যাপসুল হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি হয়ে আলটিমেটলি যখন সেটা ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে আসে, তখন ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে সে যে ফ্লুইডটা পাস করছে সে ফ্লুইডের কনস্টিটিউয়েন্টগুলোকে মেজার করতে পারে বা সেন্স করতে পারে সব কনস্টিটিউয়েন্টের মধ্যে, যেটা ইম্পর্টেন্টলি আসলে হচ্ছে সে সোডিয়ামকে সেন্স করতে পারে। এখন যখন বডিতে অনেক বেশি জিএফআর হয়, ধরেন বডিতে অনেক বেশি ফিল্ট্রেশন হচ্ছে, তখন অনেক বেশি সোডিয়াম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে পৌঁছে যায়। কেন? অনেক বেশি ফিল্ট্রেশন হচ্ছিল, রিঅ্যাবজর্পশন করে কোলাইতে পারতেছে না। আমরা সামনে দেখব বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেন্টেজ অফ সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে যায়। তবে যখন জিএফআর বেড়ে যাচ্ছে তখন হচ্ছে সে এটা মেনটেন করতে পারে না, তাহলে সোডিয়াম সব রিঅ্যাবজর্ব হচ্ছে না, অনেক বেশি সোডিয়াম গিয়ে
ইউরিনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তাহলে বেশি সোডিয়ামই হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলে আসে। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলে যখন এই এক্সট্রা সোডিয়াম লোডটা আসে, ম্যাকুলার ডেন্সা সেটাকে সেন্স করতে পারে। ম্যাকুলার ডেন্সা যখন এটাকে সেন্স করে, তখন সে কি করে, সে এমন কিছু ফ্যাক্টরস রিলিজ করে যারা হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টারিওল করে, কনস্ট্রিকশন অফ দ্য এফারেন্ট আর্টারিওল করে। এখন আমরা এই কথাটা মনে রাখবো, এই যে এফারেন্ট আর্টারিওল দিয়ে হচ্ছে ব্লাড ঢুকে, এফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ঢুকে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড বের হয়ে যায়। যেসব ফ্যাক্টরগুলা এফারেন্ট আর্টারিওলের কন্ট্রাকশন করবে, এই জায়গায় যারা কন্ট্রাকশন করবে, তাহলে ব্লাডকে আসতে তারা বাধা প্রদান করবে। এফারেন্ট আর্টারিওলের যদি কন্ট্রাকশন হয় বা কোনো কারণে এফারেন্ট আর্টারিওলের ব্লাড কম আসে, তাহলে জিএফআর কমে যাবে। আর ইফারেন্ট আর্টারিওলে কি হয় দেখেন, ইফারেন্ট আর্টারিওলে যখন কন্ট্রাকশন হয়, ইফারেন্ট আর্টারিওল যেটা দিয়ে চলে যাওয়ার কথা, সেটাতে যখন কন্ট্রাকশন হয়, তাহলে ব্লাড চলে যেতে পারে না, তাহলে ব্লাড এখানে জমা থাকে। ব্লাড এখানে জমা থাকে, তাহলে অনেকক্ষণ ধরে ফিল্ট্রেশন হয়। অনেকক্ষণ ধরে ফিল্ট্রেশন হলে জিএফআরটা বেশি হবে। তবে এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা আমরা জিএফআর ডিসকাশনের সাথে বলবো, যে অনেকক্ষণ ধরে ইফারেন্ট আর্টারিওল কন্ট্রাক্ট থাকলে বা সিভিয়ার কন্ট্রাকশন হলে তখন আবার জিএফআরটা কমে। সেটা কেন করে, সেটা কেন কমে সেটা আমরা তখন এক্সপ্লেন করব। তাহলে এখন দেখলেন আমরা বললাম কি, তাহলে ম্যাকুলার ডেন্সা আলটিমেটলি এফারেন্ট আর্টারিওল কন্ট্রাকশন করে through release of adenosine and ultimately decreases the GFR, and this is important for maintenance of the body, for autoregulation of the blood pressure, autoregulation of the GFR in the kidney. আর juxtaglomerular or granular cell, juxtaglomerular or granular cell হচ্ছে they are epithelioid cell, এটা পরীক্ষার স্ট্যাম্প আসছিল, they are epithelium cell, epithelium like cell, so they are epithelioid cell located in the media of the afferent arteriole. Afferent arteriole এর মিডিয়াতে থাকে, that is tunica মিডিয়াতে থাকে, এবং এগুলো হচ্ছে secretory cell and they secrete renin in response to, আমরা রেনিন কি কন্ডিশনে রেনিন রিলিজ হয় সেটার একটা লিস্ট দেখব না। সাধারণত আমরা মনে রাখতে পারি যে রেনিন রিলিজ হলে হচ্ছে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার বাড়ে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে আসলে ব্লাড প্রেশার বাড়ে। তাহলে যখনই ব্লাড প্রেশার কমে যায় তখন রেনিন রিলিজ হয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশনও রেনিন রিলিজ হয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন ব্লাড প্রেশার বাড়াইতে চায়, তারা রেনিন রিলিজ করে। যখন বডিতে ব্লাড প্রেশার কমে যায়, রেনাল পারফিউশন কমে যায়, তখন এটা রেনিনকে রিলিজ করে। আর ম্যাকুলার ডেন্সাতে যখন, ওই যে আমরা বলে আসলাম, ম্যাকুলার ডেন্সাতে যখন NaCl কমে যায়, দ্যাট ইজ সে যখন দেখে যে জিএফআর কমে গেছে, রেনাল পারফিউশন কমে যাচ্ছে, জিএফআর কমে যাচ্ছে, তাহলে কম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ইয়েতে আসছে, ম্যাকুলার ডেন্সার কাছে আসছে বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল আসছে, তখনও সে রেনিনকে রিলিজ করে, যাতে সে রেনিন আসে জিএফআরটাকে বাড়াইতে পারে এবং জিএফআরকে আসলে মেনটেন করতে পারে। এই যে রেনাল শাটডাউন বা রেনাল শকে যেটা হয়, যে জিএফআর কমতে কমতে এমন কমে যাচ্ছে যে তার অ্যানিউরিয়া হয়ে যাচ্ছে, তার আর কোনো ইউরিন প্রোডাকশন হচ্ছে না, এমন সময় হচ্ছে এই সবগুলো সিস্টেমই অ্যাক্টিভেট হয়ে যায়। ম্যাকুলার ডেন্সা তখন কি করে, ম্যাকুলার ডেন্সা হচ্ছে বুঝতে পারে যে জিএফআর কম ফিল্ট্রেশন হচ্ছে, তার কাছে সোডিয়ামও কম আসছে, তাহলে এই সোডিয়াম যেহেতু কম আসছে, সে সোডিয়ামটা বাড়ানোর জন্য, জিএফআর বাড়ানোর জন্য যা যা করতে হয় সে করে। সে অ্যাডেনোসিন রিলিজ করে, এফারেন্ট আর্টারিওলের কনস্ট্রিকশন করে, তাহলে যে ব্লাডগুলো আসছিল সেগুলো যাতে ক্যাপিলারির ওখানে জমা থাকে কিছুক্ষণ, সে রেনিন রিলিজ করে। রেনিন হচ্ছে সরাসরি এফারেন্ট আর্টারিওলে কন্ট্রাকশন করতে পারে। রেনিন আবার রেনিন এনজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে এনজিওটেনসিন 2 রিলিজ করে। এনজিওটেনসিন 2 আমরা সামনে কাজ দেখবো, এনজিওটেনসিন 2 হচ্ছে তাও এফারেন্ট আর্টারিওলে কন্ট্রাকশন করে, সে আবার গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারকে মেনটেন করার চেষ্টা করে, এবং আলটিমেটলি সে কিডনিতে গিয়ে অ্যালডোস্টেরন রিলিজ করায়। তাহলে এই অ্যালডোস্টেরন রেনাল গ্ল্যান্ড থেকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে হচ্ছে সে অ্যালডোস্টেরন রিলিজ করায়, এবং এই অ্যালডোস্টেরন আসে আলটিমেটলি আমরা দেখবো সামনে, সেটা হচ্ছে রেনাল টিউবুলার সেল থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়, সে ফ্লুইড রিটেন করে, ব্লাড ভলিউমকে মেনটেন করে, জিএফআরকে মেনটেন করার চেষ্টা করে। তাহলে এই তো সব কিছুই হচ্ছে, দেখেন এই দুইটা সেল অনেক ইম্পর্টেন্টলি এই ফাংশনটা প্লে করে। আর আমরা বলেছি যে এক্সট্রা গ্লোমেরুলার কিছু মেসেঞ্জিয়াল সেল থাকে, দে হ্যাভ এ রোল ইন মেডিয়েটিং দ্য টিউবুলো-গ্লোমেরুলার ফিডব্যাক রেসপন্স। আমরা জানি এটা হচ্ছে ওই যে আমরা বলছি গ্লোমেরুলাসের বাহিরে থাকে, এবং এদের একটা সিক্রেটারি রোল আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, এবং মেসেঞ্জিয়াল সেলের মনে রাখবেন যে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা জিএফআরটা মেনটেন করতে পারি। তাহলে আমরা অনেকগুলো কথা বললাম। এখানে মূল কথা ছিল জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে কি থাকে। এখানে একটা সেলের বিভিন্ন নামগুলোকে ইউজ করা হয়েছে।
জাক্সট্রাগ্লোমেরুলার সেল আছে, ল্যাসিক সেল, পলিকিউশন সেল আমরা দেখেছি যে এগুলো হচ্ছে ল্যাসিক সেল আর হচ্ছে পলিকিউশন সেল আর আদার নেম ফর এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। Hormones secreted by kidney. So kidney has got so many functions in the body. It is associated with regulation of acid base balance and different balances. এই যতগুলো ফাংশন আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এইগুলো হচ্ছে বিভিন্ন ফাংশনস অফ কিডনি। তার মধ্যে পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। সো ইট হ্যাজ গট ফাংশন ইন দ্য ফর্মেশন অফ ইউরিন and then again reabsorption of certain substances that we will see in our discussion further, that it causes reabsorption of glucose, amino acid. And if you have already visited our top 10 topic program, or if you have seen our top 10 topic video, you have seen that there different substances are completely reabsorbed or almost reabsorbed from the tubules in different part like PCT, DCT. We have shown them. And so you know that ultimately urine formation occurs as a result of filtration, and then there is some reabsorption and there are some secretion. Ultimately urine is formed, and through this process also kidney tried to reabsorb most of the nutrient, glucose, amino acids, and we know that maximum of the water is reabsorbed and maximum important electrolytes are reabsorbed. So this is important function of kidney. Then there is importantly excretion of several toxic substances like urea, uric acid, creatinine is secreted or excreted through the kidney. And non-protein nitrogenous substances like amino acid, urea, ammonia are among the substances that are excreted in the urine. এটা পরীক্ষা কোশ্চেন আসছিল, the following non-nitrogenous substances are excreted in the কিডনি। তাহলে দেখেন অ্যাসকর্বিক অ্যাসিড, পরফাইরিন দেওয়া ছিল, এগুলো ফলস হবে, বাকি তিনটা ট্রু ছিল। আর এন্ডোক্রাইন ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন ফাংশনটাকে আমরা হচ্ছে একটু দেখবো। এন্ডোক্রাইন ফাংশন জায়গা এখানে হচ্ছে আমরা বললাম যে ফরমেশন অফ এরিথ্রোপয়েটিন। এই যে আমরা পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস দেখব, যে টিউবিউলসের আশেপাশে যে লুপোফেনলির আশেপাশে ব্লাড ভেসেলস থাকে, সেগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে যে ফাইব্রোব্লাস্ট ওখানে থাকে সেখান থেকে এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। আরেকটা তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে রেনিন রিলিজ হয়, আমরা বলেছি জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসের ওখান থেকে। তাহলে সিক্রেশন অফ রেনিন হয়, এবং রেনিন আলটিমেটলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের জন্য একটা ইম্পর্টেন্ট ফাংশন, যেটা হচ্ছে ফ্রম জাক্সট্রাগ্লোমেরুলার সেল থেকে আসে। আর দেন অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি। ভিটামিন ডির হচ্ছে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আমরা জানি 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। আমরা আগের স্লাইডে যাই। 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন। এই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলের যে দুইটা হাইড্রোক্সি লাগে, একটা লিভারে আসে, একটা লিভারে যুক্ত হয় ভিটামিন ডির সাথে, একটা কিডনিতে যুক্ত হয়। তাহলে both liver and kidney function are essential for formation of 125 dihydroxycholecalciferol, and 125 dihydroxycholecalciferol metabolism is important in regulation of the calcium metabolism and several bone related diseases like osteomalacia. Finally it also produces prostaglandin. আমরা বলেছি যে এক্সট্রাগ্লোমেরুলার যে মেসেঞ্জিয়াল সেল, সেখান থেকে আসা হচ্ছে আপনার prostaglandin, and prostaglandin is a potent vasodilator in renal cells. Also it is said that secretion of some amount of thrombopoietin also occur from the kidney. তাহলে এই ফাংশনগুলো মনে রাখবেন। আর মেটাবলিজম থেকে মনে রাখবেন তিনটা জিনিস এখানে হয়: গ্লুকোনিওজেনেসিস, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন। এটা পরীক্ষায় কোশ্চেন আসে নাই, তবে এটা আসতে পারে। গ্লুকোনিওজেনেসিস, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন ক্যান অকার in the renal cells. Regulatory function, obviously it maintains water balance, electrolyte balance, acid base balance, and body fluid regulation, pressure regulation. এই পাঁচটা ইম্পর্টেন্ট রেগুলেশনই সে করে থাকে। সো হরমোন সিক্রেটেড, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। রেনাল ব্লাড ফ্লো, এই কোশ্চেনটা আসছে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো থেকে। তাহলে রেনাল ব্লাড ফ্লো থেকে আমাদের কি কি কথা জানতে হবে? ফার্স্ট অফ অল, রেনাল ব্লাড ফ্লো হ্যাজ গট সাম সার্টেন particularities. First of them is that it is a portal system. আমরা দেখে আসছি যে there are two capillary plexus. আমরা যারা আপনারা আমাদের টপ 10 ক্লাস করেছেন সেখানে দেখানো হয়েছে যে এই ক্যাপিলারিগুলো যখন এখান থেকে এক্সিট হয় ইফারেন্ট আর্টারিউল, সেই ইফারেন্ট আর্টারিউলটা আবার নিচে এখান থেকে ব্রাঞ্চ এসে আলটিমেটলি টিউবিউলগুলোকে সারাউন্ড করে। তাহলে একবার ক্যাপিলারি এখানে ফর্ম করলো, আর একবার পেরিটিউবুলার গিয়ে ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করলো। তাহলে এই যে দুইটা ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করে, সেজন্য এটাকে একটা আমরা বলি আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। দিস ইজ অ্যান আর্টারিয়াল ফর্ম অফ পোর্টাল সিস্টেম।
where there are two types of capillary plexus forming from one artery. After একটা আর্টারিকে ছাড়ার পরে দুই ধরনের ক্যাপিলারি ফর্ম করে before it reach the vein. Then kidney has got very high blood flow. আমরা বলেছি kidney has got almost 15% of the blood circulation এবং ইট ইজ ভেরি হাই প্রেশার ইউনিট। এখানে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি থাকে। তাহলে একটা হাই ফ্লো হাই প্রেশার ইউনিট, হাই ফ্লো হাই প্রেশার ইউনিট, কিডনি ইজ এ হাই ফ্লো হাই প্রেশার ইউনিট। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যে ব্লাড ভেসেলের ভিতরে যে প্রেশার, যেটা ব্লাডগুলোকে বাইরের দিকে বা ফ্লুইডগুলোকে বাইরের দিকে বের করে দিতে চাই, এটাকে আমরা বললে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা রেনাল রেনাল সার্কুলেশন অনেক বেশি থাকে বিদায় ফিল্ট্রেশনটা সহজ হয়। তাহলে দেখেন দুইটা ক্যাপিলারি প্লেক্সাস, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি এবং গ্লোমেরুলাসের যে ইফারেন্টটা বের হয়েছে সেটা গিয়ে আবার পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করছে বিফোর গোয়িং ইনটু দ্য ভেইনস, ইনটু দ্য রেনাল ভেইনস। Then a rate of blood flow is very high. We said that as there is a greater percentage of the cardiac output coming into the kidney, so the rate of blood flow is very high. Then blood flow is selective here. That is a very important point, that is the blood flow is not uniform. Unlike other organs in kidney, the blood flow is not uniform. That is 98 to 99% of the blood circulation goes to the cortex and 1 to 2% মেডুলাতে যায়। তাহলে মেডুলাতে এই কম ব্লাড যায় কেন? মেডুলাতে সবসময় একটা হাইপারঅসমোলার স্টেট মেনটেন করতে হয় যাতে ইউরিনগুলো থেকে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ ওয়াটার রিঅ্যাবজর্ব করতে পারি। এটা আমরা সামনে মেকানিজমে দেখব। এবং সেই জন্য মেডুলাতে সবসময় ব্লাড ফ্লোটা কম রাখা হয়েছে যাতে এখান থেকে ইয়েগুলো ওয়াশ আউট না হয়ে যায়, নিউট্রিয়েন্টগুলো যাতে সলিউটগুলো যাতে ওয়াশ আউট না হয়, এখানে একটা হাইপারঅসমোলার স্টেট যাতে মেনটেন করা হয়। দেন অটো রেগুলেশনের কথা আমরা বলেছি যে এটা 80 to 180 মধ্যে ব্লাডকে অটো রেগুলেট করে প্রেশারকে, অ্যান্ড এখানে মেগুলা ডেন্সার যে রোলটা আমরা সেটা বলেছি। আর ইম্পর্ট্যান্ট ফাংশন এটাই দেখেন কিডনিতে আমরা বলেছি অলমোস্ট ইট ইজ 25%, কিডনিতে 25%, নট 15%। 15% হচ্ছে ব্রেনে, অ্যাকচুয়ালি 15% সার্কুলেশন হচ্ছে ব্রেনে যায়, দ্যাট ইজ 750 ml, আর কিডনিতে হচ্ছে অলমোস্ট 25% অফ দ্য সার্কুলেশন আছে। তাহলে এটা ইট ইজ মোর হাই ফ্লো, অলমোস্ট 1250 ml অফ ব্লাড বা 1300 ml অফ ব্লাড পার মিনিট কামস টু দ্য কিডনি। সো দিস ইজ এ হাই ফ্লো সার্কিট। আর এখানে আমরা অটো রেগুলেশনটা জাস্ট একটু দেখাই দিচ্ছি অটো রেগুলেশনটা কিভাবে হয়। অটো রেগুলেশনটা দেখেন যখন জিএফআর কমে যায়, আমরা তখন বলেছি যে জিএফআর যখন কম তাহলে আস্তে আস্তে ফ্লুইডগুলো হচ্ছে পিসিটি ডিসিটি ক্রস করছে। তাহলে আস্তে আস্তে যেহেতু ক্রস করছে তাহলে এখান থেকে বেশি যেহেতু আস্তে আস্তে ক্রস করছে, তাহলে লো জিএফআর এর ক্ষেত্রে যেহেতু এটা আস্তে আস্তে ক্রস করছে তাহলে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন সেটা অনেক বেশি হয়ে যায় এবং আলটিমেটলি যে ফ্লুইডটা টিউবিউলসের ভিতর থাকে সেখানের মধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কমে যায়। এই সোডিয়াম ক্লোরাইড কমকে হচ্ছে ম্যাকুলা ডেন্সাতে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে যায়, ম্যাকুলা ডেন্সাটাকে সেন্স করে, ম্যাকুলা ডেন্সাটাকে সেন্স করার পরে হচ্ছে সিগন্যাল পাঠায়, যে কাজ সে করতে পারবে টু ইনক্রিজ দ্য জিএফআর সেটা করে। সো সে কি করে? সে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো বাড়ায়, ইনক্রিজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা জিএফআর বাড়ায় থ্রু সে প্রথমে হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য এফারেন্ট আর্টেরিওল করে, রেনিন সিক্রেশন কমিয়ে দিবে এবং হচ্ছে সে যেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য মেসেঞ্জিয়াল সেল করবে যাতে হচ্ছে জিএফআরটা বেড়ে যায়। আর ইফারেন্ট আর্টেরিওলার যখন এফারেন্ট আর্টেরিওলার ভ্যাসোডাইলেশনের মাধ্যমে আরেকটা কাজ সে করতে পারে, সেটা হচ্ছে সে ইফারেন্ট আর্টেরিওলার ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে। যখন একই কাজই যখন হয় তখন সে একই মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি আমরা জানি রেনিন রিলিজ করে, রেনিন এনজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে এনজিওটেনসিন 2 রিলিজ করে এবং এনজিওটেনসিন 2 এসে ইফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন করে which increases the glomerular filtration rate. তাহলে দেখেন এই কোশ্চেনটা আসছে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো থেকে। রেনাল ব্লাড ফ্লোতে যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে সেগুলো আমরা একটু কয়েকটা ডিসকাস করব এবং এখানে কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর ভ্যাসোডাইলেটর এজেন্টের কথা বলা হয়েছে যারা হচ্ছে ইজ রিলেটেড টু রেনাল সার্কুলেশন। তাহলে প্রথমে আমরা যে পিকুলারিটি জানি যে রেনাল ব্লাড ফ্লোতে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে রেনাল সার্কুলেশন ইজ অ্যান
পোর্টাল সিস্টেম, আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। কেন এটা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম? আর্টারি থেকে যখন একটা অ্যাফারেন্ট আর্টারিউল আসে, আমরা বললাম অ্যাফারেন্ট আর্টারিউল এসে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করলো, সে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস থেকে পরবর্তীতে এফারেন্ট আর্টারিউল বের হয়। এই ইফারেন্ট আর্টারিউলটা হচ্ছে পরে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করে। তাহলে সে এখানে একবার ক্যাপিলারি ফর্ম করছিল, একই ভেসেলগুলো এসে এখানে আবার ক্যাপিলারি ফর্ম করছে বিফোর গোয়িং ইনটু দ্য ভেন। সো দিস ইজ এ arterial system or an arterial portal system. Then it is a high pressure unit and high flow unit. হাই প্রেশার ইউনিট এখানে কেন হয়? এখানে আমরা জানি যে কোনো সার্কুলেশনে, যে কোনো ব্লাড ফ্লোতে ব্লাড ভেসেলের ভিতরে ফ্লুইডগুলোকে বাইরের দিকে বের করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এই ফ্লুইডগুলোকে বাইরে দিয়ে বের করে দেওয়ার টেন্ডেন্সির উপর ডিপেন্ড করে তার ফিল্ট্রেশন। এখন এই ফ্লুইডগুলোকে বাইরের দিকে বের করে দেওয়ার টেন্ডেন্সি বা ফিল্ট্রেশন ক্যান অকার থ্রু ওয়ান প্রেশার, দ্যাট ইজ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার। যে কোনো ক্যাপিলারিতে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে যে ফ্লুইডগুলোকে বাইরের দিকে বের করে দিতে চায়। এখানে সে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বডির অন্যান্য জায়গায় 40 to 30 এভাবে এরকম থাকে, তবে কিডনিতে সেটা সবচেয়ে বেশি থাকে, কারণ কিডনিতে অনেক ফিল্ট্রেশন হইতে হয়। সেজন্য এটা একটা সিস্টেমের মেকানিজমের মাধ্যমেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা রেনাল সেলসে দেখা যায় যে রেনাল সার্কুলেশন অনেক বেশি। সো দিস হ্যাজ গট এ ভেরি হাই হাইড্রোস্ট্যাটিক প্রেশার which is 60. Then renal blood flow is also high. We know almost 25% of the blood comes to the kidney, around 1300 ml ব্লাড 1300 ml ব্লাড অলমোস্ট হচ্ছে পার মিনিট কিডনিতে আসে। এটা পরীক্ষার স্টেম হিসেবে আসতে পারে। 1250 থেকে 1300 ml আসলে আপনারা ট্রু দিবেন। আর হচ্ছে এই ব্লাডটা যেহেতু অনেক বেশি ব্লাড আসে, তাহলে পার গ্রাম অফ কিডনিতে যদি আমরা হিসাব করি 4 ml পার গ্রাম অফ কিডনি টিস্যুতে হচ্ছে ব্লাড আসতে থাকে পার মিনিট, 4 ml পার গ্রাম। এটা ভেরি হাই ব্লাড ফ্লো। Then next come to the point that the blood flow here is not uniform. The কিডনিতে যে কর্টেক্স এবং মেডুলাতে ব্লাড ফ্লোটা ইউনিফর্ম করা হয় নাই। এটা এই জন্যই এই জিনিসটা মেনটেন করা হয় যাতে হচ্ছে মেডুলাতে হাইপারঅসমোলার একটা কন্ডিশন থাকে। এই হাইপারঅসমোলার কন্ডিশনটা আমাদের ইউরিন কনসেন্ট্রেটিং ক্যাপাসিটি যখন আমরা পড়বো তখন দেখব যে এখানে হাইপারঅসমোলারিটিটা কেন এসেনশিয়াল। দেন আমরা বলেছি যে কিডনিতে যে ব্লাড প্রেশার সেটা অটো রেগুলেট হয় উইদিন 80 to 180। 80 to 180-র মধ্যে যখন ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে তখন এটাকে সে অটো রেগুলেট করে নর্মালাইজ করতে পারে। এর মধ্যে একটা ফ্যাক্টর ছিল হচ্ছে থ্রু ম্যাকুলার ডেন্সা ফিডব্যাক মেকানিজম। তাহলে দেখেন কি হয়, যখন বডিতে জিএফআর কমে যায় বা ব্লাড প্রেশার 80 নিচে চলে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, তখন জিএফআর কমে যায়। জিএফআর যখন কমে যায় তাহলে আস্তে আস্তে ফ্লুইডগুলো হচ্ছে রেনাল টিউবিউল দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ফ্লুইড যেহেতু রেনাল টিউবিউল দিয়ে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে যাওয়ার ফলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এগুলো বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যায়। যেহেতু ফ্লুইড আসতে যাচ্ছে, অনেক সময় পাচ্ছে রিঅ্যাবজর্পশনের, তাহলে সোডিয়াম বেশি বেশি রিঅ্যাবজর্ব হয়ে যায়। এই সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে যখন আলটিমেটলি টিউবুলার ফ্লুইডগুলো যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে আসে, আস্তে আস্তে যখন এটা ম্যাকুলার ডেন্সার সংস্পর্শে আসে বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আসে, তখন দেখা যায় কি অনেক কম সোডিয়াম ক্লোরাইড এই ফ্লুইডের মধ্যে আছে। ম্যাকুলার ডেন্সার যখন বুঝে যায় অনেক কম সোডিয়াম ক্লোরাইড এই ফ্লুইডের মধ্যে আছে, সে বুঝতে পারে যে নিশ্চয় জিএফআর কম ছিল, ফ্লোটা কম ছিল, ফ্লো কম হওয়ার কারণে বা রেনাল পারফিউশন যে কোনো কারণে কমে গেছে, সেজন্যই হচ্ছে আলটিমেটলি এখানে সোডিয়ামগুলো কম আসছে। এখন এখানে সোডিয়াম কম কিভাবে আসতে পারে? একটা হতে পারে যে এফারেন্ট আর্টেরিওলের ওখানে কোনো একটা সমস্যা হয়েছে যেখানে ব্লাড কম আসতেছে, তাহলে ওখানে নিশ্চয় কোনো একটা কন্ট্রাকশন হয়েছিল এফারেন্ট আর্টেরিওলে, সেটাকে রিল্যাক্স করে দিতে হবে। আরেকটা হতে পারে ওভারঅল রেনাল পারফিউশনই কম, রেনাল সার্কুলেশনই কমে গেছে। রেনাল পারফিউশন কম থাকতে পারে যদি বডি যদি একটা শক স্টেটে থাকে, বডির ব্লাড প্রেশার কম, একটা হিউম্যান বডির ব্লাড প্রেশার কম, ব্লাড প্রেশার যখন কমে যাবে তাহলে ব্লাড প্রেশার কমে গেছে, সেজন্য রেনাল পারফিউশন কমে যেতে পারে। তাহলে এই ম্যাকুলার ডেন্সা আলটিমেটলি সোডিয়াম কনসেন্ট্রেশন থেকে বুঝতে পারে যে বডিতে ব্লাড প্রেশার কমে গেছে। সে প্রথমে যে জিনিসটা চেষ্টা করবে সেটা হচ্ছে সে অ্যাটলিস্ট কিডনিটাকে বাঁচানোর চেষ্টা করবে। কিডনির জিএফআর যদি কমে যায়, আলটিমেটলি টক্সিন সাবস্টেন্সগুলো কিন্তু থেকে যাবে সার্কুলেশনে। তাহলে প্রথমে রেনাল ফাংশনকে এস্টাবলিশ করার জন্য সে কি করবে? সে প্রথমে হচ্ছে এফারেন্ট আর্টারিওলের ডাইলেটেশন করবে। সে এমন কিছু সাবস্টেন্স রিলিজ করবে যারা এফারেন্ট আর্টারিওলের ডাইলেটেশন করে। ইম্পর্টেন্টলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এরা হচ্ছে ভ্যাসোডাইলেটেশন করে বা এফারেন্ট আর্টেরিওলের ডাইলেটেশন করে। এই ডাইলেটেশন করার ফলে সে কি করে? আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লোটা বা জিএফআরটা এস্টাবলিশ করে।
তাহলে আমরা দেখলাম এফারেন্ট আর্টারিওলের ডাইলেটেশনে রেনাল ব্লাড ফ্লো বাড়তেছে, গ্লোমেরুলার ফিল্টারেশনও বাড়তেছে। যেহেতু বেশি বেশি গ্লোমেরুলাসে ব্লাড আসবে, জিএফআরও বাড়বে এবং আলটিমেটলি এই ব্লাডটাই এফারেন্ট হয়ে পেরিটিউবুলার ক্যাপিলারি হয়ে রেনাল বিভিন্ন সেলে যাবে, তাহলে দুইটাই বাড়ার চেষ্টা করে। আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে সে ইফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন করে। ইফারেন্ট আর্টারিওলার ভ্যাসোকনস্ট্রিকশন করে। তাহলে ইফারেন্ট আর্টারিওলে যদি আমি ভ্যাসোকনস্ট্রিকশন করে দিই, আমরা বলেছি যে ইফারেন্ট আর্টারিওলে যদি কন্ট্রাকশন করা হবে তখন বেশি বেশি ফ্লুইড ক্যাপিলারিতে জমা থাকবে, বেশি বেশি ফ্লুইড গ্লোমেরুলাসে জমা থাকলে বেশি বেশি ফিল্ট্রেশন হবে, দ্যাট ইজ জিএফআরটা আবার বেড়ে যাবে। সেটা সে কি মেকানিজমের মাধ্যমে করে? সে আলটিমেটলি হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে, যেখান থেকে রেনিন রিলিজ হয়, সে জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিনকে রিলিজ করায়। সে রেনিন হচ্ছে আলটিমেটলি রেনিন এসে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 ফর্মেশন করে, অ্যাঞ্জিওটেনসিন 2 ফর্মেশন করে এবং অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে সরাসরি ইফারেন্ট আর্টারিওলার কন্ট্রাকশন করে। ইফারেন্ট আর্টারিওলার কন্ট্রাকশন যখন অ্যাঞ্জিওটেনসিন 2 করে, ইফারেন্ট আর্টারিওলার কন্ট্রাকশনের কারণে জিএফআর বা গ্লোমেরুলার প্রেশারটা বেড়ে যায়, জিএফআরটা বেড়ে যায়। আর অ্যাঞ্জিওটেনসিন 2 সরাসরি ব্লাড প্রেশার বাড়াতে পারে, তাহলে এই মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার মেনটেন হয়। এরপরে তাহলে আমরা এখানে এই পরীক্ষার স্টেপে ছিল কি, রেনাল ব্লাড ফ্লো 10% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, সেটা আমরা জানি ইট ইজ নট 10%, ইট ইজ 22%। রেনাল ব্লাড ফ্লো অটো রেগুলেশন বাই সিম্প্যাথেটিক সিস্টেম, অটো রেগুলেশনের সিম্প্যাথেটিক সিস্টেমে আমরা রোল দেখি না, আমরা দেখেছি যে এফারেন্টার ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোডাইলেটেশন, ম্যাকুলার ডেন্সার একটা রোল রয়েছে। এবং আমরা এখানে বলেছি যে অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে যেটা করে, অ্যাঞ্জিওটেনসিন 2 একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে এটা অ্যাঞ্জিওটেনসিন 2 ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? অ্যাঞ্জিওটেনসিন 2 আমরা এর আগে যেটা স্লাইড এখানে দেখেছি যে ইফারেন্ট আর্টারিওলার যদি ভ্যাসোকনস্ট্রিকশন করে, সে জিএফআরটাকে বাড়ায়। তবে আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে এফারেন্ট আর্টারিওলার কন্ট্রাকশনও করতে পারে। তাহলে এফারেন্ট আর্টারিওলার যদি অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর, তাহলে যারা ভ্যাসোকনস্ট্রিকশন করবে তারা এফারেন্ট আর্টারিওলার ভ্যাসোকনস্ট্রিকশন করে আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লো কমাবে। তাহলে এখানে কথা দুইটা, জিএফআর এর উপর কি রোল আর রেনাল ব্লাড ফ্লোর উপর কি রোল। অ্যাঞ্জিওটেনসিন 2 নরমালি যদি আসে, সে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে রেনাল ব্লাড ফ্লোকে বাড়িয়ে দিবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা বলেছি ভ্যাসোডাইলেটেশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন যেহেতু ভ্যাসোডাইলেটেশন করে, সে রেনাল ব্লাড ফ্লোকে বাড়িয়ে দিবে। আর ব্লাড সাপ্লাইস মোর ইন রেনাল কর্টেক্স দেন ইন মেডুলা, এটা আমরা জানি মেডুলাতে ব্লাড সাপ্লাই কম আসে। ইন্ট্রাগ্লোমেরুলার ফিল্ট্রেশন সিস্টেম, সো ইন্ট্রাগ্লোমেরুলার ফিল্ট্রেশন সিস্টেমে কি কি ফর্ম করে? প্রথম আমরা দেখি যেটা একটা এলাবোরেটেড ছবি অফ দ্য ওই রেনাল কর্পাসলি। তাহলে একটা এফারেন্ট আর্টারিওল আসলো, একটা ক্যাপিলারি ফর্ম করলো এবং আলটিমেটলি ক্যাপিলারি প্লেক্সাস ক্রস করে হচ্ছে ইফারেন্ট আর্টারিওল হয়ে ব্লাডগুলো চলে গেল। এই যে ক্যাপিলারি প্লেক্সাসে দেখেন এদিকে কিডনি থেকে যেটা হয়, বোমেন্স ক্যাপসুলের ভিসেরাল লেয়ারটা এই ক্যাপিলারিগুলোকে সারাউন্ড করে থাকে। কিভাবে সারাউন্ড করে থাকে দেখেন, এই ছবিটাতে দেখানো হচ্ছে কিভাবে সেলগুলো এটাকে সারাউন্ড করে থাকে। তাহলে এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, এখানে দেখা যাচ্ছে যে এই সেলগুলোকে পোডোসাইট, ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট সারাউন্ড করে থাকে। তাহলে এই যে এখান থেকে যে ব্লাড যখন ফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি এই ভিসেরাল লেয়ার ক্রস করে যে প্যারাইটাল লেয়ারের মাঝখানে বোমেন্স ক্যাপসুল এরিয়াতে যখন আসতে চাই, ক্যাপসুলার স্পেসে যখন আসতে যায়, তাকে কি লেয়ার ক্রস করতে হচ্ছে? তাকে প্রথমে ক্রস করতে হচ্ছে একটা ব্লাডের এন্ডোথেলিয়াম। এই যে ব্লাডের যে এন্ডোথেলিয়াম, সেটা তাকে আগে ক্রস করতে হচ্ছে। এন্ডোথেলিয়াম ক্রস করার পর এন্ডোথেলিয়ামের একটা বেসমেন্ট মেমব্রেন রয়েছে এবং আলটিমেটলি ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইটকে তাকে কভার করতে হচ্ছে। ফুড প্রসেস অফ দ্য অ্যাস্ট্রোসাইটকে কভার করতে হয় এবং এই ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইটকে যখন সে কভার করে, তখন যে লেয়ারগুলো ফর্ম হচ্ছে, তাহলে 3টা লেয়ার ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, তারপর বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড দেন ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট। তাহলে এই 3টা লেয়ার সম্পর্কে আমরা জানলাম। এই লেয়ারের থিকনেসের উপর যথারীতি যেখানে যেখানে বডিতে এক্সচেঞ্জ হয়, এই লেয়ারের থিকনেসের উপর নির্ভর করা হচ্ছে আলটিমেটলি কি ফিল্ট্রেশন হবে কি হবে না। আর রেনাল সেলের ক্ষেত্রেই মনে রাখবেন যে এখানে ইট অলসো ডিপেন্ডস অন the charge of the particle is also essential for maintenance of the filtration. এই ছবিতে আরো একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে দেখেন ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট কিন্তু একটার সাথে একটা ইন্টারডিজিটেট করে একটার সাথে একটা এভাবে থাকে, এটাকে আমরা বলি ইন্টারডিজিটেশন। এই ইন্টারডিজিটেশন থাকে দেখে
এটা একটা কমপ্লেক্স ফর্ম করে অ্যারাউন্ড দ্য ক্যাপিলারি, অ্যান্ড দিস ইজ দ্য স্টেম অফ দ্য কোশ্চেন, অ্যান্ড দিস ফিল্ট্রেশন অলসো ডিপেন্ড অন দ্য আয়নিক চার্জ। সো দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। ইলেকট্রিক্যাল চার্জের কথা বলা হয়েছে, পোডোসাইট ইন্টারডিজিটেট, এটাও ট্রু। ক্যাপিলারির মাঝখানে যেহেতু ইন্টারডিজিটেশনের মাধ্যমে দেখেন ফিল্ট্রেশন স্লিট বা ফিল্ট্রেশন পোর থাকে, তাহলে ফিল্ট্রেশন পোরগুলো আছে। তারপরে হচ্ছে বেজাল ল্যামিনা অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি অ্যান্ড পোডোসাইট ফিউজেস, ইয়েস, এই যে বেজাল ল্যামিনা অ্যান্ড পোডোসাইটগুলো হচ্ছে একসাথে থাকে, ফুড প্রসেস দ্য পোডোসাইট বিভিন্ন জায়গায় ফিউজ হয়ে যায়, তাহলে এই ফিউশনটাও ট্রু। আর একটা হচ্ছে মেসেঞ্জার সেল প্লে এ কি রোল, তাহলে ফিল্ট্রেশনে মেসেঞ্জার সেলের রোল রয়েছে, এটা আমরা শুরুতে বলেছি। Factor increasing GFR, this is an important question from the renal system. The factors that affect the GFR, we have discussed it in details in our top 10 topic class also. We will also explain it here in the solve class. So glomerular filtration rate is the amount of plasma that is filtered in each minute from the kidney, and we all know that it is 125 ml per minute, 125 ml per minute and 180 liters per day. So there are specifically 6 factors that maintains the GFR or that determines the GFR. First of all is the filtration pressure, কত প্রেসার দিয়ে হচ্ছে ফিল্ট্রেশনটা হচ্ছে, আর আরেকটা হচ্ছে the filtration coefficient. ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট আবার নির্ভর করে দুটো জিনিসের উপর, এবং ফিল্ট্রেশন প্রেসার ডিপেন্ড করে চারটা জিনিসের উপর। আমরা ফিল্ট্রেশন প্রেসারের যে চারটা জিনিস সেটা হচ্ছে কি, একটা গ্লোমেরুলার ক্যাপিলারির যে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি, সে ক্যাপিলারির একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আমরা বলেছি যে ভিতর থেকে ফ্লুইডকে বের করে দেওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে ডিউ টু হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটা রেনাল সেলে অনেক বেশি থাকে, আমরা সেটাও জানি, সেটা হচ্ছে 60। এবং এই ব্লাড ভেসেলগুলোতে ক্যাপিলারিগুলোতে যে ব্লাডগুলো আসে সেগুলোর মধ্যে একটা প্রোটিন কন্টেন্ট আছে, এই প্রোটিন চাই হচ্ছে আবার ফ্লুইডগুলোকে ব্লাডের মধ্যে ধরে রাখতে। তাহলে এই প্রোটিনগুলো যে ফ্লুইডগুলোকে ধরে রাখার চেষ্টা করে সেটা হয় থ্রু দ্য কলোয়েডাল অসমোটিক প্রেসার। এই প্রোটিনের কারণে যে প্রেসার সেটাকে আমরা বলি কলোয়েডাল অসমোটিক প্রেসার। যে কলোয়েডাল অসমোটিক প্রেসার এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারের একটা ব্যালেন্সের মাধ্যমেই আলটিমেটলি ফ্লুইডগুলো হচ্ছে কিডনিতে বের হবে, বা এই যে বোমেন্স ক্যাপসুলের ভিসেরাল লেয়ারকে ক্রস করে আলটিমেটলি ক্যাপসুলার স্পেসে চলে যাবে, ফিল্ট্রেশন হবে। এখানে আরও দুইটা ফ্যাক্টর সেটাকে হেল্প করে বা এটাকে ডিক্রিজ করে বা ইনক্রিজ করে বা ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলে যে ফ্লুইডগুলো সবসময় থাকে, বোমেন্স ক্যাপসুলের ভিতরে ক্যাপসুলার স্পেসের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলোর মধ্যেও হচ্ছে কি করে, কিছু তাদের মধ্যেও একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে, তাদের মধ্যেও আবার একটা প্রবণতা থাকে ব্লাড ভেসেলে ঢুকে যাওয়ার, ক্যাপসুলার স্পেসকে ক্রস করে অন্য স্পেসে চলে যাওয়ার, দ্যাট ইজ ব্লাড ভেসেল আবার চলে ব্যাক করার একটা প্রবণতা থাকে। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা দেখেন 18। আর বোমেন্স ক্যাপসুলে কোনো কলোয়েডাল অসমোটিক প্রেসার থাকে না, কারণ নর্মালি এখানে কোনো বোমেন্স ক্যাপসুলে ফিল্ট্রেশন হয়ে কোনো প্রোটিন আসে না। আমার গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়ে কোনো প্রোটিন ক্যাপসুলার স্পেসে যায় না, এজন্য এই প্রেসারটা সবসময় 0 থাকে। তাহলে কি প্রেসার হচ্ছে বাইরের দিকে, ব্লাড থেকে বাইরের দিকে চলে আসার জন্য হেল্প করছে, সেটা হচ্ছে শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য ক্যাপিলারি। আর কোন প্রেসারগুলো হচ্ছে ব্যাক ফ্লো করতে চাচ্ছে, সেটা হচ্ছে কলোয়েডাল অসমোটিক প্রেসার ইন দ্য ক্যাপিলারি, দ্যাট ইজ 32, অ্যান্ড hydrostatic pressure in the Bowman's capsular fluid, that is 18. So ultimately the filtration pressure is 10. তাহলে এই চারটা ফ্যাক্টর এখানে একটা রোল প্লে করে। আর আমরা জানি যে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যেটা আমরা বলেছি, দিস ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ডিপেন্ডস অন দ্য সারফেস এরিয়া অফ দ্য সার্কুলেশন। সারফেস এরিয়া যত বেশি হবে ফিল্ট্রেশন বেশি হবে। পারমিয়াবিলিটি অফ দ্য সার্কুলেশন, পারমিয়াবিলিটি যত বেশি হবে ইন দ্য গ্লোমেরুলাস, তার পারমিয়াবিলিটি তত বেশি হবে, তার ফিল্ট্রেশন বেশি হবে। যাদের লং স্ট্যান্ডিং হাইপারটেনশন ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কি হয়, এই পারমিয়াবিলিটিটা কমে যায়, কমে গিয়ে হচ্ছে আলটিমেটলি জিএফআর তার কমে যায়, তাদের এই যে সিকেডি ডেভেলপ করে পারসিস্টেন্টলি, এই পারমিয়াবিলিটি কমতে কমতে জিএফআর কমতে কমতে এক সময় সিকেডি ডেভেলপ করে। সো দিস অল আর দ্য ফ্যাক্টরস, and then we have repeatedly said this point that efferent arteriolar যত ডাইলেটেশন হবে তত জিএফআর বাড়বে। ইফারেন্ট আর্টারিওলের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে সেটা কন্ট্রাকশন, মডারেট যখন কন্ট্রাকশন করবে তখন জিএফআর কে সে বাড়াবে, তখন বাট কিন্তু যখন সিভিয়ার কন্ট্রাকশন হবে, দেখেন সিভিয়ার কন্ট্রাকশন যদি হয়, সিভিয়ার কন্ট্রাকশন অফ দ্য আচ্ছা এটা এখানে আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে সিভিয়ার কন্ট্রাকশন যদি হয়
এই যে সিভিয়ার কন্ট্রাকশনের কথা এখানে বলা আছে, ইন সিভিয়ার কন্ট্রাকশন কি হয়, জিএফআর ডিক্রিজেস ডিউ টু ইনক্রিজ প্লাজমা কোলোয়েডাল অসমোটিক প্রেসার। যখন সিভিয়ার কন্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিওল হয়, তাহলে প্রিসিডিং যে ক্যাপিলারি প্লেক্সাস ছিল এখানে ব্লাডগুলো অনেকক্ষণ ধরে থেকে যায়, অনেকক্ষণ ধরে ব্লাড থেকে যাওয়ার ফলে এখান থেকে ফিল্ট্রেশন হতে থাকে সব সময়, তাহলে ফ্লুইডটা কমে যায়, ভিতরে প্রোটিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। নর্মাল ব্লাড প্রোটিন কনসেন্ট্রেশনের চেয়ে এখানে যেহেতু ফিল্ট্রেশন হয়ে এক্সট্রা ফ্লুইড চলে গেছে, তাহলে যে ব্লাডটা এবার ক্যাপিলারিতে রয়ে গেছে তাদের প্রোটিন কন্টেন্টটা অনেক বেশি হয়, যার ফলে কোলোয়েডাল অসমোটিক প্রেসারটা আবার বেড়ে যায়। তাহলে কোলোয়েডাল অসমোটিক প্রেসার যখন আবার এটা বেড়ে যায়, এটা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি বেড়ে গেল, যেহেতু ইফারেন্ট আর্টেরিওল সামনে ব্লাড যেতে দিচ্ছে না, তাহলে এই কোলোয়েডাল অসমোটিক প্রেসার বাড়ার কারণে আবার ফ্লুইড ব্যাক করার চেষ্টা করবে, দ্যাট ইজ জিএফআর কমে যাবে বা নেট ফিল্ট্রেশন প্রেসার কমে যাবে। So these are the factors that causes increased GFR, and these all are the factors that causes the factors that are given below are decrease in the GFR, উপজোড়া যেগুলো আছে সেগুলোর অপোজিট ফ্যাক্টর গুলো। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য এফারেন্ট আর্টেরিওল। এফারেন্ট আর্টেরিওল কন্ট্রাকশন হলে ব্লাডই কম আসবে, তাহলে জিএফআর কমে যাবে। আর এফারেন্ট আর্টেরিওলের কন্ট্রাকশন হোক বা এফারেন্ট আর্টেরিওল ব্লাডই যদি কম আসে তাহলেও জিএফআর কমে যাবে, লাইক ইন সিম্প্যাথেটিক স্টিমুলেশন। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হলে ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড ফ্লো আর রেনাল সেল পর্যন্ত আসবে না, বা এফারেন্ট আর্টেরিওলে যে ব্লাড আসতেছিল সেটাই কম আসবে, তাহলে জিএফআরটা কমে যাবে। তাহলে সিমিলারলি অল দ্য ফ্যাক্টরস দ্যাট কজেস ভ্যাসোকনস্ট্রিকশন causes decreased GFR, particularly endothelin, norepinephrine, epinephrine, these causes decrease in the GFR. Then increase in the systemic blood pressure. Increase in the systemic blood pressure is usually auto-regulated. আমরা জানি ব্লাড প্রেশারের চেঞ্জ যদি 80 থেকে 180 এর মধ্যে হয়, এখানে জিএফআর এর কোনো রোল, মানে জিএফআর এর উপর সে কোনো এফেক্ট করতে পারবে না, কারণ কিডনি ম্যাকুলার ডেন্সার মাধ্যমে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সেটা নিজেই ঠিক করে নিবে, তাহলে এটা জিএফআর এর উপর তো খুব বেশি প্রভাব ফেলবে না, আনটিল অর আনলেস এটা যদি লেস দেন 80 হয়ে যায় বা মোর দেন 180 হয়ে যায়। যদি মোর দেন 180 হয়ে যায় তখন সেটা আবার জিএফআর কে বাড়িয়ে দিবে, আর লেস দেন 80 যখন হয়ে যাবে, যখন পেশেন্ট শকে চলে যাবে, তখন আর কিডনি এটাকে মেনটেন করতে পারবে না, তখন কি হবে, জিএফআর কমতে কমতে আলটিমেটলি পেশেন্ট অ্যানুরিয়া ডেভেলপ করবে, এক সময় অ্যানুরিয়া হয়ে হয়ে তার একেআই ডেভেলপ করবে। আর আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্টলি মনে রাখেন, অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 আমরা কিছুক্ষণ আগে একটা মেকানিজমে দেখে আসছি কি, অ্যাঞ্জিওটেনসিন 2 কন্ট্রাকশনের ফলে ইফারেন্ট আর্টেরিওল যদি কন্ট্রাক্ট করে সে জিএফআর বাড়িয়ে দেয়, আর এফারেন্ট আর্টেরিওল যদি কন্ট্রাক্ট করে সে জিএফআর কে কমিয়ে দেয়। এখন অ্যাঞ্জিওটেনসিন 2 ওভারঅল জিএফআর এর মধ্যে কোনো ইফেক্ট তার পড়ে না, কারণ সে যদি এফারেন্ট আর্টেরিওলার কন্ট্রাকশন করে, যেহেতু সে ভ্যাসোকনস্ট্রিকশন, সে দুইটারই কন্ট্রাকশন করে, আলটিমেটলি এফারেন্ট আর্টেরিওল কন্ট্রাকশন করে সে জিএফআর কে ওদিকে কমায়, মানে ফ্লোটা একটু কমায়, আবার ইফারেন্ট আর্টেরিওল কন্ট্রাকশনের মাধ্যমে জিএফআরটা বেড়ে যায়, তাহলে সে অ্যাকচুয়ালি হচ্ছে জিএফআর কে কমতে দেয় না, আলটিমেটলি এটাকে সে মেনটেন করে, and it does not allow the GFR to fall. সো এই দুইটা রোলের অ্যাঞ্জিওটেনসিন 2 এবং ব্লাড প্রেশারের কোনো রোল নেই। আচ্ছা, আমরা আনসারে সেটাই দেখতেছি, দেখেন কোন ফ্যাক্টরগুলো জিএফআর সাথে ইফেক্টেড, আমরা এগুলো প্রত্যেকটা এক্সপ্লেইন করেছি। নেক্সট, ফ্যাক্টর দ্যাট কজেস অ্যান ইনক্রিজ ইন বোথ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অ্যান্ড রেনাল প্লাজমা ফ্লো। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন আওয়ার ডিসকাশন। তবে কোয়েশ্চেনটা যখন এভাবে আসে তখন আপনাদের জন্য এটা চিন্তা করা একটু কঠিন হয়ে যায়। এখানে দুইটা ফ্যাক্টর ছিল, দেখেন ইউরেথ্রাল অবস্ট্রাকশন, কোনো কারণে যদি ইউরেটারাল অবস্ট্রাকশন থাকে তাহলে ফ্লুইড সামনের দিকে যেতে পারে না, ফ্লুইড যখন সামনের দিকে যেতে পারে না তখন বোম্যান্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে হচ্ছে জিএফআর কমে যায়। একটা কথা আমি এক্সপ্লেন করতে স্কিপ করেছিলাম, তাহলে ইউরেথ্রাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে যেহেতু সামনে ইউরিন যেতে পারতেছে না, বা যাদের হচ্ছে হাইড্রোনেফ্রোসিস হয়ে যায় তাদের হচ্ছে জিএফআরটা কমে যায়, বিকজ এটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে। এই কথাটা আবার এখানেও কিছুটা দরকারি এই কোশ্চেনে। দেখেন, হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনক্রিজেস বোথ জিএফআর অ্যান্ড রেনাল ব্লাড ফ্লো। তাহলে প্রথম কথা হচ্ছে যারা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, যারা ভ্যাসোকনস্ট্রিকশন করবে তারা সবগুলোই হচ্ছে জিএফআর কমাবে আর রেনাল ব্লাড ফ্লো কিছুটা কমাবে, বিকজ সার্কুলেশনে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে যে ব্লাডগুলো রেনাল আর্টারি হয়ে এফারেন্ট আর্টারিওল পর্যন্ত আসতো সেটাই কম আসতেছে, তাহলে ব্লাড ফ্লো কমে গেল, জিএফআরও কমে গেল। সো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এন্ডোথেলিন দিয়ে কজেস ডিক্রিজ ইন দ্য জিএফআর, আর এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন অ্যাজ ইট কজেস সিস্টেমিক ভ্যাসোকনস্ট্রিকশন বা সিম্প্যাথেটিক স্টিমুলেশন কজেস সিস্টেমিক ভ্যাসোকনস্ট্রিকশন, তাহলে তারা রেনাল ব্লাড ফ্লোকে কমিয়ে দিতে পারে। আর
এন্ডোথেলিন নাইট্রাস অক্সাইড এরা কি করে, এরা হচ্ছে জিএফআর কে, এন্ডোথেলিন আর নাইট্রাস অক্সাইড হচ্ছে সরাসরি জিএফআর এর উপরে শুধু রোল, তারা লোকালি কিডনিতেই প্রডিউস হয়, ওখানেই অ্যাক্ট করে। তাহলে এন্ডোথেলিন হচ্ছে মূলত কন্ট্রাকশন অফ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল করে এবং জিএফআর কে কমিয়ে দেয়। এন্ডোথেলিন হচ্ছে আসলে এই রিল্যাক্সেশন অফ অ্যাফারেন্ট আর্টেরিওল করে, রিল্যাক্সেশন অফ অ্যাফারেন্ট আর্টেরিওল করে হচ্ছে সে কি করে, অ্যাফারেন্ট আর্টেরিওলের রিল্যাক্সেশনের মাধ্যমে জিএফআর বাড়িয়ে দেয়। অ্যানজিওটেনসিন 2 এর ক্ষেত্রে আমরা বলেছি যে ইট প্রিভেন্টস দ্য ডিক্রিজ অফ জিএফআর, আপনারা এটাই মনে রাখেন, কনফিউজ হওয়ার দরকার নাই, প্রিভেন্টস দ্য ডিক্রিজ ইন দ্য জিএফআর অ্যানজিওটেনসিন 2। আর প্রোস্টাগ্ল্যান্ডিন ব্র্যাডিকাইনিন এই দুইটাও ভ্যাসোডাইলেটর, এই প্রোস্টাগ্ল্যান্ডিন ব্র্যাডিকাইনিন এগুলো ভ্যাসোডাইলেটর এবং সেগুলো হচ্ছে জিএফআর কে বাড়িয়ে দিবে, জিএফআর কে বাড়িয়ে দেবে থ্রু ডাইলেটেশন অফ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওলে ভ্যাসোডাইলেটেশন হলে, ইফারেন্ট আর্টেরিওলে ডাইলেটেশন হলে আলটিমেটলি বেশি বেশি ব্লাড অ্যাফারেন্ট দিয়ে পাস করে ইফারেন্ট হয়ে আপনার রেনাল সার্কুলেশনের বিভিন্ন জায়গায় যেতে থাকবে, তাহলে আপনার রেনাল ব্লাড ফ্লো বাড়বে, জিএফআরও বাড়বে। আর ইফারেন্ট আর্টেরিওলের ক্ষেত্রে এই কথাটা আমরা বলেছি, মডারেট কন্ট্রাকশনের সময় কি হয়, সে জিএফআর বাড়ায়, সিভিয়ার কন্ট্রাকশনের সময় সে বরং কলোয়েডাল অসমোটিক প্রেশার বাড়িয়ে দিয়ে জিএফআর কে কমিয়ে দেয়। তাহলে সিভিয়ার কন্ট্রাকশনে, ইফারেন্ট আর্টেরিওলের কন্ট্রাকশনে, সিভিয়ার কন্ট্রাকশনে রেনাল জিএফআর বাড়লেও রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। মডারেট কন্ট্রাকশনে জিএফআর বাড়লেও ইফারেন্ট কন্ট্রাকশন যেহেতু হচ্ছে, সামনে ব্লাড অ্যাফারেন্ট থেকে এসে ইফারেন্ট হয়েই তো তাকে সার্কুলেশনে যেতে হবে, তাহলে মডারেট কন্ট্রাকশনে কিন্তু কি হবে, জিএফআর বাড়লেও রেনাল প্লাজমা ফ্লো কমে যাবে। আর সিভিয়ার কন্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিওল যখন হবে তখন জিএফআরও কমবে, রেনাল প্লাজমা ফ্লোও কমবে বা রেনাল ব্লাড ফ্লো কমবে। সো দিস আর দ্য ফ্যাক্টরস যেগুলো ভ্যাসোডাইলেটর করে, যেগুলো ভ্যাসোডাইলেটেশন অফ দ্য অ্যাফারেন্ট করে, তারা হচ্ছে জিএফআর কে বাড়িয়ে দেয় এবং আমরা জানি এটা রেনাল প্লাজমা ফ্লো বাড়িয়ে দেয়। আর আপনার ডাইলেটেশন অফ অ্যাফারেন্ট আর্টেরিওল বা ডাইলেটেশন অফ অ্যাফারেন্ট আর্টেরিওল যারা করবে তারা হচ্ছে ফিল্ট্রেশনও বাড়াবে, জিএফআরও বাড়াবে এবং এই ব্লাডই আলটিমেটলি ইফারেন্ট হয়ে বিভিন্ন জায়গায় যাবে, তাহলে এরা ব্লাড ফ্লো বাড়াচ্ছে। আর ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট যেখানে বাড়বে, ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট আমরা জানি ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট ইজ এ ফ্যাক্টর ফর জিএফআর, তাহলে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট যেসব জায়গায় বাড়বে সেখানে অবশ্যই জিএফআর বাড়বে। তবে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট বাড়া হচ্ছে, আমরা দুইটা কথা বলেছিলাম, যাদের হচ্ছে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেশি আর হচ্ছে যাদের সারফেস এরিয়া বাড়বে, তাহলে যত বেশি সারফেস এরিয়া বাড়বে, যত বেশি ক্যাপিলারি সারফেস এরিয়া বাড়বে, ক্যাপিলারি মানে ক্যাপিলারি বেশি পরিমাণে হবে, তত বেশি ক্যাপিলারি সারফেস এরিয়া বাড়বে, তাহলে সেখানে জিএফআরও বাড়বে। আর ক্যাপিলারি সারফেস এরিয়া যদি বাড়তে থাকে তাহলে রেনাল প্লাজমা ফ্লো বেশি হবে বা রেনাল পারফিউশনও বেশি হবে। আর ইফারেন্টের ক্ষেত্রে সবসময় দুইটা বাড়ে না, প্লাজমা ফ্লো তো কোনোবারই বাড়ে না। আর ইউরেটারাল স্টোনের সাথে রিলেশন হচ্ছে টিউবিউলসে, সেটার সাথে প্লাজমা ফ্লোর সাথে কোনো রিলেশন নাই, সেটা জিএফআরকে কমিয়ে দেয় কিন্তু রেনাল প্লাজমা ফ্লোর সাথে তার রিলেশন নাই। এবার আসেন তাহলে আমরা কি কি দেখলাম, আমরা যে বললাম যে ভ্যাসো ডাইলেটেশন করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, তাহলে কিছু কিছু জিনিস হচ্ছে সরাসরি ভেসেলস, কিছু কিছু ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার গিয়ে হচ্ছে অ্যাফারেন্টকে কন্ট্রাক্ট করতে পারে, ইফারেন্টকে কন্ট্রাক্ট করতে পারে, এভাবে কাজ করে। আর কিছু কিছু হচ্ছে আসলে মেসেঞ্জিয়াল সেলগুলোকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। তাহলে মেসেঞ্জিয়াল সেল আমরা যখন শুরুতে বলছিলাম তখন একসাথে বলছিলাম যে মেসেঞ্জিয়াল সেলের ফাংশন, তবে মেসেঞ্জিয়াল সেলের মধ্যে কিছু এক্সট্রা গ্লোমেরুলার আছে, কিছু ইন্ট্রা গ্লোমেরুলার আছে। যেগুলো এক্সট্রা গ্লোমেরুলার ছিল, যে মেসেঞ্জিয়াল সেলগুলো ইফারেন্ট অ্যাফারেন্ট আর্টারিওলের পাশে ছিল, এগুলো মূলত আসলে যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজের যে কাজ সেটাই তারা করে। মূলত যারা ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, আমরা তখন অ্যাজ এ হোল বলছিলাম যে সে মেসেঞ্জিয়াল সেলটা জিএফআর মেনটেন করে এবং ভ্যাসোকনস্ট্রিকশন, রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশনের মাধ্যমে জিএফআরকে মেনটেন করে। তবে এখন আমরা একটু ডিটেলস যেহেতু আসছি, তার এক্সট্রা গ্লোমেরুলার সেলগুলো হচ্ছে মূলত, এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলগুলো হচ্ছে মূলত সিক্রেশনটা করে। আর ইন্ট্রাগ্লোমেরুলার যে মেসেঞ্জিয়াল সেল সেগুলোই হচ্ছে লোকেটেড বিটুইন দ্য বেজাল ল্যামিনা অ্যান্ড এন্ডোথেলিয়াম অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। এবং দেখেন বেজাল যে ল্যামিনা এবং এন্ডোথেলিয়াম অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি আমরা দুইটা লেয়ার বলেছিলাম, সেগুলোর মধ্যে থাকে এবং দে আর কন্ট্রাক্টাইল ইন নেচার। তাহলে তারা যদি কন্ট্রাক্ট করে, এই যদি কন্ট্রাকশনটা হয় তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারিগুলো কন্ট্রাক্ট করবে, আর যখন রিল্যাক্সেশন হবে তখন এটা রিল্যাক্স করবে। তাহলে এইভাবে হচ্ছে তারা জিএফআরকে মেনটেন করে। যখন আমার জিএফআর কমাতে হবে তখন এগুলো কন্ট্রাক্ট করবে, আর যখন ডাইলেট করবে তখন এগুলো হচ্ছে কি করবে, ডাইলেট করলে জিএফআর
বেড়ে যাবে। তাহলে দেখেন এই কথাটাই আমরা এখানে লিখেছি, কন্ট্রাকশন অফ দ্য মেসেঞ্জার সেল আলটিমেটলি decreases the surface area and causes decrease in the GFR. কন্ট্রাকশন অফ মেসেঞ্জার সেল সারফেস এরিয়া কমিয়ে দিবে, সারফেস এরিয়া কমে যাওয়া মানে হচ্ছে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কমে যাবে, দ্যাট ইজ জিএফআর কমে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন জানতে হবে, কারণ these are the substances that regulates GFR through contraction or relaxation of mesangial cell. তাহলে যে যে সাবস্টেন্সগুলো কন্ট্রাকশন অফ মেসেঞ্জিয়াল সেল করবে তারা আলটিমেটলি হচ্ছে জিএফআর কে কমিয়ে দিবে থ্রু ডিক্রিজিং দ্য সারফেস এরিয়া। তাহলে যখন যখন বডিতে জিএফআর কমাতে হবে এইসব সাবস্টেন্স রিলিজ হবে, যেগুলো লাল দিয়ে মার্ক করা হয়েছে সেগুলো পরীক্ষার স্টেম ছিল। আর এএনপি, প্রোস্টাগ্ল্যান্ডিন, ডোপামিন মনে রাখবেন, এএনপি, প্রোস্টাগ্ল্যান্ডিন, ডোপামিন are the factors that causes vasodilatation and also it causes relaxation of the mesangial cell. So this is a straightforward question. এবার বডির অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন, দ্যাট ইজ হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। যখন যখন বডিতে ব্লাড প্রেশার কমে যাবে, যখন যখন রেনাল পারফিউশন কমে যাবে, যখন ব্লাড ভলিউম কমে যাবে, যখন জিএফআর কমে যাবে, এই প্রত্যেকটা ফ্যাক্টরে কি হয়, এই প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে সেন্স করতে পারে আমাদের ম্যাকুলা ডেন্সা। জিএফআর কমে গেলে সে সোডিয়াম ফ্লো কমে যাচ্ছে, সে ম্যাকুলা ডেন্সা সেটাকে সেন্স করতে পারে। সেন্স করে সে আলটিমেটলি আমরা দেখেছি যে সে গ্র্যানুলার সেলগুলো থেকে বা জাক্সট্রা গ্লোমেরুলার সেল থেকে সে রেনিন রিলিজ করে। আর বডির যখন ব্লাড প্রেশার কমে তখন ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন সরাসরি গিয়ে রেনিন রিলিজ করতে পারে। আরেকটা বডিতে যখন হাইপোভলিমিয়া হয়, বিভিন্ন হাইপোভলিমিক কন্ডিশন হয়, সেটাও সরাসরি রেনিনকে স্টিমুলেট করতে পারে। তাহলে প্রাইমারিলি যে জিনিসটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন, যাকে দিয়ে নামের শুরু তাকে দিয়ে কাজের শুরু, তাহলে এই রেনিন হচ্ছে প্রাইমারিলি প্রথমে আসবে যখন আমার বডি সেন্স করবে যে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, তখন সে এই যে হাইপোভলিমিয়া, hypotension or sympathetic stimulation ultimately it stimulates the renin, and this renin ultimately হচ্ছে সে রেনিন যখন আসবে সে converts angiotensinogen to angiotensin 1. Angiotensinogen is a protein that is produced from liver and it needs several conversion before it can act over different organs. This renin actually causes the activation of angiotensinogen, and এই প্রসেসটা মনে রাখতে হবে যে angiotensinogen থেকে angiotensin 1 করে হচ্ছে রেনিন, and angiotensin 1 is converted to angiotensin 2 through angiotensin converting enzyme in the lungs. angiotensin converting enzyme আমরা রেসপিরেটরি ফাংশন যখন পড়েছি তখন দেখেছি যে endothelium of the respiratory system releases angiotensin converting enzyme, and this angiotensin converting enzyme converts angiotensin 1 to angiotensin 2. This angiotensin 2 has several functions, with several potent function. Particularly, this angiotensin 2 causes stimulation of the thirst center. It causes stimulation of ADH release. It causes stimulation of aldosterone release, and then it also directly causes vasoconstriction. তাহলে আমার সে ভ্যাসোকনস্ট্রিকশন করে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মতোই একটা কাজ করে, সে বিপি বাড়ানোর চেষ্টা করে, সে অ্যালডোস্টেরন রিলিজ করে, যে অ্যালডোস্টেরন রিলিজটা আমরা সামনে দেখব কিভাবে কাজ করে। অ্যালডোস্টেরন কিডনিতে গিয়ে সোডিয়াম রিজার্ভ করে এবং বডি ফ্লুইডকে মেনটেন করার চেষ্টা করে, সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে। এডিএইচ রিলিজের মাধ্যমে সে সরাসরি ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে, আর স্টিমুলেশন অফ দ্য থার্স্ট সেন্টারের মাধ্যমে ওয়াটার ইনটেককে বা সে বাড়িয়ে দেয়। আর অ্যাঞ্জিওটেনসিন 2 এতক্ষণ আমরা এফারেন্টে বিভিন্ন ফাংশনের সাথে সেটা বলেছি যে সে জিএফআর কে কমতে দেয় না, সে প্রিভেন্ট ডিক্রিজ ইন জিএফআর। যদি জিএফআর কমে যাচ্ছে সে দেখছে, সেই সময় সে হচ্ছে যখন কমে যাচ্ছে সেই ইফারেন্ট আর্টারিয়াল কন্ট্রাকশন করে সেটাকে মেনটেন করবে, আর জিএফআর অনেক বেড়ে গেলে তখন হচ্ছে তার কোনো রোল থাকে না, বা অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল কন্ট্রাকশন করে জিএফআর কিছুটা কমাইতে পারে, তবে ওভারঅল অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি চেষ্টা করবে যাতে জিএফআরটা না কমে। So renin converts angiotensin 1 in kidney, it is false. Angiotensinogen to angiotensin 1 in the kidney. Angiotensin 2 is a arterial vasoconstrictor, true.
হাইপার অ্যালডোস্টেরনিজম কজেস অ্যালকালোসিস। আচ্ছা, অ্যালডোস্টেরনের ফাংশন যখন আপনারা এন্ডোক্রাইনে আমরা দেখেছি, তখন আমরা দেখেছি যে অ্যালডোস্টেরন কি করে, হাইপার অ্যালডোস্টেরনিজম যখন হবে, অ্যালডোস্টেরন হচ্ছে বেশি বেশি সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে। এখন বেশি সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করার জন্য সে বেশি বেশি পটাশিয়ামকে এক্সচেঞ্জ করে ফেলে, দ্যাট ইজ বেশি বেশি পটাশিয়ামকে সেই রেনাল টিউবিউলসে পাঠিয়ে দেয় চলে যাওয়ার জন্য ইউরিনের সাথে। বডির তখন ন্যাচারাল মেকানিজমে এত বেশি পটাশিয়াম চলে যাচ্ছে, সেগুলোকে বাঁচানোর চেষ্টা করে, কারণ পটাশিয়ামও বডিতে কিন্তু একটা এসেনশিয়াল আয়ন। তখন সে কি করে, সে এখানে পটাশিয়ামগুলোকে ধরে ভিতরে নিয়ে আসার চেষ্টা করে। তবে যখন পটাশিয়ামকে সে আনতে যাবে, তখন তাকে কিছু একটা খরচ করতে হবে, এবং সেটা সে কি করে, সে হাইড্রোজেন ছেড়ে দিয়ে সেটাকে বাঁচায়। তাহলে সে পটাশিয়ামকে বাঁচায় ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন, আমরা সামনে এটা দেখবো। তাহলে হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে সে পটাশিয়ামকে বাঁচায়, এবং পটাশিয়াম বাঁচাতে গিয়ে সে আলটিমেটলি কি করে, সে পটাশিয়ামকে বাঁচাতে গিয়ে বডি কি করে, অ্যাসিডুরিয়া করে, অ্যাসিডগুলোকে ছেড়ে দিয়ে, যার ফলে অ্যালকালোসিস হয়ে যায় বডিতে। আর হাইপোভোলিমিয়া স্টিমুলেটস রেনিন, আমরা দেখেছি হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট রেনিন। সামনে আমরা একটা লিস্ট দেখবো। অ্যালডোস্টেরন অ্যাক্ট এস এ মেমব্রেন রিসেপ্টর অন কালেক্টিং ডাক্ট, সো ইট ইজ নট এ মেমব্রেন রিসেপ্টর। আমরা সামনে অ্যালডোস্টেরনের ফাংশনটা দেখব। দেখেন, এরপরেই আমরা কোশ্চেনটা রেখেছি, যেটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কজেস ইনক্রিজ রেনিন রিলিজ। So renin is a protein that is released. Renin is a protein that is released from the juxtaglomerular cells or the granular cells, and it is a primary factor in one of the essential body regulatory factor, that is renin angiotensin aldosterone mechanism, and it releases it causes increased sodium and water reabsorption, and it causes to retain the blood volume, it causes to increase the blood pressure, and it prevents decrease in the GFR. So it is stimulated when GFR is decreased. তাহলে যখন বডিতে ECF ভলিউম কমে যাবে, তখন রেনিন ইজ স্টিমুলেটেড। ধরেন আপনি অনেক ডায়োরেটিক্স খেলেন, অনেক বেশি ব্লাড ভলিউম লস হলো, হাইপোটেনশন হলো, হ্যামারেজ হলো, কোনো কারণে ডিহাইড্রেশন হলো, বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস, এই ধরনের কন্ডিশনে কি হয়, বডিতে ব্লাডে প্রোটিন কমে যায়। ব্লাডে প্রোটিন কমে গেলে আমরা যথারীতি বলেছি যে কলোয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যাবে। তখন বেশি বেশি কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়ার কারণে বেশি বেশি ফ্লুইড টিস্যু স্পেসগুলোতে চলে যাবে, কারণ ব্লাড ভেসেল আর ফ্লুইড এখন ধরে রাখতে পারতেছে না। এখানে প্রোটিন বেশি থাকলে সে বেশি বেশি ফ্লুইড ধরে রাখতে পারতো, কিন্তু এই যে সিএলডি, যাদের প্রোটিন কম, বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এদের হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। তাহলে সিএলডিতে যে প্রোটিন কমে যাওয়ার কারণে হয় কি, কলোয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যায়, আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরও হচ্ছে ব্লাড পুল হয়ে যাওয়ার কারণে ভেনাস সার্কুলেশনে, সেজন্য হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি। দুটেই করে কি, টিস্যু স্পেসে বেশি বেশি ফ্লুইডকে ছেড়ে দেয়। টিস্যু স্পেসে যেহেতু বেশি বেশি ফ্লুইড চলে যায়, তখন ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড কমে যায়, এবং এটা রেনিনকে রিলিজ করায়। এটা আমরা বলে হচ্ছে দিস ইজ এ সেকেন্ডারি পাথওয়ে থ্রু উইচ renin is released, and ultimately renin causes release of aldosterone. Other factors are upright posture, বসা থেকে যখন উঠে তখন বিপি সাধারণত কমে যায়, এবং এই ব্লাড প্রেশার কমার ফলে কি হয়, এটা স্টিমুলেট হয়। আর নেক্সট হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য রেনাল আর্টারি বা রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস যাদের থাকে, সেখানে এফারেন্ট দিয়ে ব্লাড কম আসে, এফারেন্ট দিয়েই ব্লাড কম আসলে জিএফআর কমে যাবে। তাহলে এই যখন জিএফআর কমে যায়, তখন ইট স্টিমুলেটস renin release. So these are the factors that causes renin release. Another factors are decrease in the afferent arteriolar pressure. এটাই এখানে একই জিনিস, রেনাল আর্টারি স্টেনোসিসে যেটা হয়, অ্যাফারেন্ট আর্টারিওলে যখন ব্লাড কম আসবে, তখন রেনিন রিলিজ হবে। আর ম্যাকুলার ডেন্সাতে আমরা পড়েছি যে ম্যাকুলার ডেন্সাতে যখন সোডিয়াম ক্লোরাইড ফ্লো কমে যাবে, সে রেনিন রিলিজ করাবে। যখন জিএফআর কমে যাবে, সোডিয়াম ক্লোরাইড ফ্লো বেশি বেশি সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্ব হবে, এবং ম্যাকুলার ডেন্সার কাছে খুব কম সোডিয়াম ক্লোরাইড আসবে, তখন সে এটাকে ফ্যাক্টর হিসাবে নিয়ে সে রেনিন রিলিজ করাবে। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির এখানে রোলটা হয়েছে, সে সরাসরি রেনিন রিলিজ করাবে, যেটা হচ্ছে সে ভ্যাসোকনস্ট্রিকশন করে, আলটিমেটলি জিএফআর কমে, যেটা রেনিন রিলিজের স্টিমুলাস হিসেবে কাজ করে। আপনারা এবার মনে রাখতে পারেন। তবে আসলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন সরাসরি রেনিন রিলিজ করায় থ্রু বিটা 1 অ্যাগনিস্ট। আপনারা মনে রাখেন যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়। ভ্যাসোকনস্ট্রিকশন হলে রেনাল পারফিউশন কমে যাবে, অ্যাফারেন্ট আর্টারিতে ব্লাড কম আসলে আলটিমেটলি জিএফআর কমে যাবে, সেটা আবার রেনিনকে স্টিমুলেট করবে টু রিলিজ। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ডিক্রিজেস জিএফআর, আবার ইট কজেস ইনক্রিজ রিলিজ অফ দ্য রেনিন থ্রু স্টিমুলেশন অফ রিলিজ অফ রেনিন।
So renin secretion is increased in sodium depletion, renal artery stenosis, diuretic therapy, এটা আমরা আমাদের ডিসকাশনে পেয়েছি। Next, following substances are completely reabsorbed from the renal tubules. So for this discussion, we will see what are the substances that are reabsorbed from the different part of the renal tubules. So complete reabsorption, কিছু সাবস্টেন্সের complete reabsorption হয় in proximal convoluted tubules. তার আমাদের নেক্সট দুইটা কোশ্চেন হচ্ছে proximal convoluted tubules এর, আমরা এখানে proximal convoluted tubulesটা দেখব। So here we will be discussing about the mechanism of urine formation. Urine formation এর primarily আমরা জানি তিনটা প্রসেসের মাধ্যমে হয়। প্রথমে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে, ফিল্ট্রেশনের ফলে আমরা জানি অনেকগুলো নিউট্রিয়েন্ট, অনেকগুলো মলিকিউল আলটিমেটলি টিউবুলার সাইডে চলে আসবে, এবং এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্ম হলো সেখান থেকে বডি তার প্রয়োজন অনুযায়ী কিছু জিনিসকে রিঅ্যাবজর্ব করবে আর কিছু জিনিসকে ফার্দার আরও সিক্রেট করবে, এবং আলটিমেটলি টিউবুলসে যে ইউরিনটা ফর্মেশন হবে সেটার একটা কনস্টিটিউয়েন্ট ফিক্স হবে। তা আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থেকে ডিসকাশনটা শুরু করলাম। ইউরিন ফর্মেশনের আমরা 5টা সাইটে 5টা চেঞ্জ পড়ব, দেখব, এবং যখন আমাদের 5টা সাইট শেষ হবে তখন আমরা টোটাল ইউরিনের একটা কনস্টিটিউয়েন্ট বুঝতে পারবো, তার একটা পিএইচ বুঝতে পারবো। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসের প্রথমে আমরা জিএফআর পড়ার সময়ই দেখেছি যে গ্লোমেরুলার ফিল্টারেশনের মধ্যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেট ফর্ম হয় সেটা হচ্ছে প্লাজমা থেকে ফিল্ট্রেশন হয়ে ম্যাক্সিমাম জিনিসই আগে গ্লোমেরুলাস পাস হয়ে টিউবুলসে চলে আসে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে যখন আসে এখানেই হচ্ছে মেজরিটি অফ রিঅ্যাবজর্পশন এবং কিছু মেন সিক্রেশন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে হয়ে যায়। যেমন আমি এখানে অনেকগুলো আয়নসের নাম লিখেছি অন মাই রাইট সাইড, এবং আমরা দেখেন এখানে বোঝাতে চেষ্টা করেছি যে এটা ব্লাড প্লাজমা। সো দ্য সাবস্টেন্সেস হিয়ার আর দোজ উইথ দ্যাট উইল বি রিঅ্যাবজর্বড ইন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। আপনারা এটা কনফিউজ হবেন না যে এটা সেল থেকে সোডিয়াম আসছে বা সেল থেকে পটাশিয়াম আসছে আসলে টিউবুলস থেকে ব্যাক আসছে, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে সেটাকে দুই পাশে দেখাচ্ছি। তাহলে দেখেন what all are the substance, very important question is what all are the substance that are reabsorbed in proximal convoluted tubules and are secreted in the proximal convoluted tubules, as these form the constituent of ultimate, this will set up the constituent of the urine. So first of all, see that there is reabsorption of sodium. It is important to remember that almost 65% of the sodium, or it is said that 67% of the sodium is reabsorbed from proximal convoluted tubule. Then around 65% of the potassium is also reabsorbed from the proximal convoluted tubules. আমরা পরবর্তীতে দেখব সোডিয়াম কিভাবে অ্যাবজর্ব হয়, সেটা একটা পরীক্ষার কোশ্চেন, এটা আমরা নেক্সট কোশ্চেনে ডিসকাস করব। এরপরে দেখেন ক্যালসিয়াম reabsorption, it is said that almost 70% of the calcium is reabsorbed in the proximal convoluted tubules. এখানে মনে রাখবেন এই যে proximal convoluted tubules এ যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হয় সেটা হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ভিটামিন ডি। আমরা ভিটামিন ডি ইনফ্লুয়েন্সে জানি, ভিটামিন ডিতে হচ্ছে জিআইটি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে এবং প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থেকে রিঅ্যাবজর্পশন করে, এটা ভিটামিন ডির একটা রোল এখানে রয়েছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে। এরপরে ফসফেট রিঅ্যাবজর্পশন হয়। অলমোস্ট 80% অফ দ্য ইনঅর্গ্যানিক ফসফেট, almost 80% of the inorganic phosphate are reabsorbed in the proximal convoluted tubules. এখানে আরেকটা ইনফরমেশন আপনাকে জানতে হবে, এই যে আমরা প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন জানি, প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন causes reabsorption of calcium and it prevents reabsorption of phosphate. তাহলে এই যে প্যারাথরমোন ফসফেটের রিঅ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে সেটা আসলে করা হচ্ছে এই জায়গায়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসের যে ফসফেট রিঅ্যাবজর্পশনটা হতো সেটা যদি প্যারাথরমোন অ্যাকশন হয় তখন প্যারাথরমোন এই অ্যাবজর্পশনটা হতে দেয় না। Then come to two important substances that are reabsorbed, that is bicarbonate. Bicarbonate reabsorptionের এখানে অলমোস্ট বলা হয়ে থাকে 80 to 90% of the bicarbonate are reabsorbed in the proximal convoluted tubule, and this is an important factor for ultimate acidification of urine. This will also be discussed in acidification of urine part.
So just remember that 90% or 80 to 90% of the bicarbonate are reabsorbed in the proximal convoluted tubules. Around 50% of the urea is also reabsorbed. Around 50% of the urea is also reabsorbed in proximal convoluted tubules. Water is reabsorbed in different part of the tubules, and here it is said that almost 67% of the water is also reabsorbed from proximal convoluted tubules. এরপর নিচে যে কয়েকটা কথা আমরা লিখেছি এখানে হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট। দেখেন এগুলো অলমোস্ট 100%, এই তিনোটাই অলমোস্ট 99% to 100% reabsorption হয়ে যায় থ্রু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। অ্যান্ড হিয়ার ইট ইজ ওয়ার্থ মেনশনিং দ্যাট এই যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন যেগুলো হচ্ছে আলটিমেটলি টিবিউলস থেকে ব্লাডের দিকে চলে আসবে বা রিঅ্যাবজর্ব হবে, ইট ইজ আলটিমেটলি রিঅ্যাবজর্ব থ্রু সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার্স। Particularly for glucose, it is sodium dependent glucose transporter. We came across this term in GIT also during reabsorption of the reabsorption of glucose, absorption of glucose, amino acid. We said that it is sodium dependent transport, and this is another example where sodium dependent glucose transporter is used for reabsorption of glucose. তাহলে গ্লুকোজ অ্যাবজর্পশন যখন GIT তে হয়েছিল সেটাও সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে হয়েছিল, এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে থ্রু সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। তাহলে ব্যাপারগুলো আমরা একটু কোরিলেট করার চেষ্টা করব। এরপরে আসুন হচ্ছে হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট আর সিক্রেটেড। এখানে মেজর ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস দ্যাট আর সিক্রেটেড ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হচ্ছে হাইড্রোজেন। ফর এভরি বাইকার্বনেট দ্যাট ইজ রিঅ্যাবজর্বড, for every bicarbonate ion that is reabsorbed, one molecule of hydrogen is secreted into urine, and this is an important process in acidification of urine. Then these all are the substance, আমরা একটু পরে আপনাদের পুরো একটা লিস্ট দেখাবো যেখানে কোন কোন সাবস্টেন্স সিক্রেট আর হয় রিঅ্যাবজর্ব হয়। এখানে মূলত যেগুলো দেয়া হয়েছে সেগুলো পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসে, আর পার্সেন্টেজগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে সহজ হবে, তাহলে আপনি বুঝবেন কোন কোন সেগমেন্টে কোনটা রিঅ্যাবজর্ব হয়। দেখেন এরপরে হচ্ছে এখানে মেজর যেসব জিনিসগুলো সিক্রেট হয় দে আর ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড অ্যান্ড ইউরেট। So these all are the substances which are secreted from the proximal convoluted tubules. তাহলে আমরা দেখলাম যে একটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন কাদের ক্ষেত্রে হয়। কমপ্লিট রিঅ্যাবজর্পশন আমরা দেখেছি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, প্রোটিন, এগুলো হচ্ছে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে যায় রেনাল টিউবিউলসের মধ্যে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসের মধ্যেই আসলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এগুলো নর্মালি রিঅ্যাবজর্ব হয়ে যায়। আর বাকি জিনিসগুলো কতটুকু রিঅ্যাবজর্ব হয় সেটা আস্তে আস্তে আমরা যখন সব টিবিউলস দেখে ফেলবো তখন পাবো। এখানে জাস্ট জিনিসগুলোকে সামারাইজ করা হয়েছে, এগুলো আপনারা মনে রাখবেন। আর মনে রাখবেন অলমোস্ট 99% অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড। দিস কোয়েশ্চেন, so vitamin, glucose and amino acid are completely reabsorbed. Then features of the proximal convoluted tubule, we have also seen that it reabsorbs almost 65 to 67% of the sodium. Reabsorption of bicarbonate occurs here, it is true. Secretion of phosphate also occurs here, we have seen that secretion of phosphate occurs here. And reabsorption of the phosphate occur here. We know that almost 70 to 80% of the phosphate is reabsorbed. এখানে একটু টাইপিং ভুল হয়েছে যে ফসফেট আর বাইকার্বনেটের মধ্যে, জাস্ট আপনারা তারপর আর সবাই তো বুঝছেন নিশ্চয়ই। তারপর সাইট অফ অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের সাইট অফ অ্যাকশন আমরা দেখব যে সে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে সে হচ্ছে ফসফেট রিঅ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে, আমরা বলেছি সেটা। তাহলে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের অ্যাকশনের রোল। অবশ্যই সে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলও কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কাজ করে। ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে সে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে সে হচ্ছে ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে। আর সাইট অফ অ্যাকশন অফ ট্রাইমটেরিন হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলে কাজ করে, সেটা এখানে নাই, সেটা আমরা যখন লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউল পড়বো সেখানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আসবে যেখানে এই ট্রাইমথেরিনটা একটা ডাইউরেটিক, সেখানে কাজ করে। তাহলে আমরা দেখতে পারলাম যে এই চার্টটা আপনারা দেখবেন, আমরা এটাই আপনাদের ছবিতে দেখিয়েছি কোন কোন সাবস্টেন্স কত পার্সেন্টেজ রিঅ্যাবজর্ব হয়, রিঅ্যাবজর্পশন কোনটার কতটুক হয়। আলটিমেটলি এখান থেকে আপনাকে জানতে হবে সোডিয়াম কোথায় কোথায় কত পার্সেন্টেজ রিঅ্যাবজর্ব হয়, পটাশিয়াম কোথায় কোথায় হয়,
বাইকার্বনেট কোথায় হয় সেটা আমরা বেশিরভাগ কথাই আমরা বলে দিব। এরপরে এই কোশ্চেনটা আসছে যেটা হচ্ছে সোডিয়াম ক্যান বি ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য লিউমিনাল মেমব্রেন অফ দ্য রেনাল টিউবুলার সেল বাই। So this question comes frequently in the exam, that what are the process by which sodium is reabsorbed. So sodium reabsorption আর সোডিয়াম কি ট্রান্সপোর্টার ইউজ করে বা সোডিয়াম কি পাথওয়ে দিয়ে আসে সেটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষার কোয়েশ্চেন। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর ফাংশন আমরা দেখেছি, যে আমরা যে হাইড্রোজেন সিক্রেশনের কথা বলেছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে, আমরা জানি for every bicarbonate that is reabsorbed, one molecule of hydrogen is secreted. So hydrogen secretion occurs through sodium and hydrogen antiport. So sodium hydrogen antiport দিয়ে কিছু sodium reabsorption হয়, তাহলে this is one of the transporter that is used in proximal convoluted tubule. And আমরা জানি proximal convoluted tubules থেকে যে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড গুলো reabsorb হয় সেগুলো আসে through sodium dependent glucose transporter, and amino acid also reabsorb through sodium dependent transporter. তাহলে এটা আরেকটা active transport or symport through which sodium is reabsorbed. And ultimately এখানে সোডিয়াম পটাশিয়াম ATPase যে পাম্প সেটার একটা রোল রয়েছে which causes putting up the sodium into the blood and brings potassium in exchange of that. And the bicarbonate যেটা আমরা বলেছি যে acidification of urine, যে one important process is reabsorption of bicarbonate for acidification of urine, and this reabsorption occurs together with a sodium dependent symport. And so this is another transporter that sodium uses. So আমরা proximal convoluted tubules এ sodium hydrogen antiport পেলাম, secondary active transporter sodium dependent transporter পেলাম with nutrient sodium reabsorb হয়, sodium potassium ATPase পাম্পের রোল পেলাম, sodium bicarbonate symport-এর রোল পেলাম। এখন দেখেন thick ascending limb of loop of Henle-তে এসে সোডিয়াম কিভাবে reabsorb হয়। আমরা জানি এখানে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি টিউবিউল থেকে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, যেটা সোডিয়াম পটাশিয়াম ATPase এর মাধ্যমে আসলে সোডিয়ামটা ব্লাডে চলে যায়। তাহলে দিস ইজ আনাদার ট্রান্সপোর্টার দ্যাট ইজ ইনভলভড ইন দ্য অ্যাবজর্পশন অফ সোডিয়াম। সো উইল রিমেম্বার দিস ইজ দ্য ট্রান্সপোর্টার ইন দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তো সোডিয়াম রিঅ্যাবজর্পশনের লাস্ট দিয়ে যদি আমরা দেখি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে এসে সোডিয়াম রিঅ্যাবজর্পশন এখানে হয় ফ্রম টিউবিউলস থ্রু সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার, এবং এটা আলটিমেটলি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়াম বের হয়ে যায়, সোডিয়াম ভিতরে ঢুকে। তাহলে সোডিয়ামের এখানে দুটা ট্রান্সপোর্টার কাজ করে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার যেটা একদিকেই নিয়ে যায়, আর আরেকটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, যেখানে হচ্ছে ক্যালসিয়াম সেলের বাইরে যাবে, সোডিয়াম ভিতরে আসবে। আর বেজোল্যাটারাল মেমব্রেনের সব জায়গায় সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। তাহলে আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস আরও দুইটা ট্রান্সপোর্টার পেলাম which sodium uses for transportation, sodium calcium channel and sodium chloride channel. আর প্রিন্সিপাল সেল অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে হচ্ছে অ্যালডোস্টেরনের মেকানিজমের কারণে যখন লাস্ট 5% সোডিয়াম যেটা ইউরিনের সাথে ইউজুয়ালি চলে যাওয়ার কথা, যখন বডি এটাকে কনজার্ভ করার চেষ্টা করে তখন অ্যালডোস্টেরনের মেকানিজমের কারণে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, and this sodium is reabsorbed through epithelial sodium channel, যার এক্সচেঞ্জে কিছু পটাশিয়াম এক্সক্রিট হয়ে যায়। তাহলে এখানে এটার নাম হচ্ছে epithelial sodium channel. So this is another transporter that sodium uses. তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়েকটা জিনিস দেখলাম, আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে দেখছি সোডিয়াম ইউজেস সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, সোডিয়াম উইথ অ্যামাইনো অ্যাসিডের একটা সিম্পোর্ট মেকানিজম আমরা সেখানে দেখেছি, ওখানে আমরা দেখেছি সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার ইউজ করে, আর সব বেজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। যখন থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে আসে তখন ইট ইউজেস সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল, এটাও একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আসে সেটা সোডিয়াম ক্লোরাইড চ্যানেল ইউজ করে, আর আলটিমেটলি সেখান থেকে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে এক্সচেঞ্জ হয়। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য পাথওয়ে। অ্যান্ড ফাইনালি লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস আর কালেক্টিং টিউবিউলসে যে পি সেল আছে, প্রিন্সিপাল সেল আছে, সেখানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। তাহলে দিস আর অল দ্য মেকানিজম দ্য সোডিয়াম ইউজেস। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে এটা ইনভেরিয়েবলি কয়েকবারই আসছে, বা একবার না আসলে অন্যবার ডিপ্লোমাতে ন্যাশনাল রেসিডেন্সিতে এই প্রশ্নটা এসে থাকে। তাহলে এটা আপনারা আশা করি এখন থেকে ভালোভাবে বুঝে আনসার করতে পারবেন। সো উই ক্যান সামারাইজ দ্যাট সোডিয়াম সাথে কোনো একটা অর্গানিক সাবস্টেন্সের সিম্পোর্টার হইতে পারে, সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট যেটা আমরা পিসিটিতে দেখলাম, আর সোডিয়াম ক্লোরাইড যে এক্সচেঞ্জটা হয়
এক্সচেঞ্জটা হয়, সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার আমরা বলেছি, বা সোডিয়াম ক্লোরাইড একসাথে যেখানে আসে এখানে, তবে জিনিসটা মনে রাখার জন্য আমি এভাবে বলেছি যে সোডিয়াম ক্লোরাইড একসাথে আসে, তবে এখানে প্যারাসেলুলার রুট ইউজ করা হয়। যাই হোক, আপনারা মনে রাখেন সোডিয়াম ক্লোরাইড একসাথে আসে ওখানে। আর ব্যাজোল্যাটারাল মেমব্রেনে তো সোডিয়াম পটাশিয়াম পাম্প আছেই, এছাড়াও এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আছে যেটার মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্ব হতে পারে। তাহলে দিস আর দ্য কোয়েশ্চেন। সো কিভাবে সোডিয়াম আসতে পারে দেখেন, অর্গানিক সাবস্টেন্সের সাথে কো ট্রান্সপোর্ট হতে পারে। তারপর হচ্ছে সোডিয়াম চ্যানেল, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এখানে কোশ্চেনটা দেখেন, যেহেতু দিয়ে দিছে ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য লিউমিনাল মেমব্রেন, দ্যাট ইজ দ্য লিউমিনের দিক দিয়ে কিভাবে আসে, তাহলে অর্গানিক সাবস্টেন্সের সাথে এক্সচেঞ্জ আসতে পারে, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আসতে পারে, আর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস আমরা দেখেছি এটা কাউন্টার ট্রান্সপোর্ট উইথ হাইড্রোজেনের সাথে আসতে পারে। বাকি দুইটা ফ্যাক্টরও কিন্তু আমরা দেখেছি যে প্রক্সিমাল বা ডিস্টাল কনভলিউটেড বা বিভিন্ন জায়গায় দেখেছি যে হয়, কিন্তু এগুলা ব্যাজোল্যাটারাল মেমব্রেনে, এটা লিউমিনাল মেমব্রেনে না। তাহলে কোশ্চেন যেহেতু লিউমিনাল মেমব্রেন, প্রত্যেকবার এভাবেই আসে লিউমিনাল মেমব্রেনে কিভাবে হয়, সেজন্য এই দুইটা বাদ চলে গেছে। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম আর সোডিয়াম ক্যালসিয়াম যে এক্সচেঞ্জটা হয় সেটা কিন্তু হয় অ্যাক্রস দ্য ব্যাজোল্যাটারাল মেমব্রেন, সেজন্য এগুলা বাদ দেওয়া হয়েছে, এগুলা ফলস হবে। পার্সেন্টেজ আমরা এবার হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসের সাথে বাকি টিবিউলসের অংশগুলো দেখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কত পার্সেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। নেক্সট উই কাম টু দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তাহলে এখানে কি সিক্রেশন হয় এবং কি রিঅ্যাবজর্পশন হয়, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন, থিঙ্ক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে ইম্পর্টেন্টলি কিছু রিঅ্যাবজর্পশন হয়। অ্যান্ড হিয়ার ইউ শুড নো অ্যাবাউট দিস মেজর ট্রান্সপোর্টার, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড যে চ্যানেলটা, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড যে চ্যানেলটা, সেটার মাধ্যমে হচ্ছে এই চারটা আয়নই রিঅ্যাবজর্ব হয়। এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। এবং এখানে হচ্ছে আমরা আগে পিসিটিতে যেরকম পার্সেন্টেজ দেখেছি, আমরা এখানে দেখি যে অলমোস্ট 25% of the filtered sodium is reabsorbed in this pathway, and almost 20% of the filtered potassium is reabsorbed in this pathway. So আমরা যে 65% of the sodium is reabsorbed in proximal convoluted tubules, 25% is reabsorbed in the thick ascending limb of loop of Henle. So almost we get that almost 90% of the sodium has now been reabsorbed, and 65% of the potassium was reabsorbed in the proximal convoluted tubules. Now more 20% is reabsorbed in thick ascending limb of loop of Henle. So almost 85% of the potassium is reabsorbed. আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে বলেছিলাম যে বাইকার্বনেট রিঅ্যাবজর্ব হয় অলমোস্ট 80 to 90%। 80 to 90% রিঅ্যাবজর্ব হওয়ার পর যে 10 to 20% বাকি থাকে সেটা রিঅ্যাবজর্ব হয়ে যায় ইন দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এই যে পটাশিয়াম এখানে সেলের মধ্যে চলে আসলো, সে পটাশিয়াম থেকে দেখা যায় যে কিছু লিকি চ্যানেলের মাধ্যমে পটাশিয়াম আবার টিবিউলসে ফেরত যায়। যখন এই পটাশিয়ামটা আবার টিবিউলসে চলে আসে তখন এটা এখানে নেট পজিটিভ একটা পটেনশিয়াল ক্রিয়েট করে, যার ফলে এখানে এই পজিটিভ পটেনশিয়ালের কারণে কিছু পজিটিভ আয়ন এদিক থেকে ওদিকে চলে যেতে চাই, এটা সেলের ভিতর দিয়ে যায় না। মনে রাখবেন থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতেই শুধু এই পাথওয়েটা চলে আসে যে প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে, সেলের পাশে প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতো পজিটিভ আয়নগুলো হচ্ছে ডিফিউজ টু দ্য ব্লাড। তাহলে এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের রিঅ্যাবজর্পশন হয়, তবে এটা রিঅ্যাবজর্পশন বলা যাবে না, এটা প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে আসে বিকজ অফ দ্য পজিটিভ ইলেকট্রিক পটেনশিয়াল। এবং দিস ইজ ওয়াই আমরা জানি যে ল্যাসিক্স যে ওষুধ আমরা যেটা বলি ফ্রুসেমাইড বা দ্য লুপ ডায়োরেটিক্স, এই লুপের এই জায়গায় কাজ করে এই চ্যানেলটাকে ব্লক করে, because as it blocks this channel ultimately whole process is stopped এবং এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন পর্যন্ত কমে যায়। আপনারা যখন ডায়োরেটিক্স পড়বেন তখন এই আমরা বলি যে যারা লুপ ডায়োরেটিক্স নেয় তাদের হচ্ছে যে হাইপোনেট্রেমিয়া হয়, হাইপোক্যালেমিয়া হয়, বিকজ দিস ইজ দ্য মেকানিজম থ্রু উইচ ইট কজেস ডায়োরেসিস। সোডিয়াম যদি রিঅ্যাবজর্ব না হয় তাহলে সোডিয়াম টিবিউলসে থেকে যাবে, সে বেশি ফ্লুইড নিয়ে যাবে এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনও আলটিমেটলি হ্যাম্পার হবে। তাহলে ইউরিন ফর্মেশনের লাস্টের দিকে আমরা আর 3টা সেলের কাজ দেখব। আমরা পিসিটি দেখলাম, আমরা থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে দেখলাম, এবং এখন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস অ্যান্ড কালেক্টিং ডাক্ট। এগুলোর হচ্ছে 2 ধরনের সেল থাকে, প্রিন্সিপাল সেল এবং ইন্টারকালেটেড সেল। এগুলোর ফাংশন দেখে আলটিমেটলি একটা
ফাইনাল ইউরিনের কম্পোজিশন হবে। ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে যে কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে, ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে আমরা জানি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়। ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়। আমরা পিসিটিতে দেখেছিলাম অলমোস্ট 70% অফ দ্য ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব। আবার ক্যালসিয়াম কিছু প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলে দিয়ে আসে, এবং ফাইনালি এই ক্যালসিয়ামটা রিঅ্যাবজর্ব হয় অনলি ইফ দ্যার ইজ প্যারাথরমোন। তাহলে এই ক্যালসিয়ামটা রিঅ্যাবজর্ব হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্যারাথরমোন। এটা যদি না থাকে, প্যারাথাইরয়েড হরমোন যদি না থাকে, তাহলে এই ক্যালসিয়ামটা রিঅ্যাবজর্ব হবে না, সেটা ইউরিনের সাথে চলে যেত। তাহলে যখন বডিতে ক্যালসিয়ামের অভাব থাকবে, প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে, সেটা এই যে বাকি যে ক্যালসিয়াম ইউরিনে রয়ে গেল, আলটিমেটলি এখানে প্যারাথাইরয়েড হরমোন কাজ করবে এবং ক্যালসিয়ামকে আলটিমেটলি ব্লাডে নিয়ে আসবে। আবার দেখেন এখানে সোডিয়াম ক্লোরাইড ইম্পোর্টার আছে। এই যে সোডিয়াম ক্লোরাইড চ্যানেল দিয়ে আলটিমেটলি আমরা এর আগে দেখেছি 65% পিসিটিতে রিঅ্যাবজর্ব হয়েছে, 25% থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে রিঅ্যাবজর্ব হয়েছে, বাকি এখানে আর রয়ে গেল আর 10%। সে 10%-এর 5% হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের সোডিয়াম ক্লোরাইড ইম্পোর্টার দিয়ে আসবে এবং আলটিমেটলি ব্লাডে চলে আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে 5% অফ দ্য সোডিয়াম। So by this mechanism almost 95% of the sodium has now been reabsorbed. আমরা এখানে আরেকটা কথা মনে রাখতে পারি, যেটা হচ্ছে আমরা থায়াজাইড ডায়ুরেটিক্স ইউজ করি। থায়াজাইড ডায়ুরেটিক্স হচ্ছে আসলে এই চ্যানেলের উপর কাজ করে, এই চ্যানেলটাকে ব্লক করে দেয়। এই চ্যানেলকে ব্লক করার ফলে যে 5% যে সোডিয়ামটা আসার কথা, সেই 5% আর আসে না, সেটা ইউরিনের সাথে যাবে এবং স্বাভাবিকভাবে আমরা জানি যখন সোডিয়াম ইউরিনে যাবে সেটার সাথে সে ওয়াটার নিয়ে যাবে এবং আলটিমেটলি ডায়ুরেসিস হবে, এভাবে ব্লাড ভলিউমটা কমানো হয়। তাহলে আমরা থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে দেখলাম কিভাবে ফ্লুসেমাইড বা লুপ ডায়ুরেটিক্স কাজ করে, আর এখানে আমরা দেখলাম কিভাবে থায়াজাইড ডায়ুরেটিক্স কাজ করে। ডিস্টাল কনভলিউটেড টিবিউলস পাস হয়ে যখন ইউরিন লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস বা কালেক্টিং টিবিউলসের দিকে যাবে, সেখানে দুই ধরনের সেল থাকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল সেল এবং আই সেল। এখানে কিছু মেজর ফাংশন হয় এবং মেজরলি দুইটা হরমোন, দুইটা এনজাইমের ইম্পর্টেন্ট ফাংশন আসে। এখানে আমি দেখেন সোডিয়াম আঁকছি আরেকটা চ্যানেল দিয়ে, সেটা হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এখান ডিস্টাল কনভলিউটেড টিবিউলস পর্যন্ত আসতে আমার 95% অফ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে গেছিল। বাকি 5% যে সোডিয়াম, সেটা যখন লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে আসবে বা কালেক্টিং টিবিউলসে আসবে, তখন যে প্রিন্সিপাল সেল, সেটার মধ্যে যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আছে, সেখান থেকে 5% রেস্ট অফ দ্য 5% সোডিয়ামও রিঅ্যাবজর্ব হবে যদি বডির প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হতো এই সোডিয়ামটা চলে যেত, তবে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা করে থাকে অ্যালডোস্টেরন। যখনই জিএফআর কমে যায় বা ব্লাড প্রেশার কমে যায়, তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা স্টিমুলেট হয়। আমরা জানি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের যে অ্যালডোস্টেরন, সেটা আলটিমেটলি এখানে এসে কাজ করে এবং সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে। সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করার ফলে সে সোডিয়াম যখন রিঅ্যাবজর্ব করবে, সেটার সাথে সে ফ্লুইডও নিয়ে যাবে। যখন ফ্লুইড নিয়ে যাবে, আলটিমেটলি ব্লাড ভলিউম, ব্লাড প্রেশারকে সে মেনটেন করবে। এটা একটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তাহলে এভাবে আমরা সে ডায়ুরেসিস প্রিভেন্ট করে এবং ব্লাড প্রেশারকে রেগুলেট করে, এবং এই যে 5% সেটার উপরই এর মূলত কাজটা। তাহলে অ্যালডোস্টেরন এখানে কাজ করে, এবং যে আমরা স্পাইরোনোল্যাকটোন বা অ্যামিলোরাইড যে ডায়ুরেটিক্সগুলো দিয়ে থাকি, সেগুলো হচ্ছে এই চ্যানেলকে ব্লক করে, এবং এই চ্যানেলকে ব্লক করার ফলে সারা ব্লাড প্রেশারটা কমিয়ে দেয়। এই যে সোডিয়ামটা ইউরিন থেকে রিঅ্যাবজর্ব হয়, মনে রাখবেন পি সেলে দ্য প্রিন্সিপাল সেলে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। 5% সোডিয়াম এভাবে রিঅ্যাবজর্ব হয়, এবং যখন এটা হয় তখন আমরা অলমোস্ট 100% অফ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্ব করে ফেলেছি। এর ফলে যে একটা পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট হয় টিউবুলার সাইডে, সেটা কমব্যাট করার জন্য পটাশিয়ামকে সিক্রেট করে দেয়। এবং আমরা এটা জানি অ্যালডোস্টেরনের একটা মেকানিজম হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্ব করে, পটাশিয়ামকে সিক্রেট করে। এজন্য বডিতে সে সোডিয়ামকে রিটেন করতে গিয়ে হাইপোক্যালেমিয়া করে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারলাম কিভাবে অ্যালডোস্টেরন বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম বডিতে হাইপোক্যালেমিয়া করে, অ্যান্ড অ্যালডোস্টেরন ইজ এ সোর্স অফ হাইপোক্যালেমিয়া, ইজ এ কজ অফ হাইপোক্যালেমিয়া। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন যেটা প্রিন্সিপাল সেলে হয়, আমরা অ্যালডোস্টেরনের ফাংশনটা দেখলাম। এবার হচ্ছে এডিএইচ এর ফাংশন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন কিভাবে আমরা জানি, সেটাও ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার রেগুলেট করে। তো ভ্যাসোপ্রেসিন কাজ করে হচ্ছে এই জায়গায়। আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে আপনাদের বলেছিলাম যে অলমোস্ট 67% অফ দ্য ফ্লুইড ইজ রিঅ্যাবজর্ব,
ডিসেন্ডিং লুপ অফ হেনলি দিয়ে যখন ইউরিনটা পাস করে তখন অলমোস্ট 15% অফ দ্য ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব, তাহলে অলমোস্ট 82% অফ দ্য ওয়াটার ইজ ইউজুয়ালি রিঅ্যাবজর্বড। এখানে এসে অলমোস্ট আমরা বলতে পারি 8% অফ দ্য ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব থ্রু aquaporin 2 channel which is influenced by ADH. প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে আমরা বলেছিলাম অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্ব হয় এবং 67% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে যায়। আর যখন বডিতে ওয়াটার কনজার্ভ করতে হয়, যখন এডিএইচ সিক্রেশন স্টিমুলেট হয় বা বডিতে যখন ব্লাড প্রেশার কমে যায় তখন এডিএইচ সিক্রেশন স্টিমুলেট হয়। এই এডিএইচ আলটিমেটলি অ্যাকোয়াপোরিন 2 মাধ্যমে টিবিউলস থেকে অ্যাকোয়াপোরিন 2 মাধ্যমে ফ্লুইড এখানে নিয়ে আসবে ওয়াটারকে এবং আলটিমেটলি সেটাকে ব্লাডে নিয়ে আসবে। তাহলে আরও 8% ফ্লুইড সে কনজার্ভ করবে, যেটাতে আমার ব্লাড ভলিউম মেনটেন করতে হেল্প করবে। তাহলে এখানে আমরা আরও একটা জিনিস দেখলাম যে কীভাবে অ্যান্টিডায়োরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ওয়াটার কনজার্ভ করে এবং কোন জায়গায় কাজ করে। এই সব কিছু যখন শেষ হয়ে ইউরিন আলটিমেটলি আই সেলের দিকে আসবে, দ্যাট ইজ ইন্টারক্যালেটেড সেলের দিকে আসবে। তাহলে দেখেন এখানে কিছু পটাশিয়াম সিক্রেট হয়ে গেছিল। পটাশিয়াম আমরা জেনে আসছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে অলমোস্ট 65% রিঅ্যাবজর্ব হলো, আর থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে 20% হলো, তাহলে 85% রিঅ্যাবজর্ব হলো। আর কিছু পটাশিয়াম ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যাবে। তবে যখন সোডিয়াম রিঅ্যাবজর্ব করতে গিয়ে আরও এক্সট্রা পটাশিয়াম ইউরিনে চলে আসছে, বডি চেষ্টা করবে সে পটাশিয়ামটাকে কনজার্ভ করার জন্য। সে পটাশিয়ামটাকে সে যখন ইন্টারক্যালেটেড সেলে আসবে তখন কিছুটা পটাশিয়াম রিঅ্যাবজর্ব হয়। এই পটাশিয়াম রিঅ্যাবজর্ব হয় ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন। তাহলে দেখেন পি সেলে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়েছিল ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, যদিও তারা আলাদা আলাদা দুইটা চ্যানেল ইউজ করেছে। সোডিয়াম এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল দিয়ে আসছে, পটাশিয়াম অন্য চ্যানেল দিয়ে বাইরে চলে গেছে। আর যখন ইন্টারক্যালেটেড সেলে আসে তখন কিছু পটাশিয়ামকে রিঅ্যাবজর্ব করার চেষ্টা করা হয় উইথ এক্সক্রিশন অফ ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন। তাহলে পটাশিয়ামকে কনজার্ভ করতে গিয়ে আমার কিছু হাইড্রোজেনকে ইউরিনে দিয়ে দিতে হচ্ছে, দ্যাট ইজ ইউরিনকে অ্যাসিডিক করতে হচ্ছে। ইউরিনকে আমরা অ্যাসিডিক করে দিচ্ছি যখন আমরা হাইড্রোজেন আয়ন ইউরিনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্যাট বডিতে যখনই হাইপোক্যালেমিয়া হয় আলটিমেটলি আইসেল এসে বেশি বেশি পটাশিয়ামকে রিঅ্যাবজর্ব করার চেষ্টা করে। যখন বেশি বেশি পটাশিয়াম রিঅ্যাবজর্ব হয় তাহলে তার যতগুলোই পটাশিয়াম রিঅ্যাবজর্ব হবে তার এক্সচেঞ্জে ততগুলো হাইড্রোজেন ইউরিনে চলে যাবে, সেজন্য অ্যাসিডুরিয়া হয়। এবং বডিতে হাইপোক্যালেমিয়াতে আমরা জানি মেটাবলিক অ্যালকালোসিস হয় এবং এদিকে অ্যাসিডুরিয়া হয়। তাহলে প্যারাডক্সিক্যাল যে অ্যাসিডুরিয়ার মেকানিজম, দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেকানিজম কেন আমরা পটাশিয়াম রিঅ্যাবজর্ব করতে গিয়ে কিভাবে আমার অ্যাসিডুরিয়া হয়ে আমার মেটাবলিক অ্যালকালোসিস বডিতে ডেভেলপ করে। এবং এই যে হাইপার সিক্রেশন অফ অ্যালডোস্টেরন যে ডিজিজগুলোতে হয় যেমন কনস সিনড্রোম, সেই কনস সিনড্রোমে অ্যালডোস্টেরন যেহেতু বেশি বেশি আসে সে বেশি বেশি সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে। সোডিয়াম রিঅ্যাবজর্ব করতে গিয়ে সে কী করে পটাশিয়ামের এক্সক্রিশন করে ইন দ্য পি সেল। বডি নিজস্ব মেকানিজম আবার সে পটাশিয়ামকে বাঁচাতে গিয়ে এক্সেসিভ হাইড্রোজেনকে ইউরিনে ছেড়ে দেয়। অ্যান্ড দিস ইজ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া দ্যাট অকার্স ইন মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এভাবে এটা কাজ করে। এবং অ্যাকোয়াপোরিন 2 চ্যানেল আমরা জানি, অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলের কিছু রোল আইসেলও রয়েছে। এবং আলটিমেটলি যখন এই ইউরিনটা কালেক্টিং টিউবিউলসের দিকে যাবে, যদি বডিতে ডিহাইড্রেশন থাকে বা বডির প্রয়োজন থাকে তাহলে ওখানেও অ্যাকোয়াপোরিন 2 চ্যানেল দিয়ে আরও ওয়াটার রিঅ্যাবজর্ব করা হয়। তাহলে এভাবে আমরা দেখতে পারলাম যে একদম প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস থেকে যে ফিল্ট্রেটটা ফর্ম হয়েছিল সেই ফিল্ট্রেটটা আলটিমেটলি বিভিন্ন টিউবিউলসের বিভিন্ন জায়গা দিয়ে ক্রস করে এসে একটা ইউরিন ফর্মেশন হলো এবং এটা অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য বডি এটার অ্যাডজাস্ট করা হয়েছে। আমরা দেখেছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসেই সব নিউট্রিয়েন্ট 100% বা 99% রিঅ্যাবজর্ব হয়েছে এবং বিভিন্ন ধাপে ধাপে সোডিয়াম আলটিমেটলি বডির সোডিয়াম সবগুলোই রিঅ্যাবজর্ব করে নেয়, দ্যাট ইজ অলমোস্ট 100% অফ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। 85% অফ দ্য পটাশিয়াম আমরা দেখলাম রিঅ্যাবজর্ব হয়েছে, তাহলে কিছু অ্যামাউন্ট অফ পটাশিয়াম এক্সক্রিয়েট হয়। এবং আমরা দেখেছি যে ওয়াটার অলমোস্ট 90% অফ দ্য ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ফ্লুইড যেটা থাকে সেটা হচ্ছে ইউরিন হিসেবে বের হয়ে যায়। তাহলে আমরা এখন সামারাইজ করতে পারি যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন দেখেন 66% প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, almost 25% in the thick ascending loop of Henle and 5% or 5% in early DCT, late DCT or collecting duct. পটাশিয়াম রিঅ্যাবজর্পশনটা 65% হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে, 20% হয় ইন দ্য
থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। আর 85% এভাবে হলো, বাকি 15% থেকে বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী রিঅ্যাবজর্ব করে। যখন বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব করে তখন পটাশিয়ামকে ছেড়ে দেয়। এই পটাশিয়ামকে আবার বডি নিজের থেকে যখন ওই যে আমরা বললাম ইন্টারক্যালেটেড সেলে যখন পটাশিয়ামকে রিঅ্যাবজর্ব করতে যায় তখন হাইড্রোজেন সিক্রেশনের মাধ্যমে কিছু কিছু রিঅ্যাবজর্ব করে। তাহলে অলমোস্ট 85 to 90% রিঅ্যাবজর্ব হয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন 66% হচ্ছে, আমরা 66 to 67% হচ্ছে ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হয়ে যায়। বাকি 15% হচ্ছে যখন ইউরিনটা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে আসে তখন একটাই কাজ হয়, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে 15% অফ দ্য ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। তাহলে এটা হলো প্রায় অলমোস্ট 82% রিঅ্যাবজর্ব হয়। আর বাকি 8% হচ্ছে ইন দ্য কর্টিক্যাল সেল লেট কালেক্টিং টিউবিউল, এখান থেকে 8% হয়। তাহলে অলমোস্ট 90% অফ দ্য ফ্লুইড ইজ অলসো রিঅ্যাবজর্ব আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। এই যে লাস্টে যে 8%-এর কথা বললাম সেটা হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, আমরা বলেছি যে এডিএইচ যদি আসে তাহলে এই 8%ও রিঅ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে মিনিমাম যে ফ্লুইডটাই শুধু যেতে হবে সেটা যাবে। আর হাইড্রোজেন এক্সক্রিশন, আমরা সিক্রেশনটা দেখেছি যে পিসিটিতে হয়, ডিসিটিতেও আমরা দেখেছি, বা পিসিটিতে এবং দ্যাট ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। আবার লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস আমরা দেখেছি হাইড্রোজেন সিক্রেশন হয় ইন এক্সচেঞ্জ অফ ফর কনজার্ভিং দ্য পটাশিয়াম। তাহলে এখানে কোথায় কোথায় আমরা দেখলাম। আর ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে। আর ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, ইউরিয়া সিক্রেশনটা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে হয়। তাহলে কোশ্চেনটা দেখেন, এখানে 30% ইন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এটা ফলস। আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের আর্লিতে 5%, লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস অ্যান্ড কালেক্টিং টিবিউলে 5%, তাহলে 10% ইজ ট্রু। তারপর 60% লুপ অফ হেনলি, এটা ফলস, কারণ 25% আসে আমরা জানি। আর অ্যালডোস্টেরন হেল্পস ইন দ্য লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের যে প্রিন্সিপাল সেল সেখানে অ্যালডোস্টেরনের রোল রয়েছে, তাহলে অ্যালডোস্টেরন ট্রু। অ্যামিলোরাইট মেডিয়েটস রিঅ্যাবজর্পশন কালেক্টিং ডাক, অ্যামিলোরাইটের কোনো রোল আমরা পড়ি নাই বা দেখি নাই, তাহলে সেটা ফলস। দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটাও আমরা দেখেছি যে আমরা ছবিতে দেখেছি যে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম হয়, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল হয়। আর রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হয় থ্রু প্যারাসেলুলার পাথওয়ে। সো দিস আর হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রিঅ্যাবজর্বড। তো শুধু ডিসেন্ডিং লিম্পে দুটা জিনিস, যেটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে আর হচ্ছে আর ইউরিয়া সিক্রেশন হবে। আর ঠিক অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি আমরা দেখেছি এই ফ্যাক্টরগুলো। আর লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস বা কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে আমরা দেখেছি যে আমরা বলেছি 5% সোডিয়াম আর কি রিঅ্যাবজর্ব হয়। তাহলে ভিডিওতেও আমরা এটা এক্সপ্লেন করেছি, এই ছবিগুলো আমরা আঁকার চেষ্টা করেছি। প্যারাথাইরয়েড হরমোনের রোল দেখিয়েছি, আপনাদের ভ্যাসোপ্রেসিনের রোলও আমরা দেখিয়েছি। তাহলে আলটিমেটলি যে ইউরিন কনস্ট্যান্টটা ফর্ম হয়, আলটিমেটলি এই ছবিতে আমি জাস্ট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আলটিমেটলি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কিছু এক্সচেঞ্জ হলো, যখন এটা নিচের দিকে আসতেছে তখন সে ওয়াটার রিঅ্যাবজর্ব করলো। তাহলে যত নিচের দিকে আসতেছে সেখানে একটা আইসোস্মোলার স্টেটে ছিল, যখন নিচের দিকে আসতেছে সে ওয়াটার রিঅ্যাবজর্ব করা শুরু করলো, তখন যত নিচের দিকে আসবে একটা ইউরিনের টিবিউলসের মধ্যে সেটা তত হাইপার অসমোলার হওয়া শুরু করবে, যত নিচের দিকে আসবে তত হাইপার অসমোলার হওয়া শুরু করবে। এবং আলটিমেটলি যখন সে আবার অ্যাসেন্ড করবে তখন এই যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল ঠিক অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলিতে যখন রিঅ্যাবজর্ব করবে তখন আবার সেটা হাইপোটোনিক হওয়া শুরু করবে। এই টিবিউলের ভিতরে যে ফ্লুইডটা সেটা হাইপোটোনিক হওয়া শুরু করবে এবং আলটিমেটলি আস্তে আস্তে সে যখন ডিস্টাল কনভলিউটেড টিবিউলে আসবে, এখানে আরও কিছু নিউট্রিয়েন্ট সোডিয়াম ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে, এখানে আস্তে আস্তে সে আবার অলমোস্ট আইসোটোনিক হয়ে যাবে। সো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউলের ভিতরে যে ফ্লুইড সেটা আইসোটোনিক থাকে। আর যত নিচের দিকে যায় তখন কি হয়, আমরা বললাম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, ইউরিয়া সিক্রেশন হয়। তাহলে দুইটাই কাজ হচ্ছে, একটা পানি নিয়ে ফেলতেছে, আমি আরও কিছু সলিউট অ্যাড করতেছি, এই জন্য হাইপার অসমোলার হয়। এই আলটিমেটলি লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এগুলো ক্রস করে কালেক্টিং ডাক্টে যখন সোডিয়াম কালেক্টিং ডাক্টে যখন হচ্ছে ফ্লুইড চলে আসে, তখন আমরা জানি কি এই ফ্লুইডটা এখান দিয়ে পাস করে আলটিমেটলি রেনাল প্যাপিলা হয়ে আলটিমেটলি ইউরেটার হয়ে ইউরিন হয়ে চলে যাবে। তবে যখন আমার বডির প্রয়োজন হবে এক্সট্রা ওয়াটারকে রিজার্ভ করতে হবে, তখন এই যে আমরা বলেছি লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউল কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিবিউলে কি হয়, এডিএইচ রিলিজ হবে এবং অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলের মাধ্যমে সে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে। এখানে
অ্যাকোয়াপোরিন টুর মাধ্যমে এক্সট্রা ওয়াটার রিঅবজর্ব হবে। অ্যাজ ইউরিন এখন যখন এখান দিয়ে যাচ্ছে, সে আবার যখন এখান দিয়ে যাচ্ছে তখন বাহিরের যে এনভায়রনমেন্ট সেটা হাইপার অসমোলার। আমরা বলেছি যে এখান থেকে যখন ইউরিন আসতেছে তখন এটা নিচে আস্তে আস্তে হাইপার অসমোলার হয়েছে, তাহলে এখানে বাইরের এনভায়রনমেন্টও হাইপার অসমোলার, সেজন্য সে পানি টেনে নেয়। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির নিচে নামার সময় সে পানি টেনে নেয়, বিকজ বাইরের এনভায়রনমেন্টটা হাইপার অসমোলার থাকে। তাহলে বাইরের কন্ডিশনটা হাইপার অসমোলার থাকে দেখে সে ওয়াটারকে টেনে নিতে পারে। এই জন্যই যখন আবারও কালেক্টিং ডাক্ট টিবিউলস দিয়ে এখানে আসে, যখনই এখানে কোনো চ্যানেল অ্যাড করে দেওয়া যায়, যদি আমি কোনো পথ করে দিতে পারি, তাহলে সব পানি আবার রেনাল ইন্টারস্টিশিয়ামে চলে আসতে চাইবে, কারণ এখানের বাইরের এনভায়রনমেন্টটা হাইপার অসমোলার। আমি বলেছিলাম যে আমরা মেডুলার ভিতর একটা হাইপার অসমোলারিটি মেনটেন করি টু প্রিভেন্ট টু ওয়াটার, মানে ইজ মেনটেন করা হয় থ্রু ডিক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো। এই মেডুলাতে সবসময় ব্লাড ফ্লো কম থাকে, তাহলে সলিউট যেগুলো থাকে যাতে সেগুলো এই যে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হলো বা টু সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল এগুলো এখানে থাকে, তাহলে যার ফলে এখানে একটা হাইপার অসমোলার স্টেট মেনটেন করা হয়। যার ফলে যখনই কালেক্টিং টিবিউল দিয়ে ইউরিনটা যাচ্ছে, আমার যদি বডির কোনো প্রয়োজন হয়, সে কী করে এডিএইচকে রিলিজ করে, এডিএইচ এসে এখানে অ্যাকোয়াপোরিন টু চ্যানেলগুলোকে মেমব্রেনের সাথে লাগিয়ে দেয়। অ্যাকোয়াপোরিন টু চ্যানেলের মাধ্যমে ফ্লুইড সহজে ওয়াটার ইজিলি এই ইন্টারস্টিশিয়ামে চলে আসবে এবং ইউরিন কনসেন্ট্রেটেড হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেকানিজম হাউ ইউরিন ইজ কনসেন্ট্রেটেড। নাও এগুলো আমরা জানি স্ট্রেট ফরওয়ার্ড পোর্শন কি কি রিঅ্যাবজর্ব হয় ফ্রম অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে। সেলস অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল এগুলো আমরা দেখেছি। সো এডিএইচ এখানে লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কাজ করে, আর রিঅ্যাবজর্পশন অফ পটাশিয়াম হয় ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন, যেটা ট্রু হয়। রিগার্ডিং কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি অফ দ্য ইউরিন, আমি আগের ছবিটাতে সেটা দেখিয়েছি যে মেডুলারি একটা হাইপার অসমোলারিটি ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য concentration ability of the urine. So this question comes from the concentrating capacity of kidney in concentrating the urine. So medullary hyperosmolarity maintain করার জন্য আমার কি কি লাগে এখানে দেখেন। medullary interstitial hyperosmolarity is created by deposition of two factors, that is NaCl and urea. NaCl আসা হচ্ছে thick ascending limb of loop of Henle থেকে যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে যে সোডিয়াম ক্লোরাইডগুলো রিঅ্যাবজর্ব হয় সেগুলোই হচ্ছে আসলে এই মেডুলারি হাইপারঅসমোলারিটি ক্রিয়েট করে। আরেকটা হচ্ছে ইউরিয়া। এই যে আমরা যে পরে একটা ছবি দেখব, এই ছবিটা দেখেন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস থেকে যখন ইউরিন নিচের দিকে আসতে থাকে এই টিবিউলার ফ্লুইডগুলো, তখন আমি বলেছি যে এখানে ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে যায়। ওয়াটার রিঅ্যাবজর্ব হতে হতে এটার কি হয়, হাইপার অসমোলার হয়ে যায় এবং নিচে পর্যন্ত আস্তে আস্তে, দ্যাট ইজ জাক্সটা মেডুলারি যে নেফ্রন সেগুলো একদম সবচেয়ে নিচে পর্যন্ত যায় মেডুলাতে। এই মেডুলার একদম নিচ পর্যন্ত যদি কোনো লুপ অফ হেনলি যায়, সেটা দেখা যায় যে একদম নিচে গিয়ে তার ভিতরের অসমোলারিটিটা 1200 হয়ে যায়। এই 1200 অসমোলারিটি নিয়ে যখন আবার ফ্লুইড অ্যাসেন্ড করা শুরু করে, তখন সে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা জানি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে রিঅ্যাবজর্ব হয়। রিঅ্যাবজর্ব হওয়ার পরে ফার্দার বাকি ফ্লুইডগুলো উপরের দিকে যেতে থাকে। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, আপনারা বলতে পারেন এখানে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইডই তো আসছিল, তাহলে পটাশিয়াম কেন না? পটাশিয়াম আমরা আবার বলেছি কিন্তু লিকি চ্যানেলের মাধ্যমে আবার সে টিবিউলসের দিকে চলে যায়, যার এটার কারণে কিন্তু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন হইতো। তাহলে মূলত এখানে রিঅ্যাবজর্পশন বেশি হয় সোডিয়াম ক্লোরাইডের। এই সোডিয়াম ক্লোরাইড ইন্টারস্টিশিয়ামে আসে, সেটাকে সবসময় একটা হাইপার অসমোলারিটিটা মেনটেন করে এবং আলটিমেটলি ফ্লুইডটা যখন কালেক্টিং ডাক্ট টিউবিউলস হয়ে নিচে চলে যাচ্ছে, তখন যদি আমি এখানে অ্যাকোয়াপোরিনকে অ্যাড করে দিতে পারি, এই হাইপার অসমোলার একটা ইন্টারস্টিশিয়ামের কারণে এখানে ফ্লুইডগুলো চলে আসতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল ডিসকাশন। এখন তাহলে প্রথমে কথা হচ্ছে আমার এই যে মেডুলারি যে হাইপার অসমোলারিটি সেটা কিভাবে মেনটেন হয়, সেটা মেনটেন হয় থ্রু NaCl অ্যান্ড urea. NaCl is deposited by counter current multiplication function of loop of Henle, যেটা হচ্ছে ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি থেকে যেটা আসে সেটার মাধ্যমে, সেটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। যে কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে সে মেডুলারি হাইপার অসমোলারিটিকে বারবার সে হাইপার অসমোলার করে দিচ্ছে, তাহলে সে মাল্টিপ্লাই করছে, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আর ইউরিয়া ইজ ডিপোজিটেড বাই ইউরিয়া ট্র্যাপিং। তাহলে ইউরিয়া ট্র্যাপিংটা কোথায় থেকে হয় এটা আমরা দেখবো একটু পরে। তাহলে NaCl এর ক্ষেত্রে কি হয় দেখেন, NaCl is actively reabsorbed from the ascending limb of loop of Henle into the medulla, সেটা আমরা ছবিতে দেখেছি। আর
ইউরিয়ার ক্ষেত্রে কি হয় দেখেন 40 to 60% আমরা জানি 50% of the urea is reabsorbed in the proximal convoluted tubules, and as the urine passes through the descending limb of loop of Henle, then urea is again secreted. Ultimately ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে কোনো ইউরিয়া রিঅ্যাবজর্ব হয় না, কিন্তু সিক্রেশন হয়। তাহলে এভাবে হচ্ছে আমরা ইউরিনের কনসেন্ট্রেশনটা বাড়াই, কিন্তু আলটিমেটলি যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস ক্রস করে কালেক্টিং টিউবিউলে আসে, তখন এডিএইচ এর প্রেজেন্সে যে আমরা ওয়াটার রিঅ্যাবজর্পশনের কথা বলেছি, ওয়াটার রিঅ্যাবজর্পশনের কথাটা যে এডিএইচ এর ক্ষেত্রে বলেছি, এই যে এখানে যে এডিএইচ এর মাধ্যমে অ্যাকোয়াপোরিন চ্যানেলের মাধ্যমে যে ওয়াটারটা রিঅ্যাবজর্পশনের কথা বলেছি, সেটা ইউরিয়ার ক্ষেত্রেও হতে পারে। তাহলে কালেক্টিং ডাক্টের অ্যাকোয়াপোরিন চ্যানেলের মাধ্যমে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, সেটা ইউরিয়াকেও কিছুটা হেল্প করে। তাহলে এই ইউরিয়া আবার কি করে, এই ইউরিয়া আবার ইন্টারস্টিশিয়ামে চলে আসে। যখনই ওয়াটার রিঅ্যাবজর্পশন ইউরিয়া সহ চলে আসে, ওয়াটার শুধু যদি ওয়াটার আসতো তাহলে তো মেডুলারি হাইপার অসমোলারিটিটা মেনটেন হইতো না, কারণ ওয়াটার এসে এটাকে কি করে দিত, আইসোসমোলার করে দিত, অসমোলারিটি কমাই দিত। তো মানে এটা সৃষ্টিকর্তার মানে সিস্টেমটা এভাবে সৃষ্টি করা যে মেডুলার সবসময় হাইপার অসমোলারিটি মেনটেন করতে হবে, না হয় যে ইউরিনটা পরবর্তীতে আসবে সেটাকে আমরা কনসেন্ট্রেট করতে পারবো না। তাহলে সেই জন্য ওয়াটারের সাথে ইউরিয়াও চলে আসে, এটাকে আমরা বলি ইউরিয়া ট্র্যাপিং। সো দিস আর দ্য these are the two factors that actually maintains the medullary hyperosmolarity, and this is important for maintenance of medullary hyperosmolarity, and this is important for producing a concentrated urine when the body is required, and this is maintained by the sluggish blood flow. আমরা বলেছি যে only 1 to 2% of the total renal blood flow maximum up to 5% হচ্ছে renal blood flow কোথায় আসে, মেডুলাতে আসে। এজন্য মেডুলার যেসব সলিউটসগুলো আছে এগুলো সহজে এক্সচেঞ্জ হয় না, ওয়াশ আউট হয় না, এগুলো এখানেই থাকে। আর আমরা বলেছি যেখানে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস যে লুপ অফ হেনলির অ্যারাউন্ডে সারাউন্ড করে থাকে, এই পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাসগুলো কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হিসেবে কাজ করে, আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হয়ে সে আলটিমেটলি এই অসমোলারিটিটাকে মেনটেন করে। কিভাবে করে দেখেন, অ্যাজ ব্লাড passes down the descending limb it loses water and gains solute, but when blood exits medulla through the ascending limb it loses solute and gain water. As a result, water is removed from medullary interstitium with persistence of solute, which makes the interstitium hyperosmolar. তাহলে আলটিমেটলি NaCl যেটা আমার এখানে আসলো, আমি জানি যখন টিউবিউলস গুলো নিচে এসে যখন উপরে চলে যাচ্ছে, তখন সে NaCl গুলোকে ছেড়ে যাচ্ছে। NaCl এর মাধ্যমে আমার আলটিমেটলি এই হাইপারসমোলারিটি মেনটেন হয়। এখানে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস থাকে, যারা যখনই ওয়াটারগুলোকে বের করা হচ্ছে সে ওয়াটার রিঅ্যাবজর্ব করছে, আর যখন সলিউটগুলো এখানে চলে আসতেছে, সেই সলিউটগুলোকে প্রয়োজনের সাথে এবং প্রয়োজন অনুযায়ী সে সোডিয়াম ক্লোরাইডগুলোকে রিঅ্যাবজর্ব করছে। আলটিমেটলি এই পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস একটা এক্সচেঞ্জ, যতটুকু প্রয়োজন ওয়াটার নিয়ে, যতটুকু প্রয়োজন সলিউট নিয়ে সেটাকে মেনটেন করে। সো এই মেডুলারি হাইপারসমোলারিটি মেনটেন করার জন্য এই যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমেরও রোল রয়েছে। মনে রাখবেন, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার যে মেকানিজম আমরা বলেছি ইজ দ্য রিঅ্যাবজর্পশন অফ NaCl ফ্রম দ্য লুপ অফ হেনলি। এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, and it is required for producing the hyperosmolar medulla. আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার is important for maintenance of this hyperosmolar medulla. So regarding concentrating ability, loop of Henle is the counter current exchanger. False. Loop of Henle is a counter current multiplier. ডায়াবেটিস ইনসিপিটাসে আমরা জানি এডিএইচ এর সমস্যা হয় দেখে আসলে ডায়াবেটিস ইনসিপিটাসে এডিএইচ এর সমস্যা হয়, তাহলে ইট ইজ দ্যাট এখানে কনসেন্ট্রেটিং এবিলিটিটা লুজ হয়, আমরা অনেক ডাইলিউট ইউরিন, অনেক হাই ভলিউম ইউরিন পাই। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার ক্রিয়েটস মেডুলারি হাইপারসমোলারিটি। দিস ইজ ট্রু। impaired in the spironolactone use, impaired with spironolactone ইউজের সাথে হচ্ছে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি। তাহলে আনসারগুলো দেখি আমরা। লুপ অফ হেনলি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, সেজন্য প্রথমটা ফলস। লস ইন ডায়াবেটিস ইনসিপিটাস, ইয়েস। কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি অফ দ্য ইউরিন ইজ লস্ট ইন ডায়াবেটিস ইনসিপিটাস, বিকজ আমরা জানি ডায়াবেটিস ইনসিপিটাসের সমস্যাটা হয় হচ্ছে এডিএইচ এর। এডিএইচ না আসলে আমার যে কনসেন্ট্রেশনটা হওয়ার কথা, সেটা কনসেন্ট্রেটিং ইউরিন প্রডিউস করার জন্য, কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করার জন্য আমার এডিএইচ লাগবে। তাহলে
এডিএইচ না আসলে সেটা হবে না। ডায়াবেটিস ইনসিপিটাসে এডিএইচ এর সমস্যা থাকে, কারণ মাল্টিপ্লায়ার ক্রিয়েটস মেডুলারি হাইপারঅসমোলারিটি, দিস ইজ ট্রু। দেন ইম্পেয়ার্ড ইন দ্য স্পাইরোনোল্যাকটোন ইউজ। আচ্ছা, আমরা যখন আপনাদের ছবিগুলোতে বিভিন্ন টিবিউলসের কথা বলেছি যে স্পাইরোল্যাকটোন আসলে কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে, সেটা খুব বেশি ইফেক্ট করে না। তবে ফ্রুসেমাইড যেটা, সেটা হচ্ছে আমরা জানি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলের উপর কাজ করে। সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল যেটা, সেটাই এসেনশিয়াল ইন মেনটেনিং দ্য মেডুলারি হাইপারঅসমোলারিটি। সেজন্য কনসেন্ট্রেটিং অ্যাবিলিটিটা স্পাইরোল্যাকটোনের সাথে তার কোনো রোল নাই, যদিও সেটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনের সাথে ইফেক্ট আছে, কিন্তু সেটার কোনো রোল এখানে নাই। আমরা জানি ল্যাসিক্স যেটা বা ফ্রুসেমাইড যেটা, সেটা আলটিমেটলি হচ্ছে এই কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি সাথে ইম্পেয়ারমেন্ট ইন দ্য ফ্রুসেমাইড ক্যান causes of the use of the furosemide can impair the urine concentrating ability. Renal hyperosmolarity is created by, তো এটাও আমরা এর মধ্যে দেখেছি যে it is caused by sodium and chloride from the ascending limb of loop of Henle, and it is also caused by the diffusion of urea from inner medullary collecting duct. তাহলে A আর C হচ্ছে ট্রু, বাকিগুলো কোনো রোল নাই। কিডনি ক্যান রেগুলেট ইসিএফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন বাই, সো এটা আমরা আগে দেখব হচ্ছে কিছু ডিসকাশন। ইন অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, we know we will divide this discussion into a proximal acidification and distal acidification. Proximal acidification occurs in the proximal convoluted tubules. So there are two mechanisms through which here acidification of urine occurs. আমরা জানি through the GFR, আমরা GFR এর ডিসকাশন থেকে দেখেছি that almost 180 liters of filtrate is formed daily. 180 liters of filtrate is formed daily, and we also know that the concentration of bicarbonate in the plasma is 25 millimole per liter. So around 4,500 millimole of bicarbonate is usually filtered into the proximal convoluted tubules, into the tubular or the urinary section or the tubular filtrate that is formed from after filtration from the glomerulus. সেখানে almost 4,500 millimole of bicarbonate থাকে। এখন দেখেন, this is the process, এই যে বাইকার্বনেটটা ইউরিনারি টিউবিউল আসছিল, সেটা হাইড্রোজেনের সাথে বাইন্ড করে এবং দেন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে স্প্লিট করে, সে কার্বন ডাইঅক্সাইডটা আবার টিউবিউলসে চলে আসে। এই যে আমি বললাম যে 4,500 বাইকার্বনেট এখানে চলে আসছিল, সে বাইকার্বনেটটা আলটিমেটলি কি করে, সেটা হাইড্রোজেনের সাথে বাইন্ড হয়ে কার্বনিক অ্যাসিড হয়ে, অ্যান্ড আগেন এটা ফর্ম করে কি carbon dioxide plus water, and this carbon dioxide again comes back to the tubules. Once this carbon dioxide comes to the tubule, it again form the carbonic acid, as there is carbonic anhydrase enzyme into the PCT, এবং এই carbonic anhydrase এনজাইমের কারণে যেটা হয় সেটা আবার bicarbonate and hydrogen ফর্ম করে, এবং ultimately this bicarbonate is reabsorbed into the blood, and this hydrogen, for every millimole of every molecule of bicarbonate that is being reabsorbed into the blood, 1 mole of hydrogen is secreted into the urine. So proximal convoluted tubules এর acidificationটা হয় through one, that is reabsorption of the bicarbonate. যে বাইকার্বনেটটা ফিল্ট্রেশনের কারণে আমার টিউবিউলসে চলে আসছিল, সেটাকে আলটিমেটলি বাইকার্বনেটটাকে রিঅ্যাবজর্ব করানো হলো। তাহলে দিস ইজ দ্য one of the major function, that is reabsorption of the bicarbonate. And we also know that for every molecule of bicarbonate that is being reabsorbed, 1 molecule of hydrogen is secreted into the urine. তাহলে around 4,500 millimole of hydrogen is being secreted into urine. তাহলে this is the second step that happens, that is reabsorption of bicarbonate, secretion of hydrogen. দুটা কাজেই, reabsorption of bicarbonate from the urine and secretion of hydrogen into the urine, দুটা কাজে কি করে, এটাকে অ্যাসিডিফাই করে, এবং আলটিমেটলি এই secretion of 4,500 millimole of hydrogen and reabsorption of bicarbonate results to decrease the pH of the urine from 7.4 to
আলটিমেটলি আপ টু 6.8 পিএইচ 6.8 পর্যন্ত এখানে কমে যায় ইন দ্য প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন। এবং এই যে হাইড্রোজেনটা আমরা সিক্রেট করে দিলাম বা যেটা টিউবিউলে সিক্রেট হলো, সেটা আলটিমেটলি অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম ফর্ম করবে এবং এটা কোনো একটা সল্ট অ্যাজ ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা কোনো কিছু হয়ে সেটা ইউরিনের সাথে চলে যেতে পারে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে সেই ইউরিনের সাথে সলিড হিসেবে চলে যাবে। সো অ্যাসিডিফিকেশনের প্রক্সিমালটা চলে গেলে এবার হচ্ছে ডিস্টাল অ্যাসিডিফিকেশন। ডিস্টাল অ্যাসিডিফিকেশন বলতে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কালেক্টিং ডাক্ট কালেক্টিং টিউবিউলসে যেসব ঘটনাগুলো হয়, আমরা দেখতেছি অনেকগুলো আয়ন এখানে অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হয়। তো ডিস্টাল অ্যাসিডিফিকেশনের যে মূল মেকানিজম সেটা হচ্ছে কি, বডিতে কিছু নর্মাল মেটাবলিজমের কারণেই কিছু নন ভলাটাইল কিছু অ্যাসিড প্রডিউস হয় অ্যারাউন্ড 70 মিলিমল। এখন এই ভলাটাইল অ্যাসিডগুলোকে, হাইড্রোজেনগুলোকে নিউট্রালাইজ করার জন্য বডিতে বাইকার্বনেট একটা বাফার আমরা জানি প্লাজমাতে আছে, সেটা বাইকার্বনেট বাফার হিসাবে কাজ করে, সে হাইড্রোজেনটাকে নিউট্রালাইজ করে এবং আলটিমেটলি সেটা নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে যে 70 মিলিমোল অফ দ্য হাইড্রোজেন যেটা বডিতে প্রডিউস হয়েছিল, সে 70 মিলিমোল হাইড্রোজেনকে নিউট্রালাইজ করতে আরও 70 মিলিমোল অফ বাইকার্বনেট বডিতে ইউজড আপ হয়ে যায় এবং এটা একটা নর্মাল ফেনোমেনা অফ বাইকার্বনেট বাফার। এভাবে সে এটাকে বাফারিং করে বা দিস ইজ দ্য ওয়ে ইট নিউট্রালাইজেস দ্য অ্যাসিড দ্যাট ইজ প্রডিউস ইন দ্য বডি। এখন ওভারঅল এই ইফেক্টের কারণে কি হলো, বডিতে বাইকার্বনেটের একটা ঘাটতি হলো, বাইকার্বনেট ইউজড আপ হয়ে গেল, দ্যাট ইজ একটু অ্যাসিডোসিস হলো। এই জিনিসটাকে যে 70 মিলিমোল অফ দ্য বাইকার্বনেট আয়ন যেগুলো ইউজ হয়েছিল সেগুলোকে কমব্যাট করার জন্য এই রেনাল ডিস্টাল টিবিউলসগুলোতে কালেক্টিং টিবিউলসে কি হয়, ওয়াটার থেকে কার্বন ডাইঅক্সাইড কম্বাইন হয়ে আবার কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ দিয়ে ভেঙে বাইকার্বনেট অ্যান্ড হাইড্রোজেন ফর্ম করে। এই যে বাইকার্বনেট যেটা ফর্ম করছিল সেটা এখন আবার রিঅ্যাবজর্ব হয়। এই যে 70 মিলিমোল অফ দ্য বাইকার্বনেট যে বডিতে কমে গেছিল, 70 মিলিমোল অফ দ্য বাইকার্বনেট বডিতে নর্মাল হাইড্রোজেন যেটা প্রডিউস হয়েছিল সেটাকে নিউট্রালাইজ করতে গিয়ে যে ইউজড আপ হয়ে গেছিল সেটাকে রিপ্লেনিশ করে দেয় এই বাইকার্বনেট। এখন এখানেও সেম মেকানিজম আমরা জানি, ফর এভরি মিলিমোল অফ বাইকার্বনেট দ্যাট ইজ রিঅ্যাবজর্বড 1 মোল অফ হাইড্রোজেন ইজ এক্সক্রিটেড। এবং আমরা দেখেছি যে ইন্টারকেলেটেড সেলস অফ দ্য লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কালেক্টিং ডাক্টে গিয়ে কি হয়, হাইড্রোজেন সিক্রেশন হয় ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম। তাহলে আলটিমেটলি বিভিন্ন মেকানিজমের মাধ্যমে হাইড্রোজেন চ্যানেল এবং হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস না হাইড্রোজেন পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্পের মাধ্যমে হাইড্রোজেনগুলো সব টিবিউলসের দিকে চলে আসে এবং এই যে টিবিউলসের দিকে এসে সেটা আলটিমেটলি কিছু কেমিক্যালসের সাথে মিক্স হয়ে সেটা ইউরিনের সাথে যায়। তাহলে আমাদের এখানে দুইটা মেকানিজম হলো, এখানেও সিক্রেশন অফ হাইড্রোজেন হইলো লাইক ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এখানেও রিঅ্যাবজর্পশন অফ বায়োকার্বনেট হয়েছে, তবে এখানে মূলত রিঅ্যাবজর্পশন অফ বায়োকার্বনেট কোনো টিউবিউলস থেকে আসে নাই। আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসের ছবিতে আমরা যখন এক্সপ্লেন করেছি তখন দেখিয়েছি যে সেটা টিবিউলসে প্রডিউস হয়ে আলটিমেটলি সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের সেলকে ক্রস করে আলটিমেটলি সেটা প্লাজমাতে আসছে বা ব্লাডে আসছে। ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের যে বাইকার্বনেট সেটা কিন্তু টিবিউলস থেকে আসেনি, তাহলে এটাকে রিঅ্যাবজর্পশন বলা যাবে না। এটা হচ্ছে এই সেলের মধ্যে জেনারেট হয়েছে, সেজন্য এটা নিউলি জেনারেশন অফ বাইকার্বনেট। তাহলে বেসিক মেকানিজমের পার্থক্যটা এখানেই। Proximal convoluted tubules acidification of urine করে through two mechanisms, that is reabsorption of hydrogen, reabsorption of bicarbonate and secretion of hydrogen. Reabsorption of bicarbonate and secretion of hydrogen. আর distal convoluted tubules যে acidification হয়, it is done by secretion of hydrogen and new generation of bicarbonate. সো পরীক্ষায় কোশ্চেন আসে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, প্রক্সিমালে কি হয়, ডিস্টালে কি হয়, এবং ওভারঅল বারবার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট আর দ্য মেকানিজমস থ্রু উইচ ইউরিন ইজ অ্যাসিডিফাইড। সো ইউরিন ইজ অ্যাসিডিফাইড বাই দিস 3 মেকানিজমস দ্যাট উই হ্যাভ সিন। এই যে হাইড্রোজেন যেটা রিমুভ হয়ে গেল, যে হাইড্রোজেনটা টিবিউলসে চলে আসলো, সেটা আলটিমেটলি ফসফেট বাফার এখানে HPO4 যে মোনোবেসিক ফর্ম থাকে সেটার সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে আলটিমেটলি H2PO4- ফর্ম করে, যেটা বাইফেজিক ফর্ম অফ ফসফেট ফর্ম করে, আর অ্যামোনিয়ার সাথে হচ্ছে অ্যামোনিয়াম ফর্ম করে,
তাহলে অ্যামোনিয়া বাফারটা আমরা দেখলাম, অ্যামোনিয়া বাফার অ্যান্ড বায়োকার্বনেট বাফার দুইটাই আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসেও দেখেছি, ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে তার রোল রয়েছে। আর শুধু ফসফেট বাফারটা এটাই শুধু আমরা ডিস্টাল কনভলিউটেড টিবিউল এসে দেখলাম। তাহলে এখানে আপনাদের জন্য আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন কোন বাফার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে কাজ করেছিল, কোন কোন বাফার ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কাজ করেছিল, এবং এই যে হাইড্রোজেন যে সিক্রেশন হলো সেটা কি কি পাথওয়ে দিয়ে সিক্রেশন হলো। আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে দেখেছি যে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হয়েছে, এখানে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে হয়েছে, এবং সরাসরি চ্যানেলের মাধ্যমে হাইড্রোজেন এক্সক্রিয়েশন হয়েছে। তাহলে এখানের মধ্যে থেকে আমরা অ্যাসিডিফিকেশন এবং ইউরিন ফরমেশনের যেতগুলো প্রসেস দেখলাম এগুলো থেকে আপনার পরীক্ষার স্ট্যাম্প থাকার চান্স 100%, এবং এখানের মাল্টিপল কোশ্চেন হতে পারে, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিসই এখানে সলভ করার। তাহলে আমরা এই কথাগুলোই হচ্ছে আমরা ছবিতে দেখিয়েছি, আপনারা এটা রিডিং দিতে চাইলে রিডিং দিতে পারেন, আমরা এগুলো ছবিতে বলেছি। আলটিমেটলি প্রক্সিমালি হচ্ছে হাইড্রোজেন সিক্রেশন এবং বায়োকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে আলটিমেটলি যে বায়োকার্বনেট জেনারেশন হয়, এবং প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে পিএইচটা 6.8 পর্যন্ত নেমে যায়, আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে 6.8 থেকে সেটা 4.5 পর্যন্ত নেমে যেতে পারে। তাহলে এখানে আমরা ব্যাপারটা একটু সামারাইজ করলাম। So pH, limiting pH of urine is 4.5. So question গুলো ছিল, what are the processes through which kidney regulates the acid base balance? So it is by not reabsorption of hydrogen, it is secretion of hydrogen, reabsorption of bicarbonate and production of new bicarbonate. আর সিক্রেশন অফ বাইকার্বনেট তো হয় না, বাইকার্বনেট গুলো ম্যাক্সিমামই রিঅ্যাবজর্ব হয়ে যায়। অ্যাকশন অফ অ্যাঞ্জিওটেনসিন 2 ইতিমধ্যে আমরা অনেকবার বলে ফেলেছি, জাস্ট এই ছবিতে আমরা দেখি কি কি করে। সে বডিতে যত কিছু লাগবে টু ইনক্রিজ দ্য ব্লাড ভলিউম, টু প্রিভেন্ট ডিক্রিজ ইন দ্য জিএফআর অ্যান্ড টু মেনটেন দ্য ব্লাড প্রেশার, যা যা লাগে সে করে। তাহলে সে থার্স্ট সেন্টারকে রেগুলেট করে, আমরা বলেছি সে এডিএইচ রিলিজ বাড়ায়, সে অ্যালডোস্টেরন রিলিজ বাড়ায়, অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে ব্লাড ভলিউম মেনটেন করে, সরাসরি সে ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারকে মেনটেন করে। So it causes vasoconstriction and all the functions আমরা বলেছি। It causes sodium reabsorption, regulates BP, fluid volume, sodium balance, potassium. Ultimately potassium balance সে রেগুলেট করে, কারণ সে অ্যালডোস্টেরন রিলিজ করে, and aldosterone is important for maintenance of potassium balance. So it causes vasoconstriction. Efferent দুইটাতে সে vasoconstriction করে, প্রয়োজন অনুযায়ী করে to prevent decrease in the GFR, আর অ্যালডোস্টেরন রিলিজ করে, থার্স্ট সেন্টারকে স্টিমুলেট করে। তাহলে TFF TT। ANP এটা হচ্ছে আরেকটা হরমোন। সো হোয়াট আর দ্য হরমোনস দ্যাট অ্যাক্টস অন দ্য কিডনি ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ANP এর সবগুলো কাজই হচ্ছে অপোজিট টু অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন যেসব কাজগুলো করে ANP হচ্ছে সব এদের অপোজিট কাজগুলো করে। সো দিস কোয়েশ্চেনের মাধ্যমে, আসলে এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আপনাদেরকে হোয়াট আর দ্য হরমোনস দ্যাট অ্যাক্ট অন কিডনি দেখাতে চাচ্ছি। সো দিস অল আর দ্য হরমোনস দ্যাট অ্যাকচুয়ালি অ্যাক্টস অন কিডনি। প্রথম চারটার বিভিন্ন ফাংশন আমাদের লাগবে, পরেরগুলোর জাস্ট নামটা জানলে হবে। এখানে এক একজন অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন আমরা জানি, যেমন ডোপামিন হচ্ছে ভ্যাসোডাইলেটেশন করে, জিএফআর বাড়ানোর চেষ্টা করে, প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ফসফেট রিঅ্যাবজর্পশন কমায়, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করায়, প্রোস্টাগ্ল্যান্ডিনও ভ্যাসোডাইলেটেশন করে, ক্যাটাকোলামাইন ভ্যাসোকনস্ট্রিকশন করে, জিএফআর কমায়। ক্যালসিট্রায়লটা হচ্ছে আমরা জানি বহুত প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে ফসফেট রিঅ্যাবজর্পশন এন্ড ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যেটা হয় সেটা হয় ডিউ টু ক্যালসিট্রায়ল। তাহলে ক্যালসিট্রায়ল হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন করে। ক্যালসিটোনিন সেটা হচ্ছে এই ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে। আর বাকি যে চারটা হরমোন, এর মধ্যে আমরা অ্যালডোস্টেরনটা আপনারা এন্ডোক্রাইন সিস্টেমে দেখেছেন ডিটেলস, অ্যালডোস্টেরনের ফাংশন, এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, এখানে আলটিমেটলি ব্লাড ভলিউম মেনটেন করে। এডিএইচ আমরা দেখেছি যে অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলের মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। অ্যাঞ্জিওটেনসিন 2 রোল আমরা কিছুক্ষণ আগে দেখেছি, আর এএনপির রোলগুলো আমরা এখানে দেখব। তাহলে এখানে আমরা সব কিছুকে সামারাইজ করেছি। এখানে যেগুলো লাল দাগানো আছে এগুলো বিভিন্ন পরীক্ষার স্ট্যাম্প হিসাবে ছিল। এগুলো ভালোভাবে আপনারা মুখস্থ করবেন, জানবেন। প্রত্যেকটা মেকানিজম আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তাহলে দেখেন এএনপি কি করে। এএনপি হচ্ছে আসলে
জিএফআর কে অনেক বাড়িয়ে দেয়, ডাইলেটেশন অফ দ্য এফারেন্ট আর্টারিওল করে, এবং জিএফআর বাড়িয়ে দিয়ে সে বেশি বেশি ইউরিন ফরমেশন করতে দেয়, বেশি বেশি ইউরিন চলে যায়, ব্লাড ভলিউমকে কমানোর চেষ্টা করে, রেনিনকে সে রিলিজ হতে দেয় না, সে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে, সে ভ্যাসো ডাইলেটেশন করে বা ভ্যাসো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করে, আলটিমেটলি সব কিছু করে সে আলটিমেটলি কী করে, সে যখনই ব্লাড ভলিউম বেড়ে যায় তখন এটাকে যখনই ব্লাড ভলিউম বেড়ে যায় তখন সেটাকে কমানোর চেষ্টা করে। ব্লাড ভলিউম যখন বেড়ে যায় সেটা গিয়ে রাইট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্ন, যখন ব্লাড ভলিউম বডিতে যখন বেড়ে যাবে, ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে বা ব্লাড ভলিউম যখন অ্যাকচুয়ালি হচ্ছে ব্লাড ভলিউম যখন বেড়ে যাবে, তখন এই এক্সট্রা ব্লাড ভলিউমটা ভেনাস রিটার্ন হয়ে যখন রাইট হার্টে আসবে, রাইট অ্যাট্রিয়ামে যখন একটা এক্সট্রা ব্লাড আসবে তখন রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা একটু বাড়বে। রাইট অ্যাট্রিয়াল প্রেশার যখন বাড়বে রাইট অ্যাট্রিয়ামের ওয়াল একটু স্ট্রেচ হবে। এই স্ট্রেচিংটা নর্মালের চেয়ে যখন বেশি স্ট্রেচ হবে, ইট কজেস রিলিজ অফ অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড। অ্যাট্রিয়াম থেকে আসে, এই জন্য অ্যাট্রিয়াল নাইট্রোইউরেটিক পেপটাইড এমনভাবে বডিতে সব কাজগুলো করবে যার ফলে বডির সব ধরনের ভলিউম যাতে সে কমাতে পারে, বিপি কমাতে পারে, ডাইউরেসিস করতে পারে, নাইট্রিউরেসিস করতে পারে, দ্যাট ইজ সোডিয়াম লস হবে, ইউরিন লস হবে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এক্সাম, যে সাডেন রাইস ইন দ্য ব্লাড ভলিউম কী কী চেঞ্জ আনতে পারে বডিতে। তাহলে এএনপির যত কাজ আছে সেগুলো সব হবে, এবং ব্লাড প্রেশার কমানোর জন্য যেসব সিস্টেমগুলো অ্যাক্টিভেট হইতে হবে সারা সব অ্যাক্টিভেট হবে। সো আদার হরমোনস কী কী কাজ করে সেটাও আমরা কিছুটা দেখেছি, আপনারা জাস্ট এখানে চোখ বোলা নেবেন আর মনে রাখার চেষ্টা করবেন, কেন থাইরক্সিনের কোনো রোল নাই, পরীক্ষা স্ট্যাম্প হিসেবে দিয়েছিল, তাহলে এগুলো ফলস হবে। তাহলে এএনপি ইনক্রিজেস জিএফআর, ডিক্রিজেস রেনিন, ডিক্রিজেস সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে ট্রু, আর অ্যালডোস্টেরন সিক্রেশন সে কমায়, সি সেটা ফলস, ইনক্রিজ এডিএস সিক্রেশন সেটাও ফলস। এরপরে রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টকে আমরা তিনটা ব্রড হেডিংয়ে ভাগ করছি। প্রথমে হচ্ছে ইউরিন আরই, এবং ইউরিন আরই থেকে আমরা কিছু ইনফরমেশন পাই, আর আমরা হচ্ছে কিছু ফাংশন, কিছু গ্লোমেরুলার ফাংশন টেস্ট করি, কিছু টিবুলার ফাংশন টেস্ট করি। এগুলোর নামগুলো কোনগুলো গ্লোমেরুলার ফাংশন টেস্ট, কোনগুলো টিবুলার ফাংশন টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বারবার আসতে থাকে। সো creatinine clearance, all the clearance tests are glomerular function test including GFR. GFR estimation, estimated GFR, and all the clearance tests are glomerular function test. Are water load test, acid load test, measuring the osmolarity of the urine are all the tubular function test. তাহলে এই দুইটা হেডিং সাব হেডিং এ আপনারা এটা মনে রাখবেন, টেস্টগুলো মনে রাখবেন। তাহলে এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। তাহলে যেটা হচ্ছে ক্লিয়ারেন্স টেস্ট এবং জিএফআর, শুধু দুইটাই হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট। আর রেনাল প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু কিসের সাথে রিলেটেড, কিসের সাথে রিলেটেড না, এটাও আমরা টপ 10 এ ডিসকাস করেছি। দেখেন, হোয়াট ইজ প্লাজমা ক্লিয়ারেন্স? প্লাজমা ক্লিয়ারেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ প্লাজমা দ্যাট ইজ ক্লিয়ার্ড অফ দ্য সাবস্টেন্স। কত অ্যামাউন্ট অফ প্লাজমা থেকে এই সাবস্টেন্সগুলো রিমুভ করা যাবে, সেটা হচ্ছে রেনাল প্লাজমা ক্লিয়ারেন্স। এবং এটার ফর্মুলা হচ্ছে কি, ক্লিয়ারেন্সের ফর্মুলা হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ইউরিন ফ্লো, urine concentration into urine flow divided by plasma concentration of that substance. তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন যেহেতু নিচে, তাহলে এটা ইনভার্সলি রিলেটেড, ইউরিন কনসেন্ট্রেশন ইউরিন ফ্লোর সাথে এটা ডাইরেক্টলি রিলেটেড। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এবং আমরা এটা বলেছি যে দিস ইজ এ টেস্ট ফর মেজারিং দ্য গ্লোমেরুলার ফাংশন টেস্ট। তাহলে এখানে আনসারগুলো কি হবে? ইনভার্সলি রিলেটেড টু ইউরিনারি কনসেন্ট্রেশন ফলস, ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড to the rate of urine formation, that is urine flow, true. Directly related to plasma concentration, false. Expressed in the unit of volume per unit time, তাহলে ml per minute হিসাবে আমরা এটাকে এক্সপ্রেস করি। as GFR আমরা মেজার করতে পারি through clearance, তাহলে এটা true. Volume of urine that contains the amount of substance, it is not the definition is the amount of plasma that is cleared of the substance. Plasma clearance হচ্ছে amount of plasma that is cleared of the substance. তাহলে এটা কোনো ইউরিন ফরমেশনের ফর্মুলা না, এটা হচ্ছে ওই পরিমাণ ব্লাড যেখান থেকে আমরা এই পার্টিকুলার ধরেন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, তাহলে 1 মিনিটে কত পরিমাণ প্লাজমা থেকে আমি ক্রিয়েটিনিনকে ক্লিয়ার করতে পারতেছি, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স টেস্ট। এরপরে থার্ড যে হেডিংটা আমরা বলেছি যে আমরা তিনটা হেডিংয়ে ভাগ করছি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন টেস্ট, রেনাল টিউবুলার ফাংশন টেস্ট অ্যান্ড ইউরিনারি থেকে আমি কি ইনফরমেশন পাবো। এখানে কিছু টাইপিং এরর আছে, তাহলে সেগুলোকে নেগলেক্ট করবেন। ইউরিনারিতে আমরা কি দেখতে পারি, তাহলে আমরা ইউরিনারিতে কোন কোন সাবস্টেন্স পাই প্রথমে সেটা দেখতে হবে। আমরা একটা ইউরিনারি থেকে ভলিউম বুঝতে পারি, কালার বুঝতে পারি, তার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বুঝতে পারি, সেখানে ইউরিন প্রোটিন আছে কিনা
সেখানে গ্লুকোজ আছে কিনা, সেখানে বিলিরুবিন বাইল সল্ট আছে কিনা সেটা আমরা বুঝতে পারি বিভিন্ন টেস্টের মাধ্যমে। আর সেলস দেখে আমরা কিছু সেলস এবং কাস্ট, বিভিন্ন কাস্ট থাকে যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন ডিজিজ বুঝতে পারি। তাহলে একটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি অ্যালবুমিন পাওয়া যায়, আমি বুঝতে পারবো যে এখানে নেফ্রোপ্যাথি আছে, সুগার থাকলে ডায়াবেটিস আছে, ব্লাড থাকলে হেমাচুরিয়া হচ্ছে, দ্যাট ইজ গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে। আর বাইল সল, বাইল পিগমেন্ট পাওয়া যেতে পারে ইন কেস অফ বাইল সেল ইন কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া যেগুলো হয় সেগুলোতে বিলিরুবিন বা বিলিরুবিন রিলেটেড পিগমেন্টস গুলা পাওয়া যেতে পারে। ইন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আমরা কিটোন বডি পাইতে পারি, যেগুলোতে কিটো অ্যাসিডোসিস হয় সেগুলোতে কিটোন বডি পাওয়া যেতে পারে। আরবিসি পাইলে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বুঝতে পারি। পাস সেল পেলে আমরা পাইউরিয়া বুঝতে পারি বা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বুঝতে পারি। আর এখানে হচ্ছে কাস্টগুলো থেকে যারা এমডি ফ্যাকাল্টিতে দিবেন তাদের কাস্টগুলো থেকেও কি হয় সেটা জানতে হবে। তাহলে গ্র্যানুলার কাস্ট থেকে আমরা টিউবুলার নেক্রোসিস বুঝতে পারি, আর হচ্ছে গ্র্যানুলার কাস্ট থেকে আমরা টিউবুলার নেক্রোসিস বুঝতে পারি। আর ডাব্লিউবিসি কাস্ট থেকে, ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যায়, ডাব্লিউবিসি কাস্ট থেকে আমরা পাইলোনেফ্রাইটিস বুঝতে পারি। তাহলে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কোথায় কোথায় ফিক্স থাকে সেটাও একটা প্রশ্ন যেটা ইউরিনারির সাথে রিলেটেড আসে। ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্রনিক রেনাল ফেলিয়ার, ক্রনিক পাইলোনেফ্রাইটিস, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে হচ্ছে ফিক্স থাকে। তাহলে কোশ্চেনে হচ্ছে জিনিসগুলা আমরা বলেছি, দেখেন ডায়াবেটিস মেলাইটাস সুগার দিয়ে আমরা বুঝতে পারবো, নেফ্রোপ্যাথি আমরা বুঝতে পারবো হচ্ছে থ্রু প্রোটিন, তারপর হচ্ছে আমরা যদি পাস সেল পাই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বুঝতে পারবো, আর হচ্ছে কিছু মনোক্লোনাল প্রোটিন পাইলে আমরা মাল্টিপল মাইলোমা বুঝতে পারবো। আমরা জানি ব্যান্স জোন্স প্রোটিন হয়, তাহলে স্পেশাল টেস্টের মাধ্যমে আমরা এখানে প্রোটিনুরিয়া দেখতে পারবো এবং ইউরিন প্রোটিনুরিয়া যখন হয় তাহলে আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের হয়ে যায় কি, সেটা একটা মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমাতে আমরা কি পেতে পারি, আমরা মাল্টিপল মাইলোমাতে প্রোটিন পেতে পারি। আর জেন্টো ইউরিনারি টিউবারকুলোসিস বোঝার জন্য আমাদের ফার্দার আরও টেস্ট করতে হবে, সেটা এখান থেকে ইউরিন আরিতে দেখেই আমরা বুঝতে পারবো না। 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন ওয়াটার ইজ, তাহলে সোডিয়াম 0.9% সোডিয়াম ক্লোরাইড কি টাইপ অফ সলিউশন সেটার জন্য এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের এই কয়েকটা কথা আপনারা দেখেন। এটা একটা ক্রিস্টালয়েড সলিউশন, নো ডাউট। এটা একটা আইসোটোনিক ফ্লুইড, আমরা জানি সেটা আইসোটোনিক। 0.9% সোডিয়াম ক্লোরাইড, 5% ডিএনএস যেটা, সেটাও বডিতে যখন আসে তখন হচ্ছে 5% ডিএনএস, যেটা বডিতে আসার পরে গ্লুকোজগুলো যখন মেটাবোলাইজ হয়ে যায় তখন বডিতে আসার পরে সেটা আইসোটোনিক। হার্টসল সলিউশন, কলারা স্যালাইন, এগুলো সবগুলো আইসোটোনিক সলিউশন। আর 5% ডিএ যেটা, সেটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন। 5% ডিএনএস বডির বাইরে যখন থাকে তখন সেটা হাইপারটনিক সলিউশন। আর নর্মাল সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ট্রু, ইট ইজ এ স্ট্যান্ডার্ড সলিউশন। সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন সেটা একটা কনসেন্ট্রেশন, যেহেতু আমরা জানি ফিক্সড কনসেন্ট্রেশনের ফ্লুইড যখন, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন বলি। এরপর কোশ্চেন, এটা বারবার এই কোশ্চেনটাই এরকম কোশ্চেন আসে। আমরা এখন বডি ফ্লুইড রিলেটেড, ইলেকট্রোলাইট রিলেটেড কোশ্চেনে চলে আসছি। তাহলে বারবার যে কোশ্চেনটা আসছে, কম্পেয়ার্ড উইথ দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড হ্যাজ, কি কি চেঞ্জ আসে সেটা পরীক্ষায় আসে। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আমরা এখানে জেনারেলি জানি যে একটা 70 কেজি অ্যাডাল্টের বডিতে 60% of the total body weight is actually the 60% of the total body weight is water. সো একটা 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে এটা 42 লিটার্স আসে। সে 42 লিটার্সের মধ্যে 14 লিটার্স হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং 28 লিটার থাকে, দ্যাট ইজ 2/3 ফ্লুইড হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এগুলোকে আবার যদি আমরা ভাগ করি, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ইম্পর্টেন্ট ভাগ হচ্ছে কি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 11 লিটার, প্লাজমা 3 লিটার, আর বিভিন্ন জায়গায় কিছু ট্রান্সসেলুলার ফ্লুইড থাকে যেগুলো হচ্ছে 1 to 2 লিটার। এই 60% যেটা আমরা বলছি সেটা মেলের ক্ষেত্রে, এটা ফিমেলের ক্ষেত্রে 55% হতে পারে। আর এই যে 3% যেটা আমরা বলছি, 3 লিটার যেটা প্লাজমা, সেটা যদি টোটাল বডি ওয়েটের এগেইনস্টে আনা হয় তাহলে টোটাল বডি ওয়েটের 5% হচ্ছে প্লাজমা হবে। এই 3% অফ দ্য টোটাল বডি ফ্লুইড ইজ ইকুয়াল টু 5% অফ দ্য টোটাল বডি ওয়েট। এটা পরীক্ষার স্ট্যাম্প হিসাবে আসে। তাহলে ইসিএফ আইসিএফ এ দেখেন, ইসিএফ এ এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম বেশি থাকে,
ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেশি থাকে। এক্সট্রাসেলুলার ফ্লুইডে বাকি সবগুলা মিনারেল সি হচ্ছে বেশি থাকে। ইন্ট্রাসেলুলার কি বেশি থাকে দেখেন, ক্যালসিয়াম বেশি থাকে, ম্যাগনেসিয়াম বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, ম্যাগনেসিয়াম বেশি থাকে, প্রোটিন বেশি থাকে। এবং ইন্ট্রাসেলুলার সবসময় যেহেতু মেটাবলিজম হচ্ছে, এখানে সবসময় মেটাবলিজমের কারণে মেটাবলিজম হয়ে বিভিন্ন অ্যাসিডিক সাবস্টেন্স প্রডিউস হয়, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়, সেজন্য ইন্ট্রাসেলুলার অ্যাসিডিটি বেশি থাকে, দ্যাট ইজ ইন্ট্রাসেলুলার পিএইচ সবসময় হচ্ছে কম থাকে। তাহলে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম এগুলো ইন্ট্রাসেলুলার ফ্লুইডে বেশি, ইন্ট্রাসেলুলার প্রোটিন কন্টেন্ট বেশি। তারপরে হচ্ছে ইন্ট্রাসেলুলার যেহেতু সবসময় মেটাবলিজম হচ্ছে, তাহলে গ্লুকোজ কন্টেন্টটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কম থাকে। এবং যেহেতু সবসময় একটা মেটাবলিজম হচ্ছে, এখানে সবসময় বিভিন্ন মেটাবোলাইটস প্রডিউস হচ্ছে, অ্যাসিডিক মেটাবোলাইটস, এখানে ব্লাডে ইন্ট্রাসেলুলারলি পিএইচ কম থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু এখানে রেসপিরেশন হচ্ছে সবসময়, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডও কিছুটা পিএইচটা কমিয়ে দেয়। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসলে আপনারা জাস্ট কোনটাকে আগে দিয়েছে সেটা দেখবেন। কম্পেয়ার্ড উইথ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড হ্যাজ লোয়ার। তাহলে কোশ্চেনটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড হ্যাজ লোয়ার, এই আগে কথাটা ভুলে যান। এক্সট্রাসেলুলার ফ্লুইডে কি কম সেগুলোকে ট্রু দিবেন। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি দুই দিকেই সেম থাকবে, অসমোলারিটি মেনটেন করা হয়। এক্সট্রাসেলুলার ফ্লুইডে লোয়ার থাকে কি, পটাশিয়াম কম থাকে, আর আমরা বলেছি যে অ্যাসিডিটিটা কম থাকে, দ্যাট ইজ পিএইচটা হচ্ছে বেশি থাকে ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ইন কম্প্যারিজন টু ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম থাকবে। ইন এ পারসন ডিপ্রাইভড অফ ওয়াটার ফর 24 আওয়ার দেয়ার ইজ এন ইনক্রিজ ইন। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থেকে করা হয়েছে। এটা সরাসরি কোশ্চেনটা হচ্ছে বডি ব্লাড ভলিউম যখন কমে যাবে, বা কোশ্চেনটা আসতে পারে যখন বডি ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে, ডিহাইড্রেশন হবে, তখন কি স্টিমুলেট হবে। এটা হচ্ছে কোশ্চেনটা সরাসরি এটাই করা হয়েছে। তাহলে ওইসব সিস্টেমই রেগুলেট হবে যারা বডি ব্লাড ভলিউম বাড়ায়। আমরা জানি ব্লাড প্রেশার যখন কমে যায়, রেনিনের একটা রোল রয়েছে, সে আলটিমেটলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। এডিএস সিক্রেশনের একটা রোল রয়েছে, এডিএস হচ্ছে কি করবে, সে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তারপরে যখন হচ্ছে প্লাজমা এএনপি হচ্ছে আসলে এএনপি কি করে, এএনপি আমরা জানি ডাইউরেসিস করে, নাইট্রিউরেসিস করে, তাহলে এএনপি রিলিজ হবে না, এএনপিকে কমিয়ে দেওয়া হবে আরও। আর ভ্যাগাল টোনে স্টিমুলেশনে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে ভ্যাসোডাইলেটেশন হয়ে ব্লাড প্রেশার আরও কমে যাবে, তাহলে এটা হবে না, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ইনক্রিজ, হ্যাঁ যেহেতু অনেক বেশি ফ্লুইড বডি থেকে চলে যাচ্ছে, তাহলে প্লাজমা সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়ে যাবে ডিহাইড্রেশনের কারণে। তাহলে দেখেন হাইপোভলিউমিয়াতে ডিক্রিজ রেনাল পারফিউশন হয়, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা স্টিমুলেট হয়। কি হয় সেটা আমরা জানি। আরেকটা হচ্ছে হাইপোভলিউমিয়াতে হাইপারটোনিসিটি, দ্যাট ইজ ডিহাইড্রেশনের কারণে প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, সেটা আবার থার্ড সেন্টারকে স্টিমুলেট করে। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা আসতেছিল সেটাও থার্ড সেন্টারকে স্টিমুলেট করতে পারে, যেটা ড্রিঙ্কিংকে স্টিমুলেট করে। আর একটা জিনিস দেখেন, এই যে হাইপার অসমোলারিটি, সেটা ইট ক্যান অলসো অ্যাক্ট এস এ স্টিমুলাস ফর এডিএইচ রিলিজ। এবং এডিএইচ আমরা জানি কিভাবে আলটিমেটলি অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলের মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্ব করে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু আবার এডিএইচকেও স্টিমুলেট করতে পারে। তাহলে আমরা এখানে সবগুলোর মেকানিজম একটু একসাথে দেখলাম, প্রত্যেকটা মেকানিজম ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। আশা করি আমরা এতক্ষণ যতগুলো ডিসকাশন করলাম সবগুলোকে যদি আপনি কম্পাইল করেন, এই রেনাল সিস্টেমের যতগুলো মেকানিজম আছে সবগুলোই আমরা আসলে এই সলভ ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং এখানের মধ্যে নিয়ে আসছি আসলে। তাহলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি এই ছবিগুলো লাগবে না, আলটিমেটলি কি হয়, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি বাড়ছে, এডিএইচ অ্যাক্টিভিটি বাড়ছে, এন্ড সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সেটা আমরা বললাম। আর ভলিউম ওভারলোড ইনডাইরেক্টলি অ্যাক্ট এস এ প্রেশার কন্ট্রোলার বাই। তাহলে এবার অপোজিটটা যদি হয়, ভলিউম ওভারলোড যদি হয়, তাহলে কি হবে, এডিএইচ সিক্রেশনকে কমিয়ে দেওয়া হবে, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইডের সিক্রেশনকে বাড়িয়ে দেওয়া হবে, জিএফআর বাড়িয়ে বেশি ফিল্ট্রেশন করে বেশি ইউরিন প্রোডাকশন করা হবে, রেনিন রিলিজকে কমিয়ে দেওয়া হবে। আর গ্লুকোজের সাথে তার কোনো রোল নাই, এটা আমরা দেখলাম। তাহলে এটা ফলস, ট্রু ফলস হবে। এডিএইচ সিক্রেশন ইজ স্টিমুলেটেড বাই। এখন আমরা যদি বলি তাহলে এডিএইচ স্টিমুলেশন হলে এডিএইচ এসে ওয়াটারকে রিটেন করার চেষ্টা করে। তাহলে বডিতে যেসব কন্ডিশনে ওয়াটার কমে যাবে বা অসমোলারিটি বেড়ে যাবে, ফ্লুইড কমে যাওয়া বা সলিউট কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে অসমোলারিটি বেড়ে যাবে, এইসব কন্ডিশনই এডিএইচ এর স্টিমুলাস হিসাবে কাজ করবে। তাহলে দেখেন প্লাজমা অসমোলারিটি, তারপর হাইপোভলিউমিয়া কোন কন্ডিশনে হয়, হাইপোভলিউমিয়া
নশিয়া, ডিহাইড্রেশন, বার্ন এই ধরনের যেসব কন্ডিশনে হাইপোভোলিমিয়া হবে এগুলোতে এডিএইচ সিক্রেশন হবে। এবং এডিএইচ আমরা কিন্তু এন্ডোক্রাইনের ক্লাসেও ডিসকাস করেছি এবং ওখানে স্টিমুলাসগুলো বলেছি কারা কারা এডিএইচ রিলিজ করায়। এরপরে আসুন হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটা এমডি ফ্যাকাল্টির প্রশ্ন, শুধু এমডি ফ্যাকাল্টি যারা দিচ্ছেন তাদের জন্য লাগবে, তবে এটা ফিজিওলজির একটা টপিক যেটা বেসিক সায়েন্সও কিছুটা লাগতে পারে, সেজন্য আমরা এই কোশ্চেনটা এখানে দিয়েছি। আপনারা স্পেসিফিক কিছু কথা মনে রাখবেন, এই চার্টে আমরা এখানে দিয়েছি, আপনি একটা স্ন্যাপশট নিয়ে রাখবেন, পরীক্ষার আগের দিন দেখবেন। এখানে দেখেন আমাদের পার্ট 1 মেডিসিনে যারা পরীক্ষা দেয় তাদের এই সবগুলোই লাগে যে কোন কোন কন্ডিশনের সাথে টাইপ 1, টাইপ 2, টাইপ 4 অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে 4 ধরনের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আসলে থাকে, তার মধ্যে টাইপ 3টা ভেরি লেস অকারেন্স হয়, সেজন্য এটা টোটালি আমরা স্কিপ করেছি, এটা না পড়লেও হয়। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 4 হচ্ছে 3টা এসেনশিয়াল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের কজ। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে কি একটা অ্যাসিডিক ইউরিন ফর্মেশন হবে, অ্যাসিডিক ইউরিন ফর্মেশন হবে এবং বডিতেও অ্যাসিডোসিস থাকবে। বডিতেও মানে এদিকে অ্যাসিডিক ইউরিন তো থাকবেই, ওদিকে হচ্ছে আপনার বডিতেও অ্যাসিডোসিস হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে। তবে এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়, নর্মাল অ্যানায়ন গ্যাপ, বডির কোনো অ্যানায়নের সমস্যা হয় না, এটা আসলে রেনাল টিউবুলারের সমস্যার কারণে, রেনাল টিউবুলার বিভিন্ন সমস্যার কারণে অ্যাসিডোসিস হয় বডিতে। আমরা সামনে যখন মেটাবলিক অ্যাসিডোসিসের কজ করব তখন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সেখানে আসবে। তো মূলত যেটা আপনাদের জানতে হবে এটা হচ্ছে টাইপ 1 যেটা, সেটা হচ্ছে আসলে আমরা যে ডিস্টাল অ্যাসিডিফিকেশন বললাম, ডিস্টাল অ্যাসিডিফিকেশন আমরা বলেছিলাম যে দ্যার ইজ রিজেনারেশন অফ নিউ বায়োকার্বনেট অ্যান্ড generation of new bicarbonate and reabsorption of this bicarbonate, এবং আলটিমেটলি there is secretion of hydrogen, এবং এই সিক্রেশন অফ হাইড্রোজেন কিন্তু আবার পটাশিয়ামকে বাঁচানোর জন্য হয়। তাহলে আমরা যদি সবগুলো যা কিছু আমরা এখন জানি সেগুলোকে একসাথে এবার চিন্তা করার চেষ্টা করি, তাহলে ওখানে কি হচ্ছিল, বাইকার্বনেট জেনারেট হচ্ছিল ফ্রম ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এই বাইকার্বনেটটা রিঅ্যাবজর্ব হয়ে যেত, হাইড্রোজেনটা সিক্রেট হইতো। এই হাইড্রোজেন সিক্রেশনটা আসলে আবার আরেকটা ফ্যাক্টর এটার পিছনে কাজ করতো, যেটা হচ্ছে কি, সেটা ওই যে পটাশিয়াম আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিবিউলসের লেট যে অংশ, সেখানে যখন পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হইতো এই হাইড্রোজেনটাকে সিক্রেট করে দিত, আলটিমেটলি ইউরিনটা অ্যাসিডিক হইতো, অ্যাসিডিফিকেশন হইতো। তবে এই হাইড্রোজেন সিক্রেশন ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এটা একটা আলাদা চ্যানেল দিয়ে হইতো। এই হাইড্রোজেন সিক্রেশনটা যদি হ্যাম্পার হয় তখন টাইপ 1 টাইপ অফ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়। আর টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয় কখন, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস আমরা বলেছি সিক্রেশন অফ বায়োকার্বনেট এন্ড রিঅ্যাবজর্পশন অফ সিক্রেশন অফ হাইড্রোজেন এন্ড রিঅ্যাবজর্পশন অফ বায়োকার্বনেট হইতো। এখানে হাইড্রোজেন সিক্রেশনটা হয়তো উইথ সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ পাম্প। আপনাদের মনে থাকার কথা, আমরা যেটা ডিসকাস করলাম প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে যে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ দিয়ে যেটা হইতো যে আমরা হাইড্রোজেন সিক্রেশন হইতো, এই হাইড্রোজেন সিক্রেশনটা হওয়ার ফলে একটা বায়োকার্বনেট রিঅ্যাবজর্ব হইতো। তাহলে টাইপ 2 যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সেখানে হচ্ছে আসলে এই বায়োকার্বনেট রিঅ্যাবজর্পশনের সমস্যা হয়। আপনাদের যে কয়েকটা কথা মনে রাখতে হবে। আর টাইপ 4 যেটা, টাইপ 4 হচ্ছে আসলে যে অ্যালডোস্টেরনের যে কাজ সেটা করতে পারতেছে না। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিবিউলার অ্যালডোস্টেরন কি করতো, সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করতো, পটাশিয়ামকে এক্সক্রিয়েট করতো। এই পটাশিয়ামকে যখন আমরা আবার রিঅ্যাবজর্ব করতে যাইতাম, বডি যখন এগুলোকে বাঁচানোর চেষ্টা করতো তখন আমরা বলেছি যে হাইড্রোজেনকে ছেড়ে দিত। এখন যখন অ্যালডোস্টেরনে কাজ করতে পারবে না বা অ্যালডোস্টেরন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে তখন সে সোডিয়াম রিঅ্যাবজর্ব করতে পারবে না, ফলে পটাশিয়ামকে সে আর এক্সক্রিয়েট করতে পারতেছে না। পটাশিয়ামকে যদি এক্সক্রিয়েট নাই করে তাহলে পটাশিয়ামকে আর বাঁচানোর প্রশ্ন আসে না, হাইড্রোজেন সিক্রেশনের প্রশ্নটাও আসে না। তাহলে এই ক্ষেত্রেও কি হয়, বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করবে, বডির অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তাহলে এই প্রথম প্যাথোফিজিওলজির 3টা কথা আপনারা মনে রাখবেন। আরেকটা মনে রাখবেন যে সব ধরনের আমরা জানি অ্যাসিডোসিসে হচ্ছে আসলে হাইপারক্যালেমিয়া হয়, সব অ্যাসিডোসিসে হাইপারক্যালেমিয়া হয়, শুধু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 এবং টাইপ 2 তে হাইপোক্যালেমিয়া হয়। আর টাইপ 4 যেটা, যেহেতু অ্যালডোস্টেরন আসতেছে না, আমরা বললাম কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না, পটাশিয়ামের যে এক্সক্রিশন সেটাও হচ্ছে না, পটাশিয়ামের যে সিক্রেশন হওয়ার কথা সেটা হচ্ছে না, তাহলে বেশি বেশি পটাশিয়াম বডিতে থেকে যাবে, হাইপারক্যালেমিয়া হবে। আরেকটা কথা আপনারা মনে রাখতে পারবেন, পিএইচ, ইউরিনের পিএইচটা টাইপ 1 এ মোর দেন 5.5, দ্যাট ইজ লেস অ্যাসিডিক হয়ে যায় টাইপ 2 তে, আর টাইপ 4 হচ্ছে লেস দেন 5.5 থাকে, লাইক দিস ইউরিনও অ্যাসিডিক থাকে। কিন্তু টাইপ 1 এর
যেহেতু ডিস্টালে গিয়ে হাইড্রোজেন সিক্রেশনটা আর হচ্ছে না, সেজন্য পিএইচটা বেড়ে যায়। এই কয়েকটা কথাই আপনাদের মনে রাখতে হবে, এবং দিস ইজ এ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। সোডিয়াম আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের সাথে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কোনো রিলেশন নাই। আমরা বলেছি টাইপ 1-এ হাইপোক্যালেমিয়া হয়, আর টাইপ 1-এর সমস্যাটা হচ্ছে ফেলিওর অফ হাইড্রোজেন সিক্রেশন, অ্যান্ড রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ এ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। তাহলে যে কয়েকটা 5-6টা কথা আমি বলেছি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস থেকে কোশ্চেন আসলে এগুলো জানলেই হবে। এবার মেটাবলিক অ্যাসিডোসিসের আর কি কি কজ আছে আমরা দেখি। এখানে মেটাবলিক অ্যাসিডোসিস আমরা জানি ওইসব অ্যাসিডোসিস যেখানে বাইকার্বনেট কমে যাওয়ার কারণে যেসব অ্যাসিডোসিস হয় সেগুলো হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিস দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ। সেটা জানার জন্য আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ হচ্ছে মেজার্ড ক্যাটায়ন থেকে যদি আমি মেজার্ড অ্যানায়নগুলোকে বাদ দিই তাহলে বডিতে আর কতগুলো অ্যানায়ন আছে সেটার একটা মেজার। আমাদের বডিতে অসমোলারিটি সবসময় একটা পজিটিভ নেগেটিভের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে সবসময় একটা ব্যালেন্স থাকবে। এখন ধরেন বডিতে মেন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, বডিতে মেন অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড বাইকার্বনেট। বডিতে আরও কিছু কিছু অ্যানায়ন থাকে, ল্যাকটেট থাকতে পারে, প্রোটিন একটা অ্যানায়ন হিসেবে কাজ করতে পারে, স্যালিসাইলেট থাকতে পারে। এই ধরনের সাবস্টেন্সগুলো হচ্ছে অ্যানায়ন হিসেবে কাজ করে। বডিতে যখন এই ধরনের অ্যানায়নগুলো প্রডিউস হবে তাহলে ব্যালেন্স করতে গিয়ে বডি ব্যালেন্স করতে গিয়ে করবে কি, না হয় ক্যাটায়নকে বাড়ানোর চেষ্টা করবে, আর না হয় করবে কি এই যে ক্লোরাইড বায়োকার্বনেট সেগুলোকে কমানোর চেষ্টা করবে। ক্লোরাইড বায়োকার্বনেটকে কমাইলে সে এই ব্যালেন্সটা মেনটেন করবে। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেনটেন হয় সোডিয়াম পটাশিয়াম মাইনাস ক্লোরাইড বায়োকার্বনেট দিয়ে। এই সোডিয়াম প্লাস পটাশিয়ামের কনসেন্ট্রেশন মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেটের কনসেন্ট্রেশন মাইনাস দিলে বাকি যেটা থাকে সেটাই হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। তাহলে এই আনমেজার্ড অ্যানায়ন হতে পারে ল্যাকটেট বা স্যালিসাইলেট যেগুলো আমরা বলতেছি, বা কিটোন বডিগুলো হতে পারে যেটা হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন হিসেবে কাজ করে, বডিতে নর্মালি থাকে। এটা 10 থেকে 12 থাকে, 10 থেকে 12 মিলিমোল পার লিটার থাকে, যেটা হচ্ছে আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপ বলি। তবে যেসব কন্ডিশনে অনেক বেশি এই আনমেজার্ড অ্যানায়ন যেগুলা বেড়ে যায় তখন এই অ্যানায়ন গ্যাপকে মেনটেন করার জন্য বডি কি করবে, যেহেতু আনমেজার্ড অ্যানায়ন অনেক বেশি বডিতে বেড়ে গেছে সেটাকে মেনটেন করার জন্য সে মেজার্ড অ্যানায়ন কমানোর চেষ্টা করবে, এবং সে কমাবে হচ্ছে বায়োকার্বনেটটাকে। আমাকে যদি অ্যানায়ন গ্যাপটাকে মেনটেন করার চেষ্টা করতে হয় বা এই ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা, বডির ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা ব্যালেন্সকে মেনটেন করতে গেলে আমার অ্যানমেজার্ড অ্যানায়নগুলো বায়োকার্বনেটটাকে কমিয়ে দেয়, এবং যার ফলে এই টোটাল অ্যানায়নের মধ্যে বায়োকার্বনেট কমে, ল্যাকটেট বেড়ে যায়, কিটোন বেড়ে যায়, স্যালিসাইলেট বেড়ে যায়, যার ফলে আলটিমেটলি আমার পিএইচটা যাচ্ছে বায়োকার্বনেট কমে যাওয়ার কারণে পিএইচটা কমে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। এই সব কন্ডিশনে যেখানে আনমেজার্ড এই অ্যানায়নগুলো বেড়ে যায় সেগুলোতে যখন আপনি অ্যানায়ন গ্যাপ হিসাব করতে যাবেন, যেহেতু বায়োকার্বনেট কমে গেছে, এখন আপনি যখন সোডিয়াম পটাশিয়ামের কনসেন্ট্রেশনের থেকে ক্লোরাইড বায়োকার্বনেটের কনসেন্ট্রেশনটা মাইনাস করতে যাবেন, তখন দেখবেন কি যেহেতু বায়োকার্বনেট অনেক কমে গেছে তাহলে আপনি এই অ্যানায়ন গ্যাপটা এখন অনেক বেশি পাবেন, অ্যাজ বায়োকার্বনেট কনসেন্ট্রেশনটা অনেক কম, তাহলে হাই একটা অ্যানায়ন গ্যাপ হবে। তাহলে যেসব কন্ডিশনে ল্যাকটেট, কিটোন বডি, স্যালিসাইলেট এগুলো বডিতে অনেক বেড়ে যায়, এগুলো আনমেজার্ড অ্যানায়নগুলো অনেক বেড়ে যায়, সেই সব কন্ডিশনে অ্যাসিডোসিস ডেভেলপ করবে, এটা আমরা বুঝলাম, এবং একটা হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস ডেভেলপ করবে। দেখেন এই টেবিলে এই জিনিসগুলোই আমরা দিয়েছি, এবং একটা স্ট্রেট ফরওয়ার্ড, আশা করি যেহেতু আপনারা মেকানিজম বুঝছেন এখন বোঝাটা আপনাদের জন্য সহজ হবে। তাহলে এই আনসারগুলো দেখেন, আমরা দেখলাম হাই অ্যানায়ন গ্যাপ হচ্ছে যেসব কন্ডিশনে বডির বায়োকার্বনেট কমে যাবে আর আনমেজার্ড অ্যানায়ন বাড়বে, সেটার মধ্যে হচ্ছে কিটোন বডি বাড়ার, যেটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সেটাতে ট্রু হবে। আর রেনাল ফেলিওরটা মনে রাখবেন। বাকিগুলোতে হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, এগুলোতে হচ্ছে আসলে অ্যাসিড কমে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হয়, ভমিটিংয়ের সাথে অনেকগুলো HCl চলে যায়, এগুলোতে হচ্ছে অ্যাসিড কমে যাওয়ার জন্য অ্যাসিডোসিস হয়, জন্য এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়। হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস।
নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসে আমরা বলেছি কি নর্মাল অ্যানায়ন গ্যাপ যেসব অ্যাসিডোসিস সেখানে আনমেজার্ড অ্যানায়ন, নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসে হচ্ছে আনমেজার্ড যে অ্যানায়ন সেগুলো খুব বেশি বাড়ে না। নর্মাল অ্যানায়ন গ্যাপ কন্ডিশনে হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন বাড়ে না, তাহলে যেগুলো নর্মাল মেজার্ড অ্যানায়ন সেগুলোই থাকে, যার ফলে ক্লোরাইড এবং বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা অলমোস্ট নর্মাল থাকে। কোন কোন কন্ডিশনে দেখেন, এই যে ডায়রিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেগুলোতে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়। আর যদি আপনার হাই অ্যানায়ন গ্যাপ হইতো সেখানে হচ্ছে ওই যে আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যায় দেখে সেটাকে কম্পনসেট করার জন্য ক্লোরাইড বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যায় আমরা বলছি, তাহলে সেগুলোতে হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হইতো। এখানে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস ইজ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের কজগুলো। নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের যে কজ সেগুলোই হচ্ছে আপনার হাইপারক্লোরেমিকের কজ। অ্যালকালোসিস, তাহলে মেটাবলিক অ্যালকালোসিসের কজগুলো, মেটাবলিক অ্যালকালোসিসের কজ দেখেন এখানে কি হয়। মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে আসলে যখন আমাদের অনেকগুলো অ্যাসিড লস হয়ে যায় ফ্রম দ্য জিআইটি, তাহলে জিআইটি যখন সোডিয়াম HCl লস হবে তখন মেটাবলিক অ্যালকালোসিস হয়। আর একটা হইতে পারে হচ্ছে যখন আমাদের বডিতে হাইপোভোলেমিয়া হয়, হাইপোভোলেমিয়া হওয়ার ফলে কি হবে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা স্টিমুলেট হয়। রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা স্টিমুলেট হওয়ার পরে আমরা বলেছি যে বডিতে সে সোডিয়াম রিঅ্যাবজর্ব করে, সোডিয়াম রিঅ্যাবজর্ব করে পটাশিয়ামকে সিক্রেশন করে, এই পটাশিয়ামকে রিঅ্যাবজর্ব করতে গিয়ে যখন সে হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে অ্যাসিডুরিয়া হয় তখন বডিতে একটা অ্যালকালোসিস হয়। তাহলে মেটাবলিক অ্যালকালোসিসের জন্য হাইপার অ্যালডোস্টেরনিজম যে কন্ডিশনগুলোতে হয়, হাইপার অ্যালডোস্টেরনিজম যেসব কন্ডিশনগুলোতে হয় সেগুলোতে অ্যালকালোসিস ডেভেলপ করবে। তাহলে আমরা পরের ছবিটাতে দেখলাম কি ভমিটিংয়েও হচ্ছে আপনার HCl চলে যায়, সেজন্য অ্যালকালোসিস হয়। অ্যালকোহলিজমে তো আমরা দেখলাম অ্যাসিডোসিস হয়। কুশিং সিনড্রোম, কন সিনড্রোম দুটাতেই হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে, বা সরাসরি হাইপার অ্যালডোস্টেরনিজমে কি হয়, কিভাবে অ্যালকালোসিস হয় সেটা আমরা দেখলাম। তাহলে এই কোশ্চেনটা দেখেন ইলেকট্রোলাইট থেকে আসছে সোডিয়াম পটাশিয়াম, তাহলে সোডিয়াম পটাশিয়াম থেকে যে কয়েকটা কথা লাগবে সেটা আনার জন্য যেসব কোশ্চেন দিতে হয়েছে সেটা আমরা এনেছি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। তাহলে যেটা হাইপোনেট্রিমিয়া থেকে যেটা আসে এই লেভেলে শুধু একটা জিনিস আছে, সেটা বেসিক ফ্যাকাল্টি আর এমডি ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট, যে শুধু কজগুলো মূলত আসে বেশিরভাগ। হাইপোনেট্রিমিয়ার কজকে আবার আমরা ইউভোলেমিক, হাইপোভোলেমিক, হাইপারভোলেমিক হিসেবে ভাগ করে বলি। তাহলে প্রথমে আসেন হাইপোনেট্রিমিয়াতে ইউভোলেমিকে 3টা কজ মনে রাখতে হবে, হাইপারভোলেমিকে 3টা কজ মনে রাখতে হবে, আর হাইপোভোলেমিকে 3টা জায়গার সমস্যা মনে রাখতে হবে। তাহলে 3-3-3 দিয়ে হাইপোনেট্রিমিয়া মনে রাখবো। হাইপোনেট্রিমিয়া ক্যান অকার ডিউ টু sodium loss, that is sodium and water loss together, that is in hypovolemic case ভলিউমও কম থাকবে, আর ভলিউমও কম থাকবে, সোডিয়ামও কম থাকবে। এটা কখন হবে, যখন সোডিয়াম এবং ওয়াটার একসাথে বডি থেকে লস হয়। তাহলে হইতে পারে ইন রেনাল সোডিয়াম লস, ইন কেস অফ ডাইউরেসিস, দেন ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সোডিয়াম লস, আর একটা হচ্ছে থ্রু স্কিন সোডিয়াম লস, স্কিন রেনাল আর হচ্ছে জিআইটি দিয়ে যদি সোডিয়াম লস, তাহলে সোয়েটের সাথে হচ্ছে সোডিয়াম লস হয়, সোডিয়াম ক্লোরাইড লস হয়। তারপরে হচ্ছে ভমিটিং, ডায়রিয়ার সাথে সোডিয়াম লস হতে পারে, আর হচ্ছে ডাইউরেসিসের মাধ্যমে হচ্ছে সোডিয়াম লস হতে পারে। তাহলে হাইপোভোলেমিক হাইপোনেট্রিমিয়া হবে, দ্যাট ইজ ফ্লুইডও যাবে, সোডিয়ামও লস হবে, ফ্লুইডও লস হবে, সোডিয়ামও লস হবে, হাইপোভোলেমিক হাইপোনেট্রিমিয়া, হাইপোভোলেমিক হাইপোনেট্রিমিয়া। হাইপারভোলেমিক হাইপোনেট্রিমিয়া কোথায় কোথায় হবে মনে রাখবেন, 3টা ফেলিওরে, সিসিএফ, তারপর সিকেডি, সিএলডি, আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেটা 3টা ফেলিওরগুলোর সাথে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেখানে যেখানে প্রোটিন লুজ হবে সেগুলোর কথা মনে রাখবেন। তাহলে এটা প্রোটিন ম্যালনিউট্রিশন হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, বডিতে যেখানে প্রোটিন কমে যাবে, বা এই যে সিসিএফ, সিরোসিস, ক্রনিক লিভার কিডনি ডিজিজ, এগুলোতে কি হয়, ওই যে ফিল্ট্রেশনের প্রেশারের একটা সমস্যা হয়, কোলোডাল অসমোটিক প্রেশার কমে যায় বা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। আলটিমেটলি ব্লাড অনেকগুলো ফ্লুইড হচ্ছে টিস্যু স্পেসগুলোতে চলে যায়, টিস্যু স্পেসে অনেকগুলো ফ্লুইড যায়, বডির টোটাল স্টেট কিন্তু হাইপারভোলেমিক, কিন্তু ব্লাডের মধ্যে কিন্তু বেশি ফ্লুইড ধরে রাখতে পারে না, দ্যাট ইজ ব্লাডের ভলিউম কম, কিন্তু ওভারঅল বডির টোটাল বডি ফ্লুইডের ভলিউম বেশি। ব্লাডের ভিতরে ভেসেলের ভিতরে ভলিউম যেহেতু কম, তারা যখন কিডনি দিয়ে যায় বা নর্মাল এক্সচেঞ্জ প্রসেস দিয়ে কম সোডিয়াম রিটেন করে, যেহেতু ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা কম, সেজন্য হাইপোনেট্রিমিয়া হয়ে যায়, যদিও
টোটাল বডিটা হাইপারভলিমিয়া হয় এবং এখানে ডাইলিউশনাল টাইপ অফ হাইপোনেট্রিমিয়া হয়। আর ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া হচ্ছে যেখানে সেরাম সোডিয়াম হচ্ছে লো থাকবে, সেরাম সোডিয়াম লো থাকবে কিন্তু ভলিউমটা নর্মাল। তাহলে নর্মাল ভলিউম থাকার পরেও সোডিয়াম ইজ লো, দ্যাট ইজ নিশ্চয় শুধু সোডিয়াম লুজ হচ্ছে বা শুধু ফ্লুইড ইনটেক হচ্ছে। শুধু সোডিয়াম লুজ হচ্ছে দেখে এটা হইতে পারে, বা শুধু ফ্লুইড ইনটেক হচ্ছে, প্লেন ওয়াটার ইনটেক হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। তাহলে এটা অকার্স ইন 3 কেস। প্রাইমারি পলিডেপসিয়া, বেশি বেশি পানি খাচ্ছে। সিয়াদের ক্ষেত্রে হইতে পারে যেখানে হচ্ছে ইউরিনের সাথে সোডিয়াম লুজ হয়ে যায়। আর হতে পারে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম সোডিয়াম মেটাবলিজমের সাথে রিলেটেড। তাহলে হাইপোথাইরয়েডিজম, সিয়াদ, প্রাইমারি পলিডেপসিয়া এগুলোতে ইউভলিমিক টাইপ অফ হাইপোনেট্রিমিয়া হয়। আর হাইপারনেট্রিমিয়া, আচ্ছা সিয়াদ থেকে এই বক্সটা আপনারা মনে রাখবেন, যেখানে হচ্ছে লো ইউরিনারি সোডিয়াম থাকে, ইউরিনে অসমোলারিটি নর্মাল থাকে এবং ইউরিনে অনেকগুলো সোডিয়াম লুজ হয়ে যায়, তাহলে আর কোনো ধরনের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে না। এটা হইতে পারে ইন কেস অফ কোনো সেরেব্রাল টিউমার, ট্রমা, তারপরে হচ্ছে ইনফেকশন, স্ট্রোক যদি এগুলোতে হয়, এগুলোতে সিয়াত হইতে পারে। আর হাইপারনেট্রিমিয়ার কজ আমরা হাইপোভলিমিক, হাইপারভলিমিক, ইউভলিমিক দিয়ে মনে রাখি। এখানে মনে রাখবেন হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া হইতে পারে যেখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হচ্ছে, সোডিয়াম চেয়ে ফ্লুইড অনেক বেশি লস হচ্ছে। তাহলে হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া হয় ইন এক্সেসিভ সোয়েটিং যদি হয়, কলনিক ডায়রিয়া যেগুলোতে হচ্ছে ফ্লুইড বেশি লস করবে। আর হচ্ছে ডায়োরেটিক থেরাপিতে কি হয়, কিছু ডায়োরেটিক থেরাপিতে হচ্ছে ফ্লুইড লস বেশি হইতে পারে, যেমন অসমোটিক ডায়োরেসিস, যে সোডিয়াম ছাড়াও অন্য অনেকগুলো সাবস্টেন্সের সাথে ফ্লুইড চলে যায়, তাহলে সোডিয়ামের চেয়ে ফ্লুইড লস বেশি হবে। আরেকটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারোসমোলার স্টেট, এখানেও এক ধরনের ডিহাইড্রেশন হয় আমরা জানি, যেটা হচ্ছে গ্লাইকোসুরিয়া হয় এবং গ্লাইকোসুরিয়ার সাথে বেশি বেশি ফ্লুইড চলে যায়, সোডিয়ামের চেয়ে ফ্লুইড লসটা বেশি হবে, সেজন্য হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া হয়ে যায়। ইউভলিমিক হাইপারনেট্রিমিয়া হয় কোথায়, ডায়াবেটিস ইনসিপিটাসে আমরা জানি এডিএইচ কাজ করতে পারে না, বেশি বেশি ফ্লুইড লস হয়, যদিও ব্লাড ভলিউমটা নর্মাল থাকে কিন্তু বেশি বেশি ফ্লুইড চলে যায় দেখে হাইপারনেট্রিমিয়া হবে। আরেকটা হচ্ছে হাইপারভলিমিক এর কজগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না। হাইপারভলিমিক এর কজগুলো হচ্ছে, হাইপারভলিমিক হাইপারনেট্রিমিয়ার কজ হচ্ছে কম্পারেটিভলি বাকিগুলোর চেয়ে লেস ইম্পর্টেন্ট। তবে প্যারেন্টাল ফিডিং ইন্ট্রাভেনাস ইনফিউশন যাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তাদের হাইপারনেট্রিমিয়া হয়ে যেতে পারে হাইপারভলিমিক, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড স্যালাইন যাদেরকে দেওয়া হবে, কনসেন্ট্রেটেড ফুড যেখানে সল্ট বেশি, এগুলো যদি দেওয়া হয় তাহলে ভলিউমও বাড়তেছে, সোডিয়ামও বাড়তেছে, তাহলে হাইপারনেট্রিমিক হাইপারভলিমিয়া হবে। আমরা কোশ্চেন দিয়েছি হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া, তাহলে হাইপারনেট্রিমিয়া যে তিনটা ছিল সেখানে হাইপোভলিমিক ছিল, ইউভলিমিক এবং হাইপারভলিমিক ছিল। তো হাইপারভলিমিক আমরা বলছি লেস ইম্পর্টেন্ট, ইউভলিমিক ডায়াবেটিস ইনসিপিটাসে, হাইপোভলিমিক আমরা বলেছি যেখানে অনেক বেশি ফ্লুইড লস হচ্ছে, তাহলে এক্সেসিভ সিটিং, কলনিক ডায়রিয়া, গ্লাইকোসুরিয়া, ম্যানেটল ইনফেকশন ইজ অসমোটিক ডায়োরেটিক্স, তাহলে এগুলোতে হাইপোভলিমিক হয়। আর হাইপোনেট্রিমিয়া থেকে কোশ্চেনগুলো আসতে পারে, তাহলে এই দুইটা চার্ট আপনারা ভালো করে পড়বেন। এরপরে কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য ফিচার্স অফ হাইপোটোনিক হাইপারভলিমিয়া। তাহলে যদি আপনি কোনো হাইপোটোনিক ফ্লুইড ইনফিউশন করে দেন, অনেক বেশি পরিমাণে হাইপোটোনিক ফ্লুইড ইনফিউশন করে দেন বডিতে, তাহলে যেটা হবে হাইপোটোনিক হাইপারভলিমিয়া ডেভেলপ করবে। এটা কোশ্চেনটার আনসার হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়ার কজগুলো হতে পারে। হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়ার কজ মনে রাখবেন, হাইপোটোনিক বডির যে টোন, যে অসমোলারিটি সেটা আসলে মেনটেন করে মেইনলি সোডিয়াম, তাহলে হাইপোটোনিক হাইপারভলিমিয়া বলা ইজ ইকুয়াল টু হাইপোনেট্রিমিক হাইপারভলিমিয়া বা হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া। আমরা যা হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়ার কজ পড়েছি, হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়ার কজ পড়েছি, এগুলোতে কি হইতে পারে, হাইপোটোনিক হাইপারভলিমিয়া হইতে পারে। যে আমি বলেছি ভেসেলের মধ্যে ফ্লুইড কম, সোডিয়াম কম ধরে রাখে, ডাইলিউশন টাইপ অফ হাইপোনেট্রিমিয়া হয়, ওভারঅল টোটাল বডির মধ্যে সোডিয়াম কমে যায়, তাহলে যেহেতু এক্সট্রাভেসকুলার স্পেসে ফ্লুইড চলে যাচ্ছে, টোটাল বডি ওয়াটার অনেক বেশি কিন্তু সোডিয়ামটা কম দেখায়, তাহলে হাইপোনেট্রিমিয়া, যদিও এটা একটা হাইপারভলিমিক স্টেট বা ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হয়। এই একই কজগুলোতেই হচ্ছে আপনার কি হতে পারে,
একই কজগুলোতে হইতে পারে হাইপোটোনিক ফর্ম অফ হাইপারভোলেমিয়া। এখন হাইপোটোনিক একটা ইনফিউশনের ফলে যেটা হয়, হাইপোটোনিক একটা ইনফিউশনের ফলে কি হবে, যখনই আপনি একটা বডিতে এই তিনটা বক্সের কম্প্যারিজনটা আপনারা মনে রাখবেন, যখনই আপনি একটা হাইপোটোনিক ফ্লুইড দিয়ে দিবেন, তাহলে এটা যখনই বডিতে আপনার দেওয়া হবে, সেটা হাইপোটোনিক বলতে আমরা কি বুঝাচ্ছি, বডির যে অসমোলারিটি এটার অসমোলারিটি কম। তাহলে বডির অসমোলারিটির চেয়ে এটার অসমোলারিটি কম। এটা যখনই আপনি ইসিএফ এ দিবেন, ইসিএফ থেকে হচ্ছে ফ্লুইডগুলা আইসিএফ এ চলে যাবে। দ্যাট ইজ ইসিএফ থেকে, যেহেতু ইন্ট্রাসেলুলার ফ্লুইডে অনেকগুলো নিউট্রিয়েন্ট রয়েছে, অনেকগুলো সলিউট রয়েছে, অনেকগুলো ক্রিস্টালয়েড রয়েছে, ফ্লুইডগুলো ইসিএফ এ চলে যায়, তাহলে ওভারঅল হচ্ছে মানে টোটাল বডি ওয়াটার বেড়ে যাবে। তারপরে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বাড়বে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বাড়বে। যেহেতু এই ফ্লুইডগুলো এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ফ্রি ফ্লুইডগুলো ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টেও চলে যাবে, তাহলে আলটিমেটলি আইসিএফও বাড়বে, ইসিএফও বাড়বে। এবং ইসিএফ এর ভিতরে যখন ফ্লুইডগুলো ঢুকবে, সেগুলো সেলুলার সোয়েলিং করতে পারে এবং ভিতরের ওভারঅল ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভিতরের অসমোলারিটি সে কমাই দিতে পারে। তাহলে ইসিএফ অসমোলারিটিও কমালো, ইসিএফ এবং আইসিএফ দুটারই অসমোলারিটি সে কমাই দিবে, ভলিউম দুটারই বাড়াই দিবে। এবং যেহেতু হাইপোটোনিক ফ্লুইড, এই ফ্লুইডের সাথে কোনো হাইপোটোনিক মানে সোডিয়াম কম এই ফ্লুইডে, তাহলে ওভারঅল বডির ওভারঅল যেটা হচ্ছে ব্লাড কনসেন্ট্রেশন অফ ইসিএফ সেটা কমে যাবে। যদিও এই সলিউশনের সাথে যা হাইপোটোনিক স্যালাইনের সাথে যা সোডিয়াম আসলে সেগুলো বডিতে অ্যাড হয়েছে, তাহলে আলটিমেটলি দেখেন তিনোটা কন্ডিশনে টোটাল বডি সোডিয়াম কন্টেন্ট কিন্তু টোটাল বডিতে বাড়বে। কিন্তু যেহেতু হাইপোটোনিকের সব দিকে ভলিউম বেড়ে যাচ্ছে, আপনি বডিতে মেজার করলে হাইপোনেট্রিমিয়া পাবেন, কিন্তু ওভারঅল বডি সোডিয়াম কন্টেন্ট কিন্তু অনেক বেশি। সিমিলারলি আইসোটোনিক হাইপারটোনিকের ক্ষেত্রে কি হয়, হাইপারটোনিক যেহেতু সে ইসিএফ এ আসবে, সে বেশি বেশি ফ্লুইড আরো সেল থেকে বের করে নিয়ে আসবে, তাহলে সেলের ভলিউমটা সে কমাবে, সেলের অসমোলারিটিটা সে বাড়াবে। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডের হাইপারটোনিক সলিউশন দেওয়ার ফলে এক্সট্রা সেলুলার ফ্লুইডেরও অসমোলারিটি বাড়বে, যদিও এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম কিন্তু বাড়বে। যেহেতু আপনি ভলিউমটা প্রথমে ইসিএফ এ অ্যাড করতেছেন, আপনি সরাসরি ব্লাড ভাস্কুলার কম্পার্টমেন্টে দিচ্ছেন, তাহলে আপনি ফ্লুইডগুলো যেহেতু ইসিএফ এ অ্যাড করতেছেন, সবগুলোর ক্ষেত্রে ইসিএফ ভলিউম বাড়বে। কিন্তু তার আলটিমেটলি ইফেক্ট অন আইসিএফ কি হচ্ছে, ইন্টারসেলুলার ফ্লুইড কি হচ্ছে, সেটা ডিপেন্ড করবে অন ইটস টনিসিটি। তাহলে আইসোটোনিক ফ্লুইড যদি আপনি দিতেন, তাহলে কি হইতো, আইসোটোনিক ফ্লুইডে সবগুলোর অসমোলারিটি নর্মাল থাকতো এবং এই ফ্লুইড এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে প্রয়োজন অনুযায়ী ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে যাবে, না লাগলে যাবে না, তাহলে ইন্টারসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টের ভলিউমটা নর্মাল থাকবে। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলেমিয়া। দেখেন এখানে কিছু স্পেসিফিক কথা আছে, দ্যাট ইজ এই যে হাইপোটোনিক বলতে আমরা কি বুঝতেছি, সেটা হচ্ছে অসমোলারিটি ব্লাডের চেয়ে কম। ব্লাডের অসমোলারিটি যেহেতু 280 থেকে 300, তাহলে ব্লাডের অসমোলারিটির চেয়ে অসমোলারিটিটা কম। সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য গেইন ফ্লুইড ইজ লেস দেন দ্যাট অফ প্লাজমা। ইয়েস রাইট, সোডিয়াম যেটা হাইপোটোনিক ফ্লুইড আসবে সেটাতে সোডিয়াম কনসেন্ট্রেশন কম, বাট টোটাল কন্টেন্টটা হচ্ছে বডিতে অ্যাড হবে, কিন্তু অবশ্যই প্লাজমাতে যে সোডিয়াম কনসেন্ট্রেশন সেটার চেয়ে এখানে কম দেখে এটা হাইপোটোনিক। দেন টোটাল সোডিয়াম কন্টেন্ট ইনক্রিজেস বাট প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ডিক্রিজেস, এটা আমরা বলেছি। বোথ ইসিএফ আইসিএফ ভলিউম ইনক্রিজেস, হাইপোটোনিক দেওয়ার ফলে দুইটাতেই ফ্লুইড ঢুকবে এবং দুইটারই অসমোলারিটি কমাই দিবে। কোশ্চেন আর কজেসের মধ্যে আমরা বলেছি কি, যেগুলা হাইপারভোলেমিক কজ অফ হাইপোনেট্রিমিয়া, যে তিনটা ফেলিয়ারের কথা আমরা বলেছি, সিসিএফ, হেপাটিক ফেলিয়ার, ক্রনিক কিডনি ডিজিজ আর প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথি, এগুলোতে হচ্ছে হাইপারভোলেমিক হাইপোনেট্রিমিয়া হইতে হাইপারভোলেমিক হাইপোনেট্রিমিয়া হয়, এগুলোতেই হাইপোটোনিক হাইপারভোলেমিয়া হয়। হাইপোটোনিক হাইপারভোলেমিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু হাইপারভোলেমিক হাইপোনেট্রিমিয়া। তাহলে চেঞ্জগুলো দেখেন, যে osmolarity in the gain fluid is less than 300, true. Sodium concentration gain fluid is less, true. ECF ISF volume decrease, false. Osmolarity of both increases, false. Osmolarity decreases are associated with edema. আমরা জানি CCF cirrhosis এগুলোতে edema থাকে। হাইপারক্যালেমিয়া মে কজ, তাহলে কি কি হয় হাইপারক্যালেমিয়ার কারণে? হাইপারক্যালেমিয়াতে আপনারা মনে রাখবেন, যখনই হাইপারক্যালেমিয়া হবে, যেহেতু আমরা বলেছি অ্যালডোস্টেরন এসে হচ্ছে প্রথমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়ামের সিক্রেশন করে, তাহলে যখন বডিতে হাইপারক্যালেমিয়া হবে, সে হাইপারক্যালেমিয়া হচ্ছে আলটিমেটলি অ্যালডোস্টেরন রিলিজ বাড়াবে, সে অ্যালডোস্টেরন এসে আবার পটাশিয়ামটাকে কমানোর চেষ্টা করবে, তাহলে হাইপারক্যালেমিয়া অ্যাক্টস এজ এ স্টিমুলাস ফর অ্যালডোস্টেরন রিলিজ, এবং হাইপারক্যালেমিয়া ক্যান অ্যাক্ট এজ এ স্টিমুলাস ফর aldosterone release, and this aldosterone can ultimately cause the aldosterone কারণে যেসব চেঞ্জ হয়, সোডিয়াম রিটেনশন হবে,
এবং সোডিয়াম রিটেনশন হয়ে সে ব্লাড ভলিউমটা মেনটেন করার চেষ্টা করবে। তাহলে হাইপারক্যালেমিয়া, এখানে হাইপারক্যালেমিয়ার কজ এটা মনে রাখবেন। হাইপারক্যালেমিয়া উইথ হাইপারটেনশন হয়, আমরা বলেছি যেসব কন্ডিশনে হাইপার অ্যালডোস্টেরনিজম হয় সেগুলোতে হাইপোক্যালেমিয়া হয়। কুশিং সিনড্রোম, কনস সিনড্রোম, হাইপার অ্যালডোস্টেরনিজম, বাইরের থেকে যদি আমরা একটোপিক কোনো ধরনের অ্যাসিটিএস দিই সেগুলোতে হবে। আর হচ্ছে ডাইউরেটিক্স থেরাপিতে হাইপোক্যালেমিয়া হবে। সব ধরনের ডাইউরেটিক্স আলটিমেটলি সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। সোডিয়াম সব ধরনের ডাইউরেটিক্স হচ্ছে আলটিমেটলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমিয়ে দেয়, সোডিয়াম বেশি বেশি এক্সক্রিট হবে। সোডিয়াম বেশি বেশি এক্সক্রিট হলে সে সোডিয়ামকে বাঁচানোর জন্য বডি করবে কি, যখন ডিস্টাল সেলগুলোতে যাবে সোডিয়ামগুলোকে রিঅ্যাবজর্ব করবে, তখন পটাশিয়ামগুলোকে এক্সক্রিট করে দিবে। সোডিয়ামগুলোকে রিঅ্যাবজর্ব করে পটাশিয়ামকে এক্সক্রিট করে দিবে, যার ফলে পটাশিয়ামগুলো হচ্ছে ইউরিনের সাথে চলে যাবে এবং পটাশিয়াম চলে যাওয়ার কারণে বডিতে হাইপোক্যালেমিয়া হবে। সো অল ডাইউরেটিক্স পার্টিকুলারলি মানে লুপ ডাইউরেটিক্স অ্যান্ড থায়াজাইড ডাইউরেটিক্স যারা হচ্ছে চ্যানেলগুলোর উপর কাজ করে সেগুলো এই হাইপোক্যালেমিয়া করতে পারে। আর বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম আর সেম টু দ্যাট অফ ডাইউরেটিক থেরাপি, তারাও এই চ্যানেলগুলোতে লুপ ডাইউরেটিক্স আর থায়াজাইড ডাইউরেটিক যে দুইটা আয়ন চ্যানেলের উপর কাজ করতো বা ক্যারিয়ারের উপর কাজ করতো সেগুলোর উপরই বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোমের সমস্যা হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে নর্মাল ব্লাড প্রেশারের সাথে হাইপোক্যালেমিয়া হয় কোথায় কোথায়, এই কজগুলো আপনাকে জানতে হবে। আর দেখেন অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া কোথায় থাকে? অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া থাকে হচ্ছে টাইপ 1 টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে। তাহলে এই কয়েকটা কথা আপনারা মনে রাখবেন। কনসিকুয়েন্স অফ হাইপোক্যালেমিয়া কি হতে পারে? হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া তো অলমোস্ট সেম কনসিকুয়েন্স থাকে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, প্যারালাইসিস, রেসপিরেটরি প্যারাসিস এগুলা হতে পারে। এরপরে দেখেন আমরা হাইপারক্যালেমিয়া কখন কখন হতে পারে? হাইপারক্যালেমিয়া হতে পারে সিকেডি পেশেন্টের ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া একটা কমপ্লিকেশন। অ্যাকিউট রেনাল ফেলিওরও হচ্ছে আপনার হাইপারক্যালেমিয়া হতে পারে। আর যাদের হচ্ছে অ্যালডোস্টেরন কনসেন্ট্রেশন কম তাদের ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হতে পারে। হাইপোঅ্যালডোস্টেরনিজম এডিসন ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রেও কি হবে, আপনার হাইপারক্যালেমিয়া হতে পারে হাইপোঅ্যালডোস্টেরনিজমের কারণে। যাদের রেনিন সিক্রেশনের সমস্যা থাকে তাহলে হাইপোরেনিমিক হাইপোঅ্যালডোস্টেরনিজমের কারণেও হাইপারক্যালেমিয়া হতে পারে। এরপরে কিছু ড্রাগ কজ আছে দ্যাট কজেস হাইপারক্যালেমিয়া লাইক NSAID, এসি ইনহিবিটর, হ্যাপারিন, সাইক্লোস্পোরিন, এগুলো আপনাকে জানতে হবে, এটা হাইপারক্যালেমিয়া করতে পারে। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস। এখন হাইপারক্যালেমিয়ার কজগুলো কি কি? হাইপারক্যালেমিয়ার কজ হচ্ছে আমরা এখন দেখলাম। হাইপোক্যালেমিয়ার কজ এখানে সামারাইজ করা হয়েছে, ফিচারগুলো অলমোস্ট সেম। আর ইসিজি চেঞ্জগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখেন হাইপারক্যালেমিয়াতে স্মল পি ওয়েভ হবে, তারপরে হচ্ছে ব্রড কিউআরএস হবে, প্রলং পিআর ইন্টারভাল থাকবে, টল পিক টি ওয়েভ থাকবে। আর হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার এখানেও প্রলং পিআর ইন্টারভাল থাকবে, এসটি ডিপ্রেশন থাকতে পারে, ফ্ল্যাট টি ওয়েভ থাকতে পারে বা ডেভেলপমেন্ট অফ ইউ ওয়েভ হইতে পারে। ম্যানেজমেন্টগুলো আপনাদের পরীক্ষায় লাগে না, ইসিজি চেঞ্জগুলো হচ্ছে আপনারা দেখবেন। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল হাইপারক্যালেমিয়া মে কজ। তাহলে হাইপারক্যালেমিয়া আলটিমেটলি অ্যাক্টস এজ এ স্টিমুলাস ফর অ্যালডোস্টেরন রিলিজ, ইট কজেস ইনক্রিজ অ্যালডোস্টেরন রিলিজ, সেটা ট্রু হবে। আর হাইপারক্যালেমিয়া নিজে কোনো সোডিয়াম এক্সক্রিশনকে কমাতে পারে না, সেটার সাথে তার রোল নাই। অ্যামোনিয়াম প্রোডাকশনের সাথে তার রোল নাই। রেনিন সিক্রেশনের স্টিমুলাস হিসেবে হাইপারক্যালেমিয়া কাজ করে না। আমরা রেনিন সিক্রেশনে কারা কারা কাজ করে সেটা দেখে আসছি, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, আর তারপর হাইপোভোলেমিয়া, ব্লাড প্রেশার, সেটা আছে। হাইপারক্যালেমিয়ার রোল নাই। আর হাইপারক্যালেমিয়া মে কজ ডিক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেসিস্ট্যান্স। হাইপারক্যালেমিয়া যেহেতু কার্ডিয়াক অ্যারিথমিয়া করে, কার্ডিয়াক অ্যাক্টিভিটি কমায় দেয়, কার্ডিয়াক অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে সে হচ্ছে হাইপোক্যালেমিয়া হচ্ছে যেহেতু প্যারালাইসিস করে, তাহলে হাইপোক্যালেমিয়া ক্যান অলসো কজ বোথ হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া ভাস্কুলার রেজিস্ট্যান্সকে কমিয়ে দিতে পারে। তাহলে সেটা খুব আনলাইকলি কজ, তবে এটা হচ্ছে আপনারা ট্রু দিবেন। ইন্ট্রাসেলুলার শিফট অফ পটাশিয়াম করে, তাহলে কজ থেকেই আমরা দেখতে পারি যে কোন কোন কন্ডিশনে পটাশিয়াম কমে যায়। তাহলে ইন্ট্রাসেলুলার শিফটিং করে কারা কারা? ইন্ট্রাসেলুলার শিফটিং করে হচ্ছে ইনফ্লাক্স করে অ্যালডোস্টেরন, ইনসুলিন, বিটা অ্যাগনিস্ট, এবং এগুলোই হচ্ছে আমরা ট্রিটমেন্ট হিসাবে ইউজ করি ইন কেস অফ হাইপারক্যালেমিয়া।
তাহলে ইনফ্লাক্স যারা যারা করে তারা হাইপোক্যালেমিয়া করে। তাহলে এখানে কথা হয়েছিল যে ইন্ট্রাসেলুলার শিফটে পটাশিয়াম কারা কারা করে। তাহলে দেখেন শিফট হবে ডিউ টু অ্যালকালোসিস, শিফট হবে ডিউ টু বিটা 2 অ্যাগনিস্ট, শিফট হবে ডিউ টু অ্যালডোস্টেরন, আর হচ্ছে অ্যালকালোসিস। অ্যালকালোসিস হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশনের মাধ্যমেও অ্যালকালোসিস হবে। তাহলে এগুলো ট্রু হবে। ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে ইন্ট্রাসেলুলার শিফটে পটাশিয়াম করে না, তবে এটা কার্ডিয়াক মেমব্রেনকে স্টেবিলাইজ করে দেখে আমরা হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে এই এই পটাশিয়াম ইউজ করে থাকি। হাইপোক্যালেমিয়া ইসিজি চেঞ্জ আমরা বলেছি। হাইপোক্যালেমিয়াতে কি হবে, প্রলং পিয়ার ইন্টারভাল আমরা বলেছি দুইটাতেই হবে। এসটি ডিপ্রেশন হাইপোক্যালেমিয়াতে থাকবে, ইউভেভ ডেভেলপ করতে পারে, প্রলং কিউটি ইন্টারভ্যালও হাইপোক্যালেমিয়াতে ডেভেলপ করতে পারে। এছাড়া ক্যালসিয়াম লেভেলের হাই এবং লো ক্যালসিয়াম লেভেলে কি কি চেঞ্জ হয় সেটা আপনারা দেখবেন। হাইপোক্যালসিমিয়াতেও প্রলং কিউটি ডেভেলপ করতে পারে, আর হাইপারক্যালসিমিয়াতে শর্ট কিউটি ডেভেলপ করে। হাইপারক্যালসিমিয়া কোন কোন টিউমারও হবে, নিউপ্লাজম যখন আপনারা পড়েছেন তখন আমরা বলেছি যে যেসব টিউমারগুলো হচ্ছে বোন মেটাস্টেসিস করে এবং কিছু কিছু টিউমারে যেমন লাংসের স্কোমাস সেল কার্সিনোমাতে হাইপারক্যালসিমিয়া হয়, তাহলে মাল্টিপল মাইলোমাতে আমরা কমপ্লিকেশন হিসেবে দেখেছি যে হাইপারক্যালসিমিয়া হয়। তাহলে দেখেন কজেস অফ হাইপারক্যালসিমিয়া ম্যালিগন্যান্সির আন্ডারে বিবিকে পিটি যেগুলো আমরা পড়েছিলাম যে লাং, ব্রেস্ট বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, কিডনি কার্সিনোমা, তারপরে হচ্ছে থাইরয়েড, প্রোস্টেট কার্সিনোমা, এগুলো তো হইতে পারে। মাল্টিপল মাইলোমাতে ব্রোনের লাইসিস হয়, সেটাতে হইতে পারে। আর হচ্ছে আপনার স্কোমাস সেল লাং কার্সিনোমাতেও হচ্ছে হাইপারক্যালসিমিয়া হতে পারে। এছাড়াও থাইরোটক্সিকোসিসে হাইপারক্যালসিমিয়া হয়। তারপরে পেজেস ডিজিজ অফ দ্য বোন, যেহেতু বোন ভেঙে গিয়ে ক্যালসিয়াম চলে আসে তাহলে হাইপারক্যালসিমিয়া হইতে পারে। আর থায়াজাইড ডায়ুরেটিক্সও হচ্ছে হাইপারক্যালসিমিয়া করতে পারে। আর নর্মালি হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজমে হাইপারক্যালসিমিয়া থাকবে। সো টিউমার কজিং হাইপারক্যালসিমিয়া ব্রঙ্কিয়াল, রেনাল, মাল্টিপল মাইলোমা, থাইরয়েড সবগুলোই হচ্ছে হাইপারক্যালসিমিয়া করতে পারে। কজেস অফ লো আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল, তাহলে হাইপোক্যালসিমিয়ার কজ অবশ্যই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে। হাইপোঅ্যালবুমিনেমিয়াতে হচ্ছে ওভারঅল ক্যালসিয়াম টোটাল বডি নর্মাল থাকলেও সে হাইপোঅ্যালবুমিনেমিয়াতে হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা হচ্ছে বেড়ে যাবে, বিকজ ওভারঅল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন নর্মাল থাকলেও অ্যালবুমিন যেহেতু কম, তাহলে কম ক্যালসিয়াম হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, যার ফলে আয়োনাইজড ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, নন আয়োনাইজড কনসেন্ট্রেশনটা কমবে। আর থাইরোটক্সিকোসিসে আমরা বলেছি এটা থাইরোটক্সিকোসিস ইজ এ কজ অফ হাইপারক্যালসিমিয়া। মিল্ক অ্যালকালি সিনড্রোম ইজ অলসো, আমরা আগের চার্টে দেখেছি মিল্ক অ্যালকালি সিনড্রোম ইজ এ কজ অফ হাইপারক্যালসিমিয়া। আর মেটাবলিক অ্যালকালোসিস আমরা একবার এক্সপ্লেন করেছি যে কোনো ধরনের অ্যালকালোসিসে যেটা হয়, অ্যালকালোসিসে কি হয়, অ্যালকালোসিসে হচ্ছে অ্যালবুমিন তার হাইড্রোজেনটা ছেড়ে দেয়, ফলে সে বেশি বেশি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং আয়নাইজ ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা সে কমিয়ে দেয়। তাহলে হাইপোক্যালসিমিয়া কোথায় কোথায় হয়, হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সুইডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিকেডিতে হাইপোক্যালসিমিয়া হইতে পারে, প্যানক্রিয়াটাইটিসে হইতে পারে, আর অ্যালকালোসিসে হইতে পারে। কি কি কনসিকুয়েন্স হয় সেটা একটু দেখে নিতে পারেন। আমরা জানি হাইপোক্যালসিমিক টিটেনি ডেভেলপ করে, কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করে, হাইপোক্যালসিয়ামিতে লং কিউটি ইন্টারভাল ডেভেলপ করে। আলটিমেটলি অ্যালকালোসিসের ক্ষেত্রে আয়োনাইজড ক্যালসিয়াম কমে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কমে, হাইপোঅ্যালবুমিনেমিয়াতে বাড়ে, মিল্ক অ্যালকালিয়ান থাইরোটক্সিকোসিসের টোটাল ক্যালসিয়াম লেভেলই বেড়ে যায়, আর হাইপোঅ্যালবুমিনেমিয়াতে আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়ে। সো এটা দিয়ে আমরা মূলত শেষ করলাম। আমরা চেষ্টা করেছি এই সলভ ক্লাসের মধ্যে রেনাল আর বডি ফ্লুইডের ইম্পর্টেন্ট সব ধরনের টপিকসগুলো আলোচনা করার জন্য। আশা করি আমরা সেটা করতে সক্ষম হয়েছি, এবং আপনারা যারা টপ 10 ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন, আজকে সলভ ক্লাসটা অ্যাটেন্ড করেছেন, তারা যদি এই নলেজটা ক্যারি ওভার করতে পারেন পরীক্ষা পর্যন্ত, আই থিঙ্ক আপনাদের কাছে 80 to 90% কোয়েশ্চেন ফ্রম দ্য রেনাল সিস্টেম আপনারা কভার করতে পারবেন। থ্যাংক ইউ।